আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেলাম নতুন মুক্তি পাওয়া ড্রামাটি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমাদের বেশি বেশি সাপোর্টই আমাকে নতুন কাজ করার অনুপ্রেরণা জুগিয়ে দেয়। তো চলো আর কথা না বাড়িয়ে এবার ভিডিও শুরু করি। এই গল্পের শুরুতেই আমাদেরকে সিওলের ব্যস্ত শহর দেখানো হয়, যেখানে আমরা আমাদের নায়িকা মীরাকেও দেখতে পাই। ও ছিল একজন ওয়েবটুন প্রডিউসার। মীরা চাকরি নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সে খাওয়া দাওয়া, গোসল আর ঘুমানো ছাড়া আর বাড়তি কোনো কাজ করার কোনো সময়ই পায় না। প্রতিদিনের মতো মীরা অফিসে যাওয়ার জন্য বাসে উঠে পড়ে। বাসে বসে বসে ও মনে করতে থাকে যে ও একবার সামার ভ্যাকেশনে ফিলিপাইনে গিয়েছিল ঘোরার জন্য। ও এই সবকিছু কল্পনা করছিল। তখন ওর পাশে বসে থাকা একটা বাচ্চা ছেলে জোরে আওয়াজ করে বসে। এতে করে মীরার সুন্দর স্বপ্নটা ভেঙে যায়। সে এখানে দেখে বাচ্চা ছেলেটা তার ড্রেসের মধ্যে চকলেটও লাগিয়ে দিয়েছে। এতে তো তার প্রচন্ড রাগ হয়, কিন্তু বাচ্চা মানুষ বলে কিছুই বলতে পারে না। তারপর সে অফিসে চলে আসে আর লিফটে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ড্রেসের হাতা পরিষ্কার করছিল। তখনই ওর সহকর্মী কিয়ং বলে, এভাবে দাগ যাবে না। কিয়ং হচ্ছে আমাদের ড্রামার মেল লিড। সেও ছিল একজন ওয়েবটুন প্রডিউসার। মীরার ও একই কোম্পানিতে কাজ করে। কিয়ং একটু কোল্ড টাইপের, তবে মীরা তো এখানে কিয়ং এর কথায় বেশি একটা পাত্তা দেয় না। অফিসে ওদের দুজনের মধ্যে সবসময় রেষারেষি লেগেই থাকে। ওরা দুজন দুই টিমের লিডার। বলতে গেলে ওরা একজন আরেকজনের কম্পিটিটর। এমনকি তারা একজন আরেকজনকে একদমই সহ্য করতে পারত না। এদিকে অফিসে তো ম্যানেজারের সাথে এক কর্মচারীর ঝগড়া লেগে যায়। সে কর্মচারী রেগে চাকরি ছেড়ে চলে যায়। সবাই তো এসব নিয়েই কথা বলছিল, কিন্তু কিয়ং এত বেশি কোল টাইপের যে সে এসবে কান্না দিয়ে নিজের কাজ করেই যাচ্ছিল। ওর তো এসবে কোনো ধ্যানই ছিল না। মীরাকে এভাবে কাজ করতে দেখে খুবই বিরক্ত হয়। তারপর সে নিজেও কাজে মনোযোগ দেয়। তখন ওর বেস্ট ফ্রেন্ড জিয়ং ওকে মেসেজ দিয়ে বলে, আমি অনেক বড় একটা বিপদে আছি, আমার সাথে দেখা করতে এসো। মীরা তো তাড়াতাড়ি ওর সাথে দেখা করতে চায়। জিয়ন ওকে একটা শপিং মলে নিয়ে আসে। মীরা বলে, আমাকে শপিং এ আনার জন্য তুমি মিথ্যা বলেছিলে তাই না? জিয়ং বলে, আমি তোকে মিথ্যা না বললে তুই কখনোই কাজ ছেড়ে এখানে আসতি না। তারপর সে বলে, দাইয়ং এর বিয়েতে কি পরবি? মীরা বলে, আমি কাজ নিয়ে এত ব্যস্ত যে এইসব নিয়ে ভাবার সময় পাইনি। জিয়ং বলে, সেখানে তোর এক্স জুন ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে। ওদের সামনে তুই নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবি, যাতে ওরা তোকে দেখে জেলাস ফিল করে। তবে মীরার তো এসব নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনাই ছিল না। তাই জিয়ং ওকে জোর করে একটা ড্রেস কিনে দেয়। এবার শপিং শেষে ওরা দুজন একসাথে ডিনার করতে যায়। ওরা দুজনে একসাথে অনেক ড্রিঙ্ক করে ফেলে। জিয়ং বলে, তোর এখন একটা বয়ফ্রেন্ড বানানো উচিত, যে কিনা ম্যাচিউর হবে, চুপচাপ স্বভাবের হবে। মীরার তো তখন কিয়ং এর কথা মনে পড়ে। কিয়ং এর কথা মনে করে মীরা জোরে চিৎকার করে বলে, এরকম বয়ফ্রেন্ড আমার কোনো দরকার নেই। ডিনার শেষে মীরা ওর বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দেখা যায় মীরার টিমের দুজন টিমমেট একটা প্রজেক্ট নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। একজন বলে, এই প্রজেক্টটা না জানি কাকে দেওয়া হবে। মীরা নাকি কিয়ংকে। ওরা এসব নিয়ে কথা বলছিল। সে সময় মীরা অফিসে চলে আসে। মীরা তখন ওদের কাছ থেকে প্রজেক্টের কথা জানতে পারে। মীরা প্রজেক্ট পাওয়ার জন্য কিছু কুকিজ নিয়ে ডিরেক্টরের সাথে দেখা করতে যায়। ও ডিরেক্টরের কেবিনে গিয়ে দেখে অলরেডি কিয়ং ডিরেক্টরের জন্য কুকিজ নিয়ে গিয়েছে। তারপর ওরা প্রজেক্টের বিষয় নিয়ে কথা বলে। মীরা ডিরেক্টরকে রিকোয়েস্ট করে যাতে ওকে প্রজেক্টটা দেওয়া হয়। কিয়ংও ডিরেক্টরকে বলে তাকে যেন প্রজেক্টটা দেওয়া হয়। এটা নিয়ে ওদের দুজনের মধ্যে তো এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যায়। শেষ অব্দি ডিরেক্টর প্রজেক্টটাই কিয়ংকে দিয়ে দেয়। বেচারি মীরা তো হতাশ হয়ে চলে আসে। তবে মীরার এখন কিয়ং এর উপর প্রচুর রাগ হচ্ছিল, কিন্তু ওর কিছুই করার ছিল না। ওর টিমমেটরা বলে, তুমি আবার চেষ্টা করে দেখতে পারো। এবার আমরা ফ্ল্যাশব্যাকের সিনে দেখি, আগেও মীরা নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে ওর বয়ফ্রেন্ড জুনকে সে ঠিকমতো সময় দিতে পারত না। জুনের জন্মদিনেতে মীরার ওর সাথে দেখা করার কথা ছিল, কিন্তু মীরা নিজের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত যে সে জুনের সাথে দেখাই করতে পারে না। এতে জুন রাগ করে ওর সাথে ব্রেকআপ করে নেয়। বর্তমানে মীরা এসব মনে করে অনেকটাই আপসেট হয়ে পড়ে। পরের দিন মীরা ওর ফ্রেন্ড দাইয়ং এর বিয়েতে চলে আসে। সেখানে মীরা জুনের গার্লফ্রেন্ড ইউমিকে দেখতে পায়। ইউমির হাতে ওয়েডিং রিং দেখে মীরা তো আপসেট হয়ে যায়। ও তখন জিয়ংকে কিছু না বলে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মীরা তো তখন ওর আর জুনের একসাথে কাটানোর সময়গুলোর কথা মনে করতে থাকে। এসব ভেবে সে মন খারাপ করে বসে থাকে।
তারপর সে নিজের করা ওয়েবটুন দেখতে বসে। মীরা দেখে সবাই সেখানে অনেক খারাপ কমেন্ট করেছে। এইসব দেখে ও আরো চিন্তায় পড়ে যায়। পরের দিন অফিসে এসে মীরা রিল্যাক্স চেয়ারে রিল্যাক্স করতে থাকে। তখন কিয়ং রিল্যাক্স চেয়ারে বসার জন্য সেখানে চলে আসে। মীরা ওকে 5 মিনিট অপেক্ষা করতে বলে। 5 মিনিট পর কিয়ং তো রিল্যাক্স চেয়ারে বসে। তখন ওর পিছন দিয়ে ছোট্ট একটা ট্রয় ঢুকে যায়। কিয়ং বুঝতে পারে এটা মীরারই কাজ। এদিকে মীরা তো ওর এই অবস্থা দেখে ড্রেভিল একটা স্মাইল দেয়। তারপর সে নিজের কাজ করছিল। তখন ওর কলিগ এসে ওকে বলে, মিস ইয়ন তোমাকে বলেছে ফাইলটা কিয়ংকে দিয়ে দিতে। মীরা তো এটা শুনে কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ ও কিছুক্ষণ আগে কিয়ং এর সাথে যে বদমাইশিটা করেছে, এখন কিয়ং এর কাছে গেলে কি হবে সেটা নিয়েই সে ভাবতে থাকে। কিন্তু বাধ্য হয়ে ওকে ফাইলটা কিয়ং এর কাছে নিয়ে যেতেই হয়। কিয়ং তখন ওকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে। তারপর সে মীরার ফাইল চেক করে আর তার অনেকগুলো ভুলও ধরে। তারপর বলে, তোমার আজকে মিস ইয়নের সাথে মিটিং আছে। এটা শুনে মীরার মাথায় তো আকাশ ভেঙে পড়ে, কারণ মিস ইয়ন ওকে এত কাজের চাপ দেয় যে বেচারির অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তারপর মীরা ওর টিমমেটদের সাথে লাঞ্চ করতে যাচ্ছিল। তখন মিস ইয়ন সেখানে চলে আসে। মিস ইয়ন তো মীরাকে খাওয়ার সময় পর্যন্ত দেয় না, ওকে নিয়ে মিটিং এ চলে যায়। মিটিং এ মিস ইয়ন এত বকবক করছিল যে মীরার পক্ষে এগুলো সহ্য করা সম্ভবই হচ্ছিল না। তখন ডিরেক্টর মিস্টার মিনকে নিয়ে সেখানে আসে। মিস্টার মিন নিজেদের ডেটিং অ্যাপের প্রমোশন করার জন্য এখানে এসেছিল। মীরা বলে, আপনার ডেটিং অ্যাপস এর নাম কি? মিন বলে, বয়ফ্রেন্ড অন ডিমান্ড। নাম শুনে মীরার কাশি উঠে যায়। মিন বলে, এখানে আপনি আপনার পছন্দ মতো বয়ফ্রেন্ড খুঁজে পাবেন। মিন তো মিস ইয়নের ওয়েবটুনের মাধ্যমে অ্যাপসের প্রমোশন করাতে চাচ্ছিল, কিন্তু মিস ইয়ন এত উল্টাপাল্টা কথা বলছিল যে মিন সেখান থেকে চলে যেতে নেয়। মীরা তখন বিষয়টা হ্যান্ডেল করে। তারপর মিন তাদের সাথে কোলাবোরেশন করতে রাজি হয়। তারপর মীরা মিস ইয়নকে বিদায় দিয়ে আসার সময় ওর মিনের সাথে দেখা হয়ে যায়। মিন ওর সাথে আলাদা কথা বলতে চায়। মিন বলে, আপনি আমাদের অ্যাপসটা ইউজ করে আমাদেরকে ফিডব্যাক জানাবেন, এটার জন্য আমরা আপনাকে পেমেন্টও করব। টাকার কথা শুনে মীরা তো রাজি হয়ে যায়। এবার রাতের বেলা মীরা বাড়ি এসে বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপসের টুল বক্স ওপেন করে। তারপর অ্যাপসের সাথে কানেক্টেড হয়ে ভার্চুয়াল রিং মাথায় পরে নেয়। ভার্চুয়াল রিং পরার সাথে সাথেই ওর মাথা ব্যথা করতে থাকে আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর সে নিজেকে সমুদ্রের পাড়ে খুঁজে পায়। ও দেখে একটা ছেলে সমুদ্রের মধ্যে বোটিং করছে। তখনই হঠাৎ করে একটা বড় ঢেউ মীরার দিকে এগিয়ে আসে। এটা দেখে সে তো ভয় পেয়ে যায়। সমুদ্রের ঢেউ ওকে সমুদ্রের গভীরে নিয়ে যায়। মীরা দেখে ও সমুদ্রের গভীরে ভালোভাবে শ্বাস নিতে পারছে। এটা দেখে সে কিছুটা অবাক হয়, কিন্তু ওর তো সমুদ্রের তলদেশে এসে অনেকটাই ভালো লাগছিল, তাই সে মাছেদের সাথে খেলা করতে থাকে। তখনই সে দেখে একটা ছেলে ডুবে যাচ্ছে। মীরা তখন ছেলেটাকে নিয়ে উপরে উঠে আসে। মীরা দেখে ছেলেটা দেখতে ওয়েবটুনের চোয়ের মতো। এটা দেখে সে তো অবাক হয়ে যায়। তখন সিস্টেম ওকে বলে, অভিনন্দন মীরা, তুমি তোমার ফার্স্ট ডেটে চলে এসেছো। মীরা তো কিছুই বুঝতে পারছিল না যে এসব তার সাথে কি হচ্ছে। ঠিক তখনই মীরা তো নিজেকে অন্য একটা জায়গায় দেখে। এখানে চারদিকে অনেকগুলো বাবল ছিল। মীরা তখন অবাক হয়ে সেগুলো দেখছিল। একটা বাবলের মধ্যে তো সে একটা মেয়েকেও দেখতে পায়। মেয়েটা তখন বাবল থেকে বেরিয়ে আসে। মীরা মেয়েটাকে দেখে একটু ভয় পেয়ে যায় আর বলে, তুমি কে? তুমি কি আসল? এটা কি আসল দুনিয়া? মেয়েটি বলে, আমি তোমার ডেটিং ম্যানেজার। তুমি চাইলে আমাকে ইউনি বলে ডাকতে পারো। এটা একটা ভার্চুয়াল দুনিয়া ছিল। চলো এবার শুরু করা যাক। ডেটিং ম্যানেজার মীরাকে একটা রিং দিয়ে বলে, তুমি যদি এটা তোমার হাতে পরে নাও তাহলে তোমার ভার্চুয়াল ওয়ার্ল্ডে লগ ইন করা হবে, আর রিংটা খুলে ফেললে তুমি ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে লগ আউট হয়ে যাবে। মীরা বলে, আসল পৃথিবীতে আমার বডির কোনো ক্ষতি হবে না তো? ডেটিং ম্যানেজার বলেন, না, আমরা আসল ওয়ার্ল্ডের মীরার বডিটাও দেখি সেটা সুরক্ষিত আছে কিনা। এবার মীরা নিজের হাতে রিংটা পরে নেয়। তারপর ডেটিং ম্যানেজার মীরাকে একটা বাবলের মধ্যে ঢুকিয়ে দেয়। মীরা সেই আগের জায়গায় মানে নিজেকে সমুদ্রের পাড়ে দেখতে পায়। তখনই সিস্টেম ওকে বলে, তোমার ফার্স্ট ডেট শুরু হয়ে গিয়েছে। মীরা তো চোয়ের হট বডির দিকে তাকিয়ে থাকে। তখনই চোয়ের সেন্স ফিরে আসে। সে তো মীরার হাত ধরে বলে, তুমি কে? এভাবে হাত ধরায় মীরা তো অনেকটাই ঘাবড়ে যায়। ও তখন হাত থেকে রিংটা খুলে ফেলে। এই জন্য সে তো লগ আউট হয়ে যায় আর বাস্তব ওয়ার্ল্ডে ফিরে আসে। তারপর সে অনলাইনে বয়ফ্রেন্ড
অন ডিমান্ড অ্যাপসের বিভিন্ন ভিডিও দেখতে থাকে। সবাই তো এই অ্যাপসের অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছিল। পরের দিন মীরা তো অফিসে যাওয়ার সময়ও এই সব কিছু নিয়েই ভাবছিল। অফিসে আসার পর সে যখন নিজের কাজ করছিল তখনই একজন ওর টেবিলের পাশেই চোয়ের একটা কার্টুন রাখে। চইকে দেখে ওর তখন সেসব কথাগুলো আবারও মনে পড়ে যায়। ফলে তার তো অনেকটাই আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। এদিকে ম্যানেজার কিয়ংকে বলে চইয়ের ওয়েবটুন অনেক ভালো সাড়া পেয়েছে, ফ্রাইডেতে আমরা আরেকটা এপিসোড রিলিজ করব, সেটা নিয়ে কাজ শুরু করো। কিয়ং বলে আপনি মীরাকে কিছু বলেননি? ম্যানেজার বলেন না। মীরা কাজ শেষে বাড়িতে ফেরার সময় মীরা তো তার চারদিকে শুধু চোয়ের পোস্টারই দেখতে পায়, কারণ চোয়ের ওয়েবটুনটা অনেক বেশি পপুলারিটি পেয়েছে। সবার কাছে এখন চোয়ের ক্যারেক্টারটা খুবই ভালো লেগেছে। যাক, এবার বাড়িতে আসার পর মীরা গ্যাজেটটা আবারও পরে নেয়। ও তখন নিজেকে একটা হোটেলে দেখতে পায়। মীরা দেখে তার গায়ে রিসিপশনিস্টের ড্রেস। মীরা বুঝতে পারে ও ওয়েবটুনের ফিমেল লিডের ক্যারেক্টারে চলে এসেছে। ও তখন ফাইল নিয়ে চইয়ের কেবিনে যায়। চই তখন সেখানে ছিল না। মীরা তো নিজের মতো দাঁড়িয়ে বকবক করছিল। তখনই হঠাৎ চই সেখানে চলে আসে। মীরা তো তাকে হঠাৎ করে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। এখানে চই তো খুব বাজেভাবে ওকে এখান থেকে বের হয়ে যেতে বলে। মীরা সেখান থেকে চলে আসছিল। তখনই চই বলে দাঁড়াও। তারপর বলে আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? চই মীরাকে ভালোভাবে দেখতে থাকে। তখনই ওর সব মনে পড়ে। চই বলে সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে, তাই না? তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। আমি তোমাকে এক সেকেন্ডের জন্য ভুলতে পারিনি। প্রতিটা মুহূর্তে আমি শুধু তোমাকেই মনে করেছি। চই তো ওয়েবটনের মতো ডায়লগগুলো মীরাকে বলতে থাকে। মীরার কাছে ওর এই ডায়লগগুলো খুবই বিরক্ত লাগছিল। তাই সে ওর হাত থেকে রিংটা খুলে ফেলে আর ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে লগ আউট হয়ে যায়। ফলে সে আবারও রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। পরের দিন অফিসে আসার পর মীরার চইয়ের কার্টুনের উপর নজর যায়। চই দেখে ওর খুবই বিরক্ত লাগছিল। তাই সে কার্টুনটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখে। তারপর সে ওর টিমমেটের থেকে জানতে পারে শুক্রবারে চইয়ের ওয়েবটুনের আরো একটা এপিসোড রিলিজ হবে। এটা শুনে সে তো অবাক হয়ে যায়। মীরা তখন রেগে ম্যানেজারের সাথে দেখা করতে যায় আর বলে আপনি ওয়েবটুনের আরেকটা এপিসোড রিলিজ করবেন, সেটা আমাকে বলেননি কেন? ম্যানেজার বলে আমি তোমার বস, তুমি আমার বস না। মীরা বলে কিয়ং কি আপনাকে এই আইডিয়াটা দিয়েছে? ম্যানেজার বলে না। মীরা তখন রেগে সেখান থেকে চলে আসে। এখানে ম্যানেজার তো ওর এরকম রাগ দেখে অনেকটা ভয়ই পেয়ে যায়। এদিকে মীরা দেখে কিয়ং ওর প্রজেক্টটা নিয়ে কাজ করছে। এটা দেখে ওর আরো রাগ হচ্ছিল। মীরা তখন বারবার মিস ইয়নকে কল করছিল যাতে তারা নতুন এপিসোড নিয়ে কাজ করতে পারে, কিন্তু মিস ইয়ন ওর ফোনটাই ধরছিল না। তারপর মীরা তো ওনাকে একটা বারে খুঁজে পায় আর ওনাকে ম্যানেজ করে যাতে উনি প্রজেক্টটা নিয়ে কাজ করে। মীরা বলে আমাদেরকে যে করেই হোক কিয়ংকে হারাতে হবে। মিস ইয়নও রাজি হয়ে যায়, কিন্তু ওরা গল্প লেখার জন্য কোনো কাহিনী খুঁজে পাচ্ছিল না। মীরা তো এসব নিয়ে খুবই চিন্তায় ছিল। বাসায় এসে সে আবারও সে অ্যাপে লগ ইন করে যাতে ও নতুন কোনো গল্প লিখতে পারে। এবার মীরা তো ভার্চুয়াল ওয়ার্ল্ডে যাওয়ার পর চইয়ের কেবিনে চলে যায় আর বলে আপনি আমাকে ডেকেছেন কেন? চই বলে কালকে থেকে তোমার আর কাজে আসার কোনো প্রয়োজন নেই। মীরা বলে আপনি আমাকে ফায়ার করছেন কেন? চই বলে তুমি তো আমাকে সিডিউস করার চেষ্টা করেছো, এই জন্য। মীরা বলে আমি এরকম মেয়েই নই, আর আমার কাছে এত সময়ও নেই যে আমি আপনাকে সিডিউস করব। আমার আপনাকে একটা বিষয় জিজ্ঞাসা করার আছে। চই বলে তুমি সেরকম মেয়ে না হলে কিরকম মেয়ে? মীরা বলে যারা কিনা কষ্ট করে সফলতা অর্জন করতে চায় আমি সেরকম মেয়ে। আমি নিজের পরিশ্রমে বড় হতে চাই। আমি কাউকে সিডিউস করে কোনো কিছু অর্জন করতে চাই না। চৈতো ওর কথা শুনে স্মাইল করে আর ওকে ঘুরে ঘুরে দেখতে থাকে। তারপর তো সে নিজের ড্রেসটা খুলতে থাকে। তাকে এরকমটা করতে দেখে মীরা তো অন্য কিছুই মনে করে। চই বলে তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। এটা বলার সাথে সাথে চারদিকে সবকিছু পাল্টে যেতে থাকে। মীরা নিজেকে অন্য একটা জায়গায় দেখতে পায়। ওর সামনে একটা গাড়ি আসে। মীরা সে গাড়িতে উঠে বসে। মীরা তো এই গাড়ির মধ্যে একটা মেয়েকেও দেখতে পায়। মেয়েটা বলে আমি মিস্টার চোয়ের অ্যাসিস্ট্যান্ট, উনি আমাকে পাঠিয়েছে তোমার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। মীরা তো অবাক হয়ে বলে ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? অ্যাসিস্ট্যান্ট ওর ইন্টারভিউ নিতে শুরু করে। ওকে প্রশ্ন করছিল তোমার পছন্দের রং কি, তোমার পছন্দের খাবার কি, তোমার জুতার সাইজ কি, এরকম নানা অদ্ভুত প্রশ্ন করতে থাকে। এরকম প্রশ্ন শুনে মীরা তো বিড়বিড় করে বলে এগুলো আবার প্রশ্ন হলো নাকি? তারপর বলে প্রশ্নগুলো করার জন্য নিজে না এসে আবার অন্য কাউকে পাঠিয়েছে। এর মাঝে অ্যাসিস্ট্যান্টের কাছে চইয়ের কল আসে। চই অ্যাসিস্ট্যান্টকে বলে মীরাকে ওর কাছে নিয়ে যেতে। এবার অ্যাসিস্ট্যান্টও ড্রাইভারকে গাড়ি চালাতে বলে।
ড্রাইভার বলে সামনে একটা গাড়ি পার্ক করা আছে। অ্যাসিস্ট্যান্ট বলে যাও ওকে সাহায্য করে আসো। সামনে পার্ক করা গাড়ির ড্রাইভারকে চোয়ের ড্রাইভার ইচ্ছা মতো মারতে থাকে, তারপর সেখান থেকে গাড়ি চালিয়ে চলে আসে। এসব কিছু দেখে মীরা তো বিরক্ত হয়ে বলে ওয়েবটুনের এ বাজে কাহিনী কিভাবে সবার কাছে ভালো লাগলো। তারপর অ্যাসিস্ট্যান্ট মীরাকে চোয়ের কেবিনের সামনে নিয়ে আসে আর বলে আপনি ভালোবেসে দরজায় নক করবেন। মীরার কাছে তো অ্যাসিস্ট্যান্টের এরকম কথা খুবই বিরক্ত লাগছিল। তারপরও সে নক করে ভিতরে ঢুকার পর মীরা চারদিকে অনেকগুলো লাল গোলাপ দেখতে পায়। এতগুলো ফুল দেখে মীরার তো মনটাই ভালো হয়ে যায়। চই বলে তোমার পছন্দ হয়েছে? মীরা বলে হ্যাঁ। তারপর মনে মনে বলে যে কাজ করতে এসেছি সেটা করি। মীরা চইকে বলে তুমি এরপরে কি করতে চলেছ, মানে তোমার প্ল্যান কি? তুমি কি এরকম ডেটের ব্যবস্থা করেছো? চই বলে আমার সাথে চলো। চই ওকে খাবার খাওয়াতে নিয়ে আসে। মীরা একটা আইটেম দেখে বলে এটা তো আমার জন্য অনেক কম হয়ে যাবে। তখন শেফরা অনেকগুলো আইটেম নিয়ে আসে। মীরা এত এত খাবার দেখে একদম হতভম্ব হয়ে যায়। ও তখন একটা ডিশ টেস্ট করে আর মনে মনে বলে এটা তো খেতে একদম বাস্তবই মনে হচ্ছে। এতে সে অনেকটা খুশি হয়ে যায়। তারপর মীরা সেখানে রাখা সবগুলো খাবার খেতে থাকে। চই তো ওর এরকম কাণ্ড দেখে হাসতে থাকে। তারপর চই ওকে শপিং এ নিয়ে যায়। মীরা নিজের ইচ্ছে মতো ড্রেস, জুয়েলারি এসব পছন্দ করে। তারপর চই ওর জন্য পুরো রিসোর্টই বুক করে নেয়। ওরা তো একসাথে অনেক সুন্দর সময় কাটায়। চই মীরাকে একটা দামি নেকলেসও গিফট করে। তারপর ওকে নিয়ে একটা পার্টিতে আসে। মীরা তখন মনে মনে বলে আমার কাজ তো হয়েই গিয়েছে। এটা বলে ও হাত থেকে রিংটা খুলে ফেলে আর ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে লগ আউট হয়ে যায়। এবার বাস্তব দুনিয়ায় মীরা মিস ইওনের সাথে দেখা করে আর ওনাকে এরকম রোমান্টিক কাহিনী ওয়েবটুনে লিখতে বলে। ওরা তো সারা রাত ধরে কাজ করে ওয়েবটুনের আরেকটা এপিসোড রেডি করে ফেলে। অনেক রাত হয়ে যাওয়ায় অফিসে কেউ ছিল না, শুধু মীরা আর কিয়ং ছিল। কিয়ং তো মীরার সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু মীরার ওর উপরে রাখছিল, তাই ওকে বেশি একটা পাত্তা দেয় না। এবার মীরা কিয়ং এর হাতে দুটো কফি দেখে বলে তুমি দুটো কফি কেন কিনলে? কিয়ং বলে আমি বাসায় গিয়ে আরেকটা খাবো, এই জন্য কিনেছি। তারপর কাজ শেষে কিয়ং অফিস থেকে চলে যায়। অফিসে শুধু মীরা একাই ছিল। অনেক রাত ধরে কাজ করার পর ওয়েবটুনের এপিসোড কমপ্লিট হয়ে যায়। মীরা সেটা পাবলিকও করে দেয়। বাসায় আসার পর মীরা চেক করে দেখে ওর ওয়েবটুনটা 1 নম্বরে চলে এসেছে। এটা দেখে সে তো খুশিতে নাচতে থাকে। পরের দিন অফিসে যাওয়ার পর সবাই তো তাকে অভিনন্দন জানাতে থাকে। ম্যানেজার পর্যন্ত তার অনেক প্রশংসা করে। তখন মীরা তো কিয়ং এর দিকে তাকিয়ে ডেভিল একটা স্মাইল দেয়। এই উপলক্ষে মীরা তো অফিসের সবাইকে ট্রিট দেয়। তারপর বাসায় এসে চোয়ের ছবির সামনে রেখে সে শ্যাম্পেন খায়। আর বর্তমান দুনিয়াতে সিঙ্গেলদের যে অবস্থা, মনে হচ্ছে ভবিষ্যতে সবাইকে এভাবে ডেট করতে হবে। যাই হোক, এখন তো মীরার কাছে এ ভার্চুয়াল ওয়ার্ল্ডের সবকিছুই খুবই ভালো লাগছিল। এজন্য সে আবারও ভার্চুয়াল ওয়ার্ল্ডে লগ ইন করে। চই মীরাকে নিয়ে ঘোরার জন্য একটা প্রাইভেট জেট ভাড়া করে। তারপর ডিনার করার জন্য একটা গোটা শিপই ভাড়া করে ফেলে। ওরা দুজন একসাথে এখানে ডিনার করছিল। তখনই চই মীরাকে বলে চলো আমরা এঙ্গেজমেন্ট করে ফেলি, আমি আমার বাবা মায়ের সাথে কথা বলবো। এভাবে এখানে এঙ্গেজমেন্টের কথা শুনে মীরা তো কাশতে শুরু করে আর বলে এটা কখনই হবে না। চই আর কিছু বলে না। তারপর ওরা দুজন একটা দ্বীপে ঘুরতে আসে। ওরা দুজন একসাথে অনেক ভালো সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে। চই বলে তুমি আমাকে বিয়ে করতে পারবে না ঠিক আছে, কিন্তু আমার গার্লফ্রেন্ড তো হতে পারো, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা বলে সে মীরাকে কিস করে। মীরা তোকে বাধাও দেয় না, ওর কাছেও এই সবকিছুই ভালো লাগছিল। তারপর চই মীরার হাতে কিস করে আর ওকে রিং পরিয়ে দিতে যাচ্ছিল। তখনই চই স্ট্যাচু হয়ে যায়। মীরা তো চারদিকে তাকিয়ে দেখে সবকিছু থেমে গিয়েছে। ও কিছুই বুঝতে পারছিল না। তখন এই সিস্টেম ওকে বলে চইয়ের সাথে আপনার ডেটিং এর 50 ঘন্টার টাইম শেষ হয়ে গিয়েছে। মীরা আবারও রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে। ও তখন টার্ম পেপারগুলো চেক করলে দেখে সেখানে লেখা আছে কোনো ক্যারেক্টারের সাথে 50 ঘন্টার বেশি সময় কাটাতে পারবে না, মানে সে শুধুমাত্র একজন ক্যারেক্টারের সাথে 50 ঘন্টায় ডেট করতে পারবে। মীরা এটা দেখে খুবই হতাশ হয়ে যায়। এরপর থেকে তো মীরা তার কোনো কাজেই মনোযোগ দিতে পারছিল না। অফিসে কাজ করার সময়ও তার বারবার চইয়ের কথাই মনে পড়ছিল। সে তো সারাক্ষণ ওর কথাই ভাবতে থাকে, কিছুতেই চইকে ভুলতে পারছিল না।
পরের সিনে মীরা একটা ফিডব্যাক লিখে মিনকে দেয়। মিন বলে, তুমি এত তাড়াতাড়ি কি করে ফিডব্যাক দিয়ে দিলে? মীরা বলে, আমার কাছে জয়ের ক্যারেক্টারটা ভালোই মনে হয়েছে, আর অ্যাপসে আমার এক্সপিরিয়েন্সও ভালো ছিল, তাই আমি ফিডব্যাকটা দিয়ে দিলাম। মিন বলে, সেখানে আরো 899টা ক্যারেক্টার আছে, তুমি কি করে বলতে পারলে চই বেস্ট? তুমি যদি সেই ক্যারেক্টারগুলোর সাথে না ডেট করো তাহলে পরে তুমি রিগ্রেট করবে। এই শুনে মীরা তো অবাক। এবার রাতের বেলা মীরা বাসায় এসে খাবার খাচ্ছিল আর টিভি দেখছিল, কিন্তু ওর কাছে কিছুই ভালো লাগছিল না। ওর তখন মিনের বলা কথাগুলি মনে পড়ে। মীরা বলে, যেহেতু আমার কাছে 1 মাসের ফ্রি সাবস্ক্রিপশন আছে তাহলে একবার ট্রাই করা যাক। মীরা তো গ্যাজেটটা আবারও পরে নেয়। ও তখন ডেটিং ম্যানেজারের সামনে চলে আসে। সেখানে চোয়ের ক্যারেক্টারটা দেখে ওর মন খারাপ হয়ে যায়। ম্যানেজার ওর জন্য আরেকটা বাবল রেডি করে। মীরা মনে মনে বলে, আমি মিনের কথায় এখানে এসেছি, কিন্তু আমি চইকে কিছুতেই ভুলতে পারছি না। মীরা ডেটিং ম্যানেজারকে বলে, আমার কিছু সময় প্রয়োজন। ডেটিং ম্যানেজার তখন ওকে জোর করে ধাক্কা দিয়ে আরেকটা বাবলের মধ্যে ঢুকিয়ে দেয়। মীরা এবার নিজেকে অন্য একটা জায়গায় দেখতে পায়। সেখানে চেরি ফুল হচ্ছিল। মীরার কাছে এসব ভালোই লাগছিল। তখনই হঠাৎ করে একটা ছেলে তার কাছে আসে। ওদের দুজনের আই কন্ট্রাক্ট হয়। তখনই সেখানে একটা মেয়ে আসে আর ছেলেটাকে বলে, তুমি এখানে কি করছো? এই ছেলেটার নাম ছিল ইউনহু। ইউনহু তো মীরাকে সরি বলে, সাথে বলে, আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম। এটা বলে সে মেয়েটার সাথে চলে যায়। মীরা তো কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। তখনই পিছন থেকে সুজি তাকে ডাক দেয়। সুজি হচ্ছে মীরার কলেজ ফ্রেন্ড। মীরা বুঝতে পারে ও অন্য একটা ক্যারেক্টারে চলে এসেছে, আর এ ওয়ার্ল্ডে সে এখন ইউনিভার্সিটির স্টুডেন্ট। আজকে ওদের একটা প্রোগ্রাম ছিল, তো এখন মীরাকে ইমপ্রেস করার জন্য ওর ইউনিভার্সিটির এক সিনিয়র ওর সামনে অদ্ভুতভাবে নাচতে থাকে। মীরার তো এরকম অদ্ভুত নাচ দেখে একদমই ভালো লাগে না। মীরা সুজিকে নিয়ে সেখান থেকে চলে আসে। ওরা দেখে সবাই লাইন ধরে দাঁড়িয়ে টিকিট কাটছে। আসলে আজকে ওদের ইউনিভার্সিটিতে তাইকুন্ডো ম্যাচ আছে। সবাই তো সেটা দেখার জন্যই টিকিট কাটছিল। মীরা তখন ওর জ্যাকেটের পকেটে হাত ঢুকালে দুটো টিকিটও খুঁজে পায়। মীরার কাছে টিকিট দেখে সুজি তো অবাক হয়, সাথে অনেক খুশিও হয়। তারপর তারা দুজন ম্যাচ দেখতে চলে যায়। তাদের ইউনিভার্সিটি আর অন্য একটা ইউনিভার্সিটির মধ্যে কম্পিটিশন হচ্ছিল। কম্পিটিশনে ওদের ইউনিভার্সিটি জিতে যায়। কম্পিটিশন শেষে পার্টিসিপেট নিজের মাস্ক খোলে, আর আমরা দেখি এটা তো ইউনহু। ওকে দেখে সব মেয়েরা তো চিৎকার করতে থাকে। এখানে মীরার আর ইউনহুর আবারও আই কন্ট্রাক্ট হয়। তখনই সিস্টেম মীরাকে বলে, অভিনন্দন মীরা, এটা তোমার দ্বিতীয় ডেট। মীরা তো এটা শুনে খুশি হয়ে যায় আর বলে, আমি জানতাম তুমি আমার ডেট পার্টনার হবে। তারপর মীরা তাইকুন্ডো ক্লাবে জয়েন হওয়ার জন্য ফর্ম পূরণ করতে আসে। তখনই সেখানকার ভলেন্টিয়াররা বলে, তোমরা ইউনহুর জন্য এ ক্লাবে ভর্তি হচ্ছ তাই না? মীরা ওদের থেকে জানতে পারে ইউনহু ক্যাম্পাসে অনেক বেশি ফেমাস আর অনেক বেশি ট্যালেন্টেড একটা ছেলে। সব মেয়েরা তো ওর জন্য পাগল। এইসব জেনে মীরা অনেক খুশি হয় আর মনে মনে বলে, যার জন্য পুরো ক্যাম্পাসের মেয়েরা পাগল সে কিনা আমাকে ভালোবাসে। এটা ভেবে সে হাসতে থাকে। ওকে এভাবে হাসতে দেখে বাকিরা তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এখান থেকে সিন চেঞ্জ হলে তাইকুন্ডো ক্লাবে চলে আসে। ক্লাব প্রেসিডেন্ট নতুন স্টুডেন্টদের সব বুঝিয়ে দিচ্ছিল। মীরা দেখে ক্লাবের প্রেসিডেন্ট ইউনহুর বন্ধু সে মেয়েটা। ক্লাব প্রেসিডেন্ট বলে, তোমরা কে সবার আগে প্র্যাকটিস করতে চাও? হাত তোলো তো। তখনই বাতাসে করে চেরি ফুলের একটা পাপড়ি উড়ে আসে। মীরা সেটা ধরার জন্য হাত উপরে তোলে, আর ক্লাব প্রেসিডেন্ট মনে করে মীরাই আগে প্র্যাকটিস করতে চায়। ক্লাব প্রেসিডেন্ট মীরাকে সামনে আসতে বলে। মীরা তো না না করতে থাকে। তখনই সুজি ওকে জোর করে সামনে পাঠিয়ে দেয়। এবার ক্লাব প্রেসিডেন্ট ইউনহুকে বলে মীরাকে বেসিক জিনিসগুলো শিখিয়ে দিতে। মীরা তো এতে খুশি হয়ে যায়। ইউনহু ওকে শিখিয়ে দেয়, তারপর ওর উপর অ্যাটাক করতে বলে। মীরা তো প্রথমবারই অনেক ভালো করে, যেটা দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়। মীরা নিজেও অবাক হয়, কারণ সে বুঝতে পারছিল না সে কিভাবে এত ভালো করলো। ইউনহুও তার অনেক প্রশংসা করে আর বলে, চলো আরেকবার লড়াই করা যাক। তারপর তো ইউনহু মীরার কাছে এভাবে ফাইটে হেরে যায়। সবাই মীরার প্রশংসা করতে থাকে। এবার প্র্যাকটিস শেষ হলে ইউনহু সেখান থেকে চলে আসে। মীরাও ওর পিছন পিছন যায় আর বলে, চলো আমরা একসাথে লাঞ্চ করতে যাই। ইউনহু ওকে না করে দেয় আর ওর মেয়ে ফ্রেন্ডের সাথে লাঞ্চ করতে চলে যায়। এখানে বুঝার সুবিধার্থে আমরা ওর মেয়ে ফ্রেন্ডকে সু বলে রাখবো। এদিকে ইউনহু মীরাকে ইগনোর করছে দেখে মীরা তো অবাক হয়। তারপর মীরা ডেটিং ম্যানেজারকে
ইউনহুকে বলে, ইউনহু আমাকে পাত্তা দিচ্ছে না কেন? ও আমার সাথে লাঞ্চ করতে না গিয়ে অন্য মেয়ের সাথে লাঞ্চ করতে চলে গেল কেন? ও কি আমাকে ভালোবাসে না? চই তো আমাকে কত ভালোবাসতো। ডেটিং ম্যানেজার বলে, তুমি কি ভেবেছো সব ক্যারেক্টার তোমার পিছনে দেওয়ানা হয়ে ঘুরবে? মোটেও এমনটা হবে না, তোমার নিজেরই ইউনহুকে পটাতে হবে। মীরা বলে, ওকে যদি আমারই কষ্ট করে পটাতে হয় তাহলে আমার ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে লাভ কি? ডেটিং ম্যানেজার বলে, তাহলে তুমি অন্য কোনো ক্যারেক্টার দেখতে পারো। মীরা বলে, না, আমি ওকে পটিয়েই ছাড়বো। ডেটিং ম্যানেজার বলে, তাড়াতাড়ি করো, বেশি সময় নেই। সময়ের কথা শুনে মীরার তো বাস্তব পৃথিবীর কথা মনে পড়ে যায়। ও তখন তাড়াতাড়ি অ্যাপস থেকে লগ আউট হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হলে মীরাকে আমরা অফিসে দেখতে পাই। সারা রাত অ্যাপসে লগ ইন থাকার কারণে মীরা তো ভালোভাবে ঘুমাতেই পারেনি, তাই সে অফিসে এসে ঘুমাচ্ছিল। এদিকে কিংয়ং ওকে এভাবে ঘুমাতে দেখে রুমের লাইট অফ করে দেয় যাতে তার ঘুমে ডিস্টার্ব না হয়। মীরা যখন ঘুমাচ্ছিল তখনই ম্যানেজার ওকে কল করে আর ওনার সাথে দেখা করতে বলে। মীরা ম্যানেজারের সাথে দেখা করতে চলে যায়। ম্যানেজার বলে, মিস ইউ 2 সপ্তাহের জন্য ছুটি নিয়েছে। তুমি অনেক কষ্ট করেছো, তাই আমি তোমাকে 2 সপ্তাহের জন্য ছুটি দিলাম। ছুটি পেয়ে মীরা তো মহা খুশি। এবার রাতের বেলা মীরা ওর বেস্ট ফ্রেন্ড জিওনকে নিজের বাসায় নিয়ে আসে হ্যাং আউট করার জন্য। মীরা জিওং এর কাছ থেকে ডেটিং অ্যাপসের বিষয়টা লুকিয়ে যায় ও গ্যাজেটটা লুকিয়ে রাখে যাতে জিওন দেখতে না পায়। তারপর তারা 2 বান্ধবী মিলে একসাথে ড্রিঙ্ক করে আর অনেক গল্প করে। এখানে মীরা তো জিওনের কাছ থেকে জেনে নেয় কিভাবে ছেলেদেরকে পটাতে হয়। তারপর জিওন চলে গেলে মীরা আবারও অ্যাপসে লগ ইন করে। মীরা এবার নিজেকে ক্লাসে দেখতে পায়। ও ক্লাসে বারবার ইউনহুকে দেখছিল। ক্লাস শেষে মীরা তো ইউনহুর কাছে গিয়ে বসে পড়ে আর ওকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে। এমনকি মীরা তো ইউনহুর সামনে হট সাজার চেষ্টা করে, কিন্তু ইউনহু ওর এরকম কাজে খুবই বিরক্ত হয়। তাই তো ইউনহু তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল, কিন্তু মীরা ওকে ফলো করতে করতে ক্লাবে চলে আসে। ইউনহু বলে, চলো প্র্যাকটিস করা যাক। প্র্যাকটিস করার জন্য মীরা তাইকুন্ডো ড্রেস পরছিল, কিন্তু ও কোনোভাবেই ড্রেসের বেল্টটা বাঁধতে পারছিল না। এই কারণে ইউনহু তখন মীরা ড্রেসের বেল্টটা বেঁধে দেয়। বেল্ট বাঁধতে গিয়ে ওরা দুজন তো অনেকটাই কাছাকাছি চলে আসে। মীরাতে খুবই লজ্জা পাচ্ছিল। ইউনহু ওর কানের কাছে গিয়ে বলে, এবার ভালোভাবে খেলো। মীরা মনে মনে বলে, তার মানে ও আমার উপর এজন্যই রেগে আছে, কারণ আমি ওর ইগোতে হার্ট করেছি। মানে ইউনহু যে ফাইটে মীরার কাছে হেরে গিয়েছে, এতে ইউনহুর ইগোতে সে হার্ট করেছে। এই জন্য ইউনহু মীরাকে পছন্দ করে না। যাই হোক, এবার ওরা আবার ফাইট শুরু করে দেয়, কিন্তু এবারও মীরা ফাইটে জিতে যায় আর ইউনহু হেরে যায়। ইউনহু মীরার কাছে ফাইটে হেরে গেছে এটা শুনে সু তো অবাক হয়। এদিকে ইউনহু তো রেগে সেখান থেকে চলে আসে। তারপর রাতের বেলা তাইকুন্ডো ক্লাবের সবাই মিলে ডিনার করতে যায়। ডিনারে সবাই একসাথে অনেক মজা করছিল। ইউনহু আর সু হেসে হেসে অনেক কথা বলছিল। এটা দেখে মীরা তো খুবই জেলাস হয়। এখানে ইউনহু আর সু মীরাকে বারবার পিঞ্চ মেরে কথা বলছিল। মীরা ইউনহুকে বলে, তুমি কি আমাকে ঘৃণা করো? ইউনহু বলে, আমি কাউকেই ঘৃণা করি না, সরি তোমার এমনটা মনে হওয়ার জন্য। মীরা ইউনহুর কাছে গিয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে সেখানে থাকা সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। এবার ইউনহু মীরার কানে কানে বলে, আমরা তো একে অপরকে চিনি না, আমাদের মাত্রই পরিচয় হলো। তারপর ডিনার শেষে সবাই সেখান থেকে চলে যায়। মীরা তো ইউনহুর পিছন পিছন যেতে থাকে। ইউনহু বলে, তুমি কোথায় যাচ্ছ? মীরা বলে, ক্যাম্পাসে। ইউনহু বলে, আমার সাথে যদি হাঁটতেই হয় তাহলে তো একসাথেই হাঁটতে পারো, শুধু শুধু পিছনে কেন হাঁটছো? এভাবে আমার পিছন পিছন আসলে মনে হবে কেউ আমাকে ফলো করছে। তারপর ওরা দুজন একসাথে হাঁটতে থাকে। মীরা বলে, তুমি কি সুকে পছন্দ করো? ইউনহু বলে, হঠাৎ এরকম প্রশ্ন? মীরা বলে, সরি, আমি তোমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে ফেলেছি। তারপর বলো, তোমার হোম টাউন কোথায়? তোমার বাবা মা কোথায় থাকে? ইউনহু বলে, তুমি আমাকে এসব জিজ্ঞাসা কেন করছো? মীরা বলে, তুমি তো বলেছিলে আমরা একে অপরকে চিনি না, তাই তো আমরা পরিচিত হচ্ছি। ওরা কথা বলতে বলতে ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। মীরা তখন ওর গায়ের জ্যাকেটটা খুলে ওদের দুজনের মাথায় ধরে বলে, দৌড়াও। এভাবে মাথায় জ্যাকেট ধরে ওরা দুজন তো বৃষ্টির মধ্যে দৌড়াতে থাকে। এভাবে বৃষ্টির মধ্যে দৌড়াতে তো ওদের দুজনেরই অনেকটা ভালো লাগছিল। এভাবে দৌড়ানোর পর ওরা একটা জায়গায় এসে থামে। পাবলিক ওয়াশরুম থেকে ইউনহু নিজের ড্রেস চেঞ্জ করে নেয়। মীরা আর ইউনহু নিজেদের মধ্যে অনেক কথা বলে। ইউনহুর সাথে কথা বলে মীরার তো জুনের কথা মনে পড়ে যায়। জুনের কথা ভেবে মীরা আবারও আপসেট হয়ে যায়। মীরার মন খারাপ দেখে ইউনহু ওর কাছে যায়। মীরা মনে করে ইউনহু ওকে কিস করবে, তাই সে চোখ বন্ধ করে নেয়। কিন্তু ইউনহু ওর চুলগুলো ধরে বলে, তোমার চুলগুলো এখনো ভিজা, শুকিয়ে নাও, তা না হলে তো ঠান্ডা লেগে যাবে। ইউনহু মীরাকে
টাওয়াল দিয়ে বলে আমি সুকে পছন্দ করি না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। মীরা তো তার কথা শুনে স্মাইল করে। তারপর মীরা অ্যাপস থেকে লগ আউট হয়ে যায়। ছুটি শেষে ও আবারও অফিসে ব্যাক করে, কিন্তু ও কোনোভাবেই কাজে মন দিতে পারছিল না। ওর মাথায় সারাদিন ইউনহুর কথাই ঘুরছিল। কাজ শেষে মীরা তো মেট্রোতে করে বাসায় যাচ্ছিল। এখানে মীরা দেখে জুন তার আর ইউমির ওয়েডিং ফটো আপলোড করেছে। এটা দেখে ওর তো জুনের সাথে কাটানোর সময়গুলোর কথা আবারও মনে পড়ে যায়। মীরা জুনকে ব্লক করে দেয়, কিন্তু এইসবে তো মীরার মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়। মন ভালো করার জন্য মীরা বাড়িতে এসে আবারও অ্যাপসে লগ ইন করে। মীরা বলে আসল পৃথিবীতে সবকিছু খারাপ হলেও ভার্চুয়াল ওয়ার্ল্ডে তো সবকিছুই ভালো হচ্ছে। ধীরে ধীরে মীরা তো ভার্চুয়াল ওয়ার্ল্ডে অনেকটাই আসক্ত হয়ে পড়েছে। যাই হোক, ভার্চুয়াল ওয়ার্ল্ডে মীরা লাইব্রেরিতে বসে বসে ইউনহুকে দেখছিল। তখনই ইউনহু ওর কাছে যায় আর বলে চলো একসাথে খেতে যাই। তারপর ওরা দুজন একসাথে খাবার খেতে যায়। ওরা দুজন নিজেদের মধ্যে এখানে অনেক গল্প করে, একসাথে অনেক ভালো সময় কাটায়। তারপর রাতের বেলা ক্লাবের সবাই মিলে ডিনার করছিল। মীরা দেখে ইউনহু বাহিরে একা একা দাঁড়িয়ে আছে, তাই সে ইউনহুর কাছে যায় আর বলে তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? ইউনহু বলে আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি আমাকে শুধু তোমার সিনিয়র মনে করো? আর এই সিনটা এখানে কাট হয়ে যায়। পরের সিনে মীরাকে রিয়েল ওয়ার্ল্ডে দেখা যায়। মীরা আর তার অফিসের সবাই মিলে ডিনার করতে গিয়েছিল, কিন্তু মীরা তো ওদের সাথে অনেকটাই বিরক্ত হচ্ছিল। ডিনার শেষে মীরা বাসায় যাওয়ার জন্য বের হয়, কিন্তু বাইরে এসে সে দেখে বৃষ্টি হচ্ছে, তাই সে দাঁড়িয়ে থাকে। তখনই কিয়ং বলে তুমি এখন কোথায় যাবে? মীরা বলে ডেটে। এটা শুনে কিয়ং তো ওর ব্যাগ থেকে ছাতা বের করে সেখান থেকে চলে যায়। এর ফলে মীরা তো কিয়ং এর উপর খুবই বিরক্ত হয়। বেচারি উপায় না পেয়ে ব্যাগ মাথায় দিয়ে দৌড়াতে থাকে বাসায় যাওয়ার জন্য। বাসায় আসার পর মীরা দেখে ইউমি ওদের গ্রুপে জুন আর ইউমির বিয়ের ইনভিটেশন কার্ড দিয়েছে। ওদের বিয়ের কথা শুনে মীরার মনটাই খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর জুন মীরাকে কল করে আর সরি বলে, কারণ ইউমি গ্রুপে আমাদের বিয়ের ইনভিটেশন কার্ড পাঠিয়েছে। এটা দেখে হয়তো তোমার খারাপ লেগেছে। মীরা বলে না, খারাপ লাগেনি। এই শুনে জুন তাকে গুড বাই বলে ফোনটা কেটে দেয়। জুনের সাথে কথা বলে মীরার মনটা তো খারাপ হয়ে যায়। ঠিক তখনই বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপস থেকে ওকে নোটিফিকেশন পাঠানো হয় যে ফ্রি সাবস্ক্রিপশনের আর মাত্র 4 ঘন্টা বাকি আছে। এ দেখে মীরা তো আবারও অ্যাপস লগ ইন করে। এবার দেখা যায় ইউনিভার্সিটির সবাই মিলে পিকনিকে যাচ্ছিল। বাসে তো সবাই অনেক মজা করছিল, কিন্তু মীরার মনটা খারাপ ছিল। মীরার তো ওর আর জুনের ব্রেকআপের কথাগুলো মনে করছিল। সেদিন জুন ওর সাথে ব্রেকআপ করার পর ওর কাছে আবারও এসেছিল, কিন্তু মীরা ওর উপর অনেক রেগেছিল। ওদের মধ্যে কথা কাটাকাটি হয় আর শেষ অবধি ব্রেকআপ হয়ে যায়। মীরা এসব মনে করে মন খারাপ করে বসেছিল। ওর মন খারাপ দেখে ইউনহো ওর কাছে আসে আর বলে তোমার কি হয়েছে? মীরা ওকে কিছুই বলে না। ইউনহো মীরার মাথাটা ওর কাঁধে রাখে আর বলে আমি জানি না তোমার কি হয়েছে, তবে কিছুক্ষণ ঘুমিয়ে নাও, তাহলে তোমার মনটা একদম ভালো হয়ে যাবে। তবে মীরা তো ঘুমের মধ্যেও জুনের কথাই ভাবছিল। মীরা ওর আর জুনের একসাথে কাটানোর সময়গুলোর কথা মনে করতে থাকে। ভার্চুয়াল ওয়ার্ল্ডে মীরা ইউনহুর সাথে যেরকম সময় কাটাচ্ছে, বাস্তব পৃথিবীতে মীরা জুনের সাথে ঠিক এভাবেই সময় কাটাতো। এমনকি ইউনিভার্সিটিতে থাকতে ওদের সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে ওদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় আর শেষে ওদের দুজনের ব্রেকআপই হয়ে যায়। এইসব ভেবে মীরা কান্না করছিল, কিন্তু ও এবার ডিসিশন নিয়েছে যে ও জুনকে ক্ষমা করে দিবে আর ওর উপর থেকে নিজেও মুভ অন করবে। এদিকে ওদের বাস পিকনিক স্পটে চলে আসে। সবাই বাস থেকে নেমে গেল, ইউনহু নামেনি, কারণ মীরার এখনো ঘুম ভাঙেনি। কিছুক্ষণ পর মীরার ঘুম ভাঙে। ওরা বাস থেকে নেমে পড়ে। মীরা দেখে আকাশ থেকে তারা খসে পড়ছে। এটা দেখে সে তো প্রচন্ড খুশি হয়ে যায়। তাই ইউনহু ওকে পাহাড়ের উপরে নিয়ে যায় তারা খসা দেখানোর জন্য। ওরা দুজনে একসাথে তারা খসা দেখতে থাকে। মীরা ইউনহুকে বলে তোমার যদি পরে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তুমি কি আমাকে ভুলে যাবে? ইউনহো বলে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেল আমি তোমাকে ভুলতে পারবো না, তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে। মীরা তো এটা শুনে অনেক খুশি হয়। মীরা ইউনহোর মধ্যে জুনকে কল্পনা করছিল, তবে পরক্ষণেই ইউনহোর ডাকে সে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর ইউনহো মীরার হাত ধরে আর ওকে কিস করার জন্য এগিয়ে যায়। এখানে ইউনহো মীরাকে যখন কিস করতেই যাবে ঠিক তখনই সবকিছু থেমে যায় আর
আর সিস্টেম মীরাকে বলে আপনার 1 মাসের ফ্রি ট্রায়াল শেষ হয়ে গিয়েছে। বেচারি মীরা ইউনহুকে ধরে কান্না করতে থাকে। তারপর সে অ্যাপস থেকে লগ আউট হয়ে যায়। মীরা তো বাস্তব ওয়ার্ল্ডে এসেও কান্না করতে থাকে এভাবে ডেট শেষ হয়ে যাওয়ার জন্য। তখন ওর ফোনে একটা নোটিফিকেশন আসে বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপস থেকে। ইউনহুর সাথে ওর ডেট কেমন লাগলো সেটার রেটিং দিতে বলছে। মীরা 5 স্টার রেটিং দিয়ে দেয়। তারপর আমাদেরকে 1 মাসের পরের সিন দেখানো হয়। মীরা আমাদের বলে ক্ষণিকের স্বপ্ন ছেড়ে আমার আবার বাস্তব ওয়ার্ল্ডে ফিরে আসতে হয়েছে। এখন মীরা অফিসের মিটিং এ ছিল। ম্যানেজার নতুন গল্প লিখার জন্য টিম বানিয়ে দেয়। প্রতি টিমে 2 জন করে দেওয়া হয়েছে। মীরা আর কিয়ংকে এক টিমে দেওয়া হয়েছে আর ওদের দুজনকে রোমান্টিক গল্প লিখতে বলা হয়েছে। কিন্তু কিয়ং এর সাথে এক টিমে দেওয়ার কারণে মীরা তো অনেক বেশি বিরক্ত ফিল করে। যাই হোক, এবার কাজ শেষ করে তারা সবাই ডিনার করতে যায়। মীরার টিমমেট ওকে ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা বলে। তখনই পাশ থেকে কিয়ং বলে ও তো ডেটে গিয়েছে। এইটা শুনে সবাই মীরার মজা নিতে থাকে। মীরা বলে সেরকম ডেট না, আমি আমার পুরনো বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। কিয়ং তখন মীরাকে বলে সরি, আমার বুঝতে ভুল হয়েছে। মীরার টিমমেট বলে তুমি কি ডেটে যেতে চাও? মীরা বলে না। তবে মীরার বদলে তো ওর অন্য টিম মেম্বার ডেটে যেতে রাজি হয়ে যায়। এখানে মীরা তো কিয়ং এর উপর খুবই রেগেছিল ওর ডেটের কথা সবার সামনে বলে দেওয়ার জন্য। এবার ডিনার শেষে ওরা সবাই বাসায় চলে যায়। মীরা আর কিয়ং তো কোনো ক্যাবই পাচ্ছিল না, তাই ওরা একসাথে হাঁটতে থাকে। কিয়ং মীরাকে বলে সরি, আমি সবার সামনে তোমার ডেটের বিষয়টা বলে দিয়েছি। সরি বলায় মীরা মনে মনে একটু খুশি হয়। তারপর বলে আমরা চাইলে ম্যানেজারের সাথে কথা বলে আমাদের টিমটা কিন্তু পাল্টাতে পারি। কিয়ং বলে তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো যে আমার সাথে কাজই করতে চাও না? মীরা বলে আরে না, তেমন কিছু না। কিয়ং বলে তাহলে আমরা একসাথে কাজ করব। হাঁটতে হাঁটতে ওরা 2 জন ক্যাব পেয়ে যায়। কিয়ং মীরাকে আগে ক্যাবে উঠতে বলে, তখন মীরা ওকে আগে উঠতে বলে। ওরা একজন আরেকজনকে উঠতে বলছিল। শেষে কিয়ংই ক্যাবে করে চলে যায়। মীরা অন্য ট্যাক্সিতে উঠলে ড্রাইভার বলে এটা অন্য জায়গার গাড়ি। এই শুনে মীরা ট্যাক্সি থেকে নেমে যায়। তখনই ও দেখে কিয়ং ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছে। এই জন্য মীরার তো কিয়ং এর উপর একটু রাগ হয় এতক্ষণ ওকে সত্যিটা না বলার জন্য। আসলে কিয়ং দেখেছে ট্যাক্সিটা অন্য জায়গার, তাই ও মীরাকে উঠতে বলেছিল। কিন্তু মীরা বেশি ভদ্রতা দেখাতে গিয়ে বাস খেয়ে গেল। যাই হোক, তারপর মীরা বাসায় এসে ফোন দেখছিল। তখনই তার বান্ধবী জিয়ং ওকে কল করে আর বলে কালকে দাইয়ং এর বাসায় একটি পার্টি আছে, তুই আবার ভুলে যাস না, অবশ্যই আসবি। মীরা বলে ঠিক আছে। পরের দিন মীরা শপিং মলে যায় গিফট কেনার জন্য, কারণ সে দাইয়ং এর পার্টিতে যাবে। ও দেখে শপিং মলে অনেকগুলো মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপস একবার ট্রাই করার জন্য। এত মেয়ে এই অ্যাপস এর জন্য পাগল, এটা দেখে মীরা তো হতবাক হয়ে যায়। তখনই মিন ওকে দেখতে পায় আর মীরাকে ওদের সব ভিজিট করতে বলে। মীরা তো কাজের বাহানা দিয়ে সেখান থেকে এক প্রকার পালিয়ে যায়। তারপর সে একটা শপে গিফট দেখছিল। তখনই জিয়ং ওকে কল করে আর বলে তুই কোথায়? পার্টিতে আসার কথা তোর কি মনে আছে? মীরা বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে, আর আমি গিফট কিনতেই এসেছি। জিয়ং বলে তোকে একটা কথা বলবো, প্রমিস কর যে রাগ করবি না। মীরা বলে ঠিক আছে বল। জিয়ং বলে দাইয়ং এর ফ্রেন্ডের সাথে আমরা তো ডেট ঠিক করেছি, তুই কিন্তু আসবি। মীরা অনেকক্ষণ চুপ করে থেকে শেষে বলে আসবো। এই শুনে তার বান্ধবী তো অনেকটাই খুশি হয়ে যায়। তারপর রাতের বেলা সবাই মীরার জন্য ওয়েট করছিল। দাইয়ং আর জিয়ং তো চিন্তায় ছিল যে মীরা আসবে কিনা। ঠিক তখনই মীরা তো সুন্দর করে সেজে গুজে সেখানে চলে আসে। এতদিন পর ওকে এভাবে সাজতে দেখে দাইয়ং আর জিয়ং কিছুটা অবাক হয়, সাথে তারা অনেক বেশি খুশিও হয়। তারপর ওরা সবাই একসাথে ডিনার করতে বসে। এখানে ছেলেটা তো মীরার অনেক কেয়ার করছিল। ওরা সবাই একসাথে অনেক গেম খেলে। ডিনার শেষে মীরার ছেলেটা একসাথে হাঁটছিল। ছেলেটা মীরাকে বলে আমরা কি আবারও শুক্রবারে ডেটে যেতে পারি? মীরা বলে আমি বাসায় গিয়ে তোমাকে জানাবো। ছেলেটা মীরাকে বাসা পর্যন্ত এগিয়ে দিতে চায়, তবে মীরা তাকে মানা করে দেয়। মানে মীরা ওকে এক প্রকার রিজেক্টই করে দেয়। তারপর মীরা একা একা ড্রিঙ্কস করতে থাকে। এখানে সে ড্রিঙ্কস করে তো ড্রাঙ্ক হয়ে রাস্তার মধ্যে হাঁটছিল আর ক্যাব খুঁজছিল। তখনই মীরা দেখে স্নোফল হচ্ছে। এটা দেখে ও খুশি হয়ে যায়। ঠিক তখনই সে সামনে তাকালে ইউনহুকে দেখতে পায়। এতদিন পর ইউনহুকে দেখে মীরা তো ওর কাছে দৌড়ে যায়, কিন্তু না, আসলে ইউনহু সেখানে ছিল না। সেখানে ওর একটা পোস্টার ছিল। ড্রাঙ্ক হয়ে মীরা উল্টাপাল্টা দেখেছে। যাক, বাসায় এসে মীরা বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপস এর সাবস্ক্রিপশনের প্রাইস দেখে। মীরা দেখে বেসিক প্রাইসই 5 লাখ টাকা। এত দাম শুনে অত অবাক হয়ে যায় আর বলে ওরা সিঙ্গেলদের উপর জুলুম করছে। আবার মনে মনে এটাও বলে যে বাস্তবে তো ডেট করতে গেলে এর চাইতেও বেশি টাকা
টাকা খরচ করতে হবে, আর আমি অ্যাপসে যেরকম ভালো বয়ফ্রেন্ড পাই বাস্তবে সেরকম বয়ফ্রেন্ড পাবো না। এসব ভেবে সে 5 লাখ টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে নেয়, তারপর অ্যাপসের সাথে কানেক্ট হয় আর গ্যাজেটটা মাথায় পরে নেয়, তারপর অ্যাপসে লগ ইন করে। এবার মীরা নিজেকে একটা ঘরে আবিষ্কার করে আর সামনে ডেটিং ম্যানেজারকে বসে থাকতে দেখে। ডেটিং ম্যানেজার মীরাকে দেখে বলে, অনেকদিন পর দেখা হলো। মীরা বলে, এটা আবার কোন জায়গা, আমি এখানে কেন? ডেটিং ম্যানেজার বলে, এটা তোমারই ঘর, বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপ থেকে তোমাকে এটা গিফট করা হয়েছে। এই শুনে মীরা অনেক খুশি হয়। ও সেখানে আরেকটা রুম দেখতে পায় যেখানে অনেকগুলো ব্র্যান্ড কালেকশন ছিল, সাথে অনেকগুলো ড্রেস, জুতা, ব্যাগও রাখা ছিল। মীরা তো সেখানে জয়ের গিফট করা ড্রেসটাও দেখতে পায়। এসব দেখে মীরা ডেটিং ম্যানেজারকে বলে, এই ড্রেসটা এখানে আসলো কিভাবে? ডেটিং ম্যানেজার বলে, তুমি যা যা গিফট পাবে সবকিছুই এ ঘরে থাকবে, আর মাসে মাসে তুমি অ্যাপস থেকে কিছু গিফটও পাবে। এত সব গিফটের কথা শুনে মীরা তো প্রচন্ড খুশি হয়ে যায়। তখনই ডেটিং ম্যানেজার বলে, তুমি চাইলে এখানে তোমার বয়ফ্রেন্ড নিয়ে ডেটও করতে পারবে। তারপর বলে, চলো এবার তোমার ডেট শুরু করা যাক। ডেটিং ম্যানেজার সেখানে নতুন একটা বাবল নিয়ে আসে। মীরা বলে, আমি ইউনহুর সাথে আবারও দেখা করতে যাই। ডেটিং ম্যানেজার বলে, ওর সাথে দেখা করতে হলে তোমাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে। মীরা তো অবাক হয়ে বলে, প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দাম তো 1 মিলিয়ন টাকা, পাগল নাকি? আমি এত টাকা কোথায় পাবো? ডেটিং ম্যানেজার বলে, তাহলে তুমি তোমার বেসিক সাবস্ক্রিপশনটাই এনজয় করো, এত টাকা দিয়ে কিনেছো সেটা কি এখন নষ্ট করবে নাকি? মীরা মনে মনে বলে, ও ঠিকই বলেছে, আর আমি তো শুধু এনজয় করতে এসেছি, বয়ফ্রেন্ড দিয়ে কি করব? এইসব ভেবে সে নতুন একটা বাবলে প্রবেশ করে। তারপর সে নিজেকে একটা প্লেনে দেখতে পায়, আর এখানে সে দেখে এখন সে এয়ার হোস্টেজের ক্যারেক্টারে চলে এসেছে। মীরা খুশি খুশি এয়ার হোস্টেজের মতো যাত্রীদের হেল্প করতে যায়। ও একজন যাত্রীর ব্যাগ ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পারছিল না। তখন একজন ফরেনার ওকে হেল্প করে। মীরা মনে করে এ ফরেনার হয়তো ওর ডেট পার্টনার। কিছুক্ষণ পর মীরা যাত্রীদের ড্রিঙ্ক সার্ভ করে। তখন ওই ফরেনার মীরাকে ডাকে। মীরা বলে, আপনার কি লাগবে স্যার? ফরেনার ওর কানে কানে বলে, তোমাকে। মীরা তো এটা শুনে লজ্জা পেয়ে যায়। তখনই হঠাৎ এ ফরেনার মীরাকে হোস্টেজে বানিয়ে নেয়। ফরেনার আর ওর গ্যাং পুরো প্লেনটাকে জিম্মি করে ফেলে। মীরা তো ভয় পেয়ে যায়। তখনই একটা মাস্ক পরা ছেলে মীরাকে বাঁচিয়ে নেয় আর এসব গ্যাংদের সাথে ফাইট করতে থাকে। মীরা তো এসব দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল আর বলছিল, আমি এত টাকা দিয়ে এইসব দেখার জন্য সাবস্ক্রিপশন কিনেছিলাম। অত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই একটা টেরোরিস্ট ওর উপরে অ্যাটাক করে। মীরা তখন নিজেকে বাঁচানোর জন্য ওই লোকটাকে আস্তে ধাক্কা মারে, কিন্তু টেররিস্ট এত দূরে গিয়ে পড়ে যে মীরা নিজেই অবাক হয়ে যায়। মীরার শক্তি দেখে ওই মাস্ক পরা ছেলেটা তো আরো হতবাক হয়ে যায়। ছেলেটা মীরার কাছে আসে আর বলে, তুমি ঠিক আছো? ছেলেটা বলে, আমি হাইউন, NIS অফিসার। সিস্টেম মীরাকে বলে, এটা তোমার থার্ড ডেট। এবার হাইউন মীরাকে বলে, আমরা জানতাম টেররিস্টরা প্লেনটাকে হাইজ্যাক করবে, তাই আমরা আগে থেকে আমাদের ফোর্স রেডি করে রেখেছি। তুমি গিয়ে বাকি যাত্রীদের শান্ত করো। মীরা যাত্রীদের শান্ত করার চেষ্টা করছিল। তখনই একজন টেররিস্ট ওকে আবারও হোস্টেজ বানিয়ে নেয়। মীরা তো ভয় পেয়ে যায়। তখন হাইয়ন ওই টেররিস্টকে শুট করে মেরে ফেলে। হঠাৎ প্লেনটা নড়তে থাকে। মীরা ভয় পেয়ে অ্যাপস থেকেই লগ আউট হয়ে যায়। তারপর মীরা তো তার 4 নাম্বার ডেট পার্টনারের সাথে পরিচিত হয়। 4 নাম্বার ডেট পার্টনার ছিল একজন হ্যান্ডসাম ডক্টর। এভাবে মীরা পরপর কয়েকটা ক্যারেক্টারের সাথে ডেট করে। মীরার কাছে তো এখন বাস্তব পৃথিবীর চেয়ে ভার্চুয়াল পৃথিবীতে ডেট করতে বেশি ভালো লাগছিল। এভাবে ভার্চুয়াল ওয়ার্ল্ডে ডেট করে সে অনেক বেশি এনজয় করছিল। পরের সিনে আমরা রিয়েল ওয়ার্ল্ড দেখতে পাই। মীরা অফিসে কাজ করছিল। ওর টিমমেট আবার একজনকে পছন্দ করে, কিন্তু তাকে কি করে মেসেজ দিবে সেটা সে বুঝতে পারছিল না। তখন তো মীরা ওর ফোনটা নিয়ে মেসেজ দিয়ে দেয় যে আমি তোমার সাথে ডেটে যেতে চাই। ছেলেটাও ডেটে যেতে রাজি হয়ে যায়। মীরার টিমমেট অবাক হয়ে বলে, তুমি ডেটের বিষয়ে এত কিছু জানো কি করে? মীরা ভাব নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে কিয়ং এতক্ষণ ধরে এসব দেখছিল। অন্যদিকে মীরা কফি খেতে আসে। কিয়ংও কফি আনতে যায়। মীরা বলে, আজকেও কি 2টা কফি খাবে? কিয়ং বলে, না, আজকের 2টা কফি লাগবে না। তারপর ওরা দুজন অনেক রাত ধরে অফিসে কাজ করতে থাকে। সবাই অফিস থেকে চলে গিয়েছে, কিন্তু ওরা তখনও কাজ করছিল। কিয়ং নিজের কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। মীরা তো ওয়েবটুনের আরেকটা এপিসোড রিলিজ করে বাসায় চলে আসে। বাসায় আসার পর মীরা ফোন চেক করে দেখে ও তো ওয়েবটুনের বয়ফ্রেন্ডের জায়গায় ভাই লিখে দিয়েছে। এখন এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করছে। মীরা এটা দেখে চিন্তায় পড়ে যায়। পরের দিন অফিসে আসলে
ম্যানেজার ওর সাথে রাগারাগি করতে থাকে এরকম ভুল করার জন্য। বেচারি সবার সামনে অনেক বেশি লজ্জায় পড়ে যায়। এদিকে কিয়ংও ওর এই অবস্থা দেখে লুকিয়ে লুকিয়ে হাসছিল। তারপর মীরা মিস ইয়নকে মেসেজ দিয়ে এই বিষয়টা জানায়। মিস ইয়ন দেখে ওনার ওয়েবটুন নিয়ে এখন সবাই হাসাহাসি করছে আর অনেক খারাপ খারাপ কমেন্ট আসছে। উনি এসব দেখে চিন্তায় পড়ে যায়। তখনই ওনার বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপসের টুলবক্সের উপর নজর যায়। উনি সেটা খুলে দেখতে থাকে আর এখান থেকে সিনটা চেঞ্জ হয়ে মীরার কাছে চলে আসে। মীরা কাজ শেষে ওর বাসায় ফিরছিল। তখনই ও জিয়ংকে কল করে আর বলে তুই কোথায়? জিয়ং বলে আমি আর দাইয়ং ডিনার এসেছি। মীরা বলে আমাকে না বলে তোরা একা একা ডিনার করতে চলে গেলি? জিয়ং বলে তুই তো আমাদের মেসেজের কোনো রিপ্লাই দেস না, আমরা তো ভেবেছি তুই বিজি, তাই আর তোকে বলিনি। আমার বয়ফ্রেন্ড আর দাইয়ং এর হাজবেন্ড আমাদের সাথে জয়েন হবে, তুই চাইলে আমাদের সাথে জয়েন হতে পারিস। তুই এখন কোথায়? মীরা বলে থাক তোরা কাপড়রাই ডিনার কর, আমি যাব না। এসব কিছু নিয়ে মীরা তো কিছুটা আপসেট ছিল, তাই সে আবারও অ্যাপসে লগ ইন করে। ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে মীরা তো একটার পর একটা ড্রেস ট্রাই করতে থাকে, কিন্তু ওর কোনো কিছুই ভালো লাগছিল না। তখন এই সিস্টেম ওকে বলে তুমি কি নতুন করে ডেট করতে চাও? মীরা বলে না, কিন্তু সিস্টেম ওর জন্য সেখানে আরেকটা বাবল নিয়ে আসে। মীরা তখন সে বাবলের মধ্যে ঢুকে পড়ে আর ও অফিসে যাওয়ার জন্য বের হয়েছে। মীরা সামনে হাঁটতে থাকে। ও তখন ইউনহুকে দেখতে পায়। এতদিন পর ইউনহুকে দেখে মীরা তো অবাক হয়ে যায় আর বুঝতে পারে না ইউনহু এখানে কিভাবে আসলো। ও ইউনহুর দিকে তাকিয়ে থাকে। তখন ইউনহু ওর কাছে আসে আর বলে মীরা আমাদের আবারও 10 বছর পর দেখা হয়ে গেল। 10 বছর পর দেখা হলো এটা শুনে মীরা তো হতবম্ব হয়ে যায়। ওর তখন মনে পড়ে ইউনহুর বাবলের পাশে টু বি কন্টিনিউ লেখা ছিল, মানে ওদের আবারও ভার্চুয়াল ওয়ার্ল্ডে দেখা হওয়ার কথাই ছিল। ওদের ডেটিং টাইম শেষ হয়নি, মানে ওদের কলেজ লাইফে প্রথম দেখা হয়েছিল, মাঝখানে ভার্চুয়াল ওয়ার্ল্ডে 10 বছর চলে গিয়েছে, এখন আবারও নতুন করে দেখা হলো। ভার্চুয়াল ওয়ার্ল্ডে ওদের লাভ স্টোরি এভাবেই এগিয়ে যাবে, এটা আগে থেকে ঠিক করা ছিল। আশা করি তোমরাও ব্যাপারটা বুঝতে পেরেছো। যাই হোক, এখন ইউনহু মীরাকে বলে সেদিনের পর তো তুমি গায়েবী হয়ে গেলে, তোমাকে আর কোথাও খুঁজে পাইনি, এখন তুমি ঠিক আছো তো? মীরা বলে হ্যাঁ ঠিক আছি। ইউনহু বলে তুমি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছো। মীরা বলে তুমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছো। তখন ইউনহু বলে মাঝখানে তো 10টা বছর চলে গিয়েছে, সবকিছুই চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু তুমি আগের মতোই এখনো সুন্দর আছো। মীরা তো ওর এই কথাটা শুনে লজ্জা পায়। তারপর ইউনহু আর মীরা ডিনারে চলে যায়। মীরা বলে আমি এখন ওয়েবটুন প্রডিউসার। মীরা এটা বলার সাথে সাথে ওর হাতে ওয়েবটুন প্রডিউসারের কার্ড চলে আসে, মানে ও এখানে যা বলছে অ্যাপস থেকে ওকে সেটা কাস্টমাইজ করে দিয়েছে। মীরা তো ইউনহুকে কার্ডটা দেয়। এখানে ইউনহু ওর অনেক প্রশংসা করে। তারপর ওরা দুজন নিজেদের মধ্যে অনেক গল্প করে। মীরা মনে মনে বলে ওর সাথে ডেট করে আমার মনে হচ্ছে আমি বাস্তবে কারোর সাথে ডেট করছি। এবার ডিনার শেষে মীরা ইউনহুকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসে। তারপর মীরা অ্যাপস থেকে লগ আউট হয়ে যায়। মীরা তো অনেক খুশি ছিল ইউনহুর সাথে দেখা করতে পেরে। তখনই ইউনহু ওকে কল করে আর বলে তুমি কি বাসায় পৌঁছেছো? মীরা কিছুই বুঝতে পারছিল না, কারণ অত অ্যাপস থেকে লগ আউট হয়ে গিয়েছে। তারপরও ইউনহু ওকে কিভাবে কল করলো? মীরা তখন অ্যাপসের ট্রাম্প পেপারগুলো আবারও চেক করে। সেখানে লেখা ছিল মীরা অ্যাপস থেকে লগ আউট হওয়ার পরও ক্যারেক্টার ওকে কল মেসেজ করতে পারবে। এদিকে ইউনহু তখনও কলেই ছিল। অত বারবার মীরাকে ডেকেই যাচ্ছিল। মীরা তখন ওর সাথে ফোনে কথা বলে। ইউনহু বলে আমার ঘুম আসছে না, চলো ঘুম না আসা অব্দি আমরা কথা বলি। ওরা দুজন তো ফোনে কথা বলতে থাকে। ইউনহু মীরাকে বলে চলো কালকে আমরা হরর মুভি দেখতে যাই, আমি তোমার অফিসের পাশের স্টেশনে তোমার জন্য ওয়েট করব, তুমি সেখানে চলে এসো। মীরা বলে ঠিক আছে। মীরা ইউনহুর সাথে অনেক রাত ধরে কথা বলার জন্য পরের দিন ওর অফিসে যেতে দেরি হয়ে যায়। এদিকে সবাই তো ওর জন্য মিটিং এ ওয়েট করছিল। মীরা এখানে এসে সরি বলে মিটিং এ জয়েন করে। মিটিং শেষে সবাই যার যার মতো লাঞ্চ করতে যায়, শুধু কিয়ং আর মীরা অফিসে একা ছিল। তখনই কিয়ং বলে চলো আমরাও লাঞ্চ করতে যাই। ওরা দুজন একসাথে লাঞ্চ করতে যায়। এখানে এসে কিয়ং মীরাকে বলে তুমি কি রোমান্স পছন্দ করো? মীরা বলে না। কিয়ং বলে আমিও পছন্দ করি না। কিয়ং বলে তুমি কি হরর মুভি পছন্দ করো? মীরা বলে হ্যাঁ। কিয়ং বলে আমিও পছন্দ করি। মীরা মনে মনে বলে আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি নাকি? তারপর মীরা কাজ শেষ করে তাড়াতাড়ি স্টেশনে চলে আসে আর
ইউনহুকে কল করে বলে আমি আসছি। ইউনহু বলে আমি তোমার জন্য অপেক্ষা করছি, সাবধানে এসো। মীরা তো অ্যাপসে লগ ইন করে। ইউনহু ওর জন্য অপেক্ষা করছিল। তারপর ওরা দুজন একসাথে মুভি দেখতে যায়। মুভি দেখার সময় মীরা পপকর্ন নিতে গেলে ওদের দুজনের হাতে টাচ লেগে যায়। এতে মীরা তো প্রচন্ড লজ্জা পেয়ে যায়। ইউনহু তো খুবই রোমান্টিক হয়ে মীরাকে নিজের হাতে পপকর্ন খাইয়ে দেয়। মুভি দেখা শেষ হলে ইউনহু মীরাকে নিজের অফিসে নিয়ে আসে দেখানোর জন্য। মীরা ইউনহুর অফিসে ওদের তাইকুন্ডো ক্লাবের গ্রুপ পিকচার দেখতে পায়। মীরা বলে আমি সবাইকে অনেক মিস করছি। ইউনহু বলে আমিও সবাইকে মিস করছি, কিন্তু আমি কখনো তোমাকে ভুলতে পারিনি। তারপর ইউনহু মীরাকে ছাদে নিয়ে যায়। এখানে তো মীরা আইসক্রিম খেতে গিয়ে ওর ঠোঁটে লেগে যায়। ইউনহু তখন সেটা পরিষ্কার করে দেয়, আর ফলে তারা অনেকটা কাছাকাছি চলে আসে। এভাবে প্রতিদিন মীরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে ইউনহুর সাথে সময় কাটাতে শুরু করে। ওরা একসাথে অনেক সুন্দর সময় কাটায়। ভার্চুয়াল ওয়ার্ল্ডের পাশাপাশি মীরা তো রিয়েল ওয়ার্ল্ডেও সবসময় ইউনহুর সাথে চ্যাটে কথা বলতো। ও নিজের কাজের মাঝেও ইউনহুর সাথে চ্যাটে কথা বলতো, যেটা কিয়ং লক্ষ্য করে। তবে মীরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে ইউনহুর সাথে ভালোই সময় কাটাচ্ছিল। এভাবে মীরা তো নিজের দুঃখ কষ্ট কমানোর জন্য ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে ইউনহুর সাথে ডেট করতেই থাকে। ইউনহুর সাথে যখন সে সময় কাটাতো তখন সে তার নিজের সব দুঃখ কষ্ট ভুলে যেত এবং অনেক বেশি খুশি থাকতো। অন্যদিকে মীরার বেস্ট ফ্রেন্ড জিয়ং এর তো ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই সে অনেক বেশি আপসেট ছিল। মীরা তোর কাছে গিয়ে ওকে কমফোর্ট করার চেষ্টা করে। কিছুক্ষণ পর মীরা জিয়ং এর বাড়ি থেকে বেরিয়ে আসে। তখন ইউনহু ওকে কল করে। মীরা তো ওর সাথে সব শেয়ার করে। তারপর মীরা অ্যাপসে লগ ইন করে। মীরা ওর বাড়িতে ইউনহুর সাথে সময় কাটাচ্ছিল। তখন তো মীরা ইউনহুকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে হ্যাপি? আমরা কি ডেট করে ঠিক করছি? ইউনহু বলে এটা আবার কেমন প্রশ্ন? আমি তো সবসময় তোমার সাথে হ্যাপি। যখন তুমি আমার কাছে থাকো না, আমি তোমার কথা মনে করে নিজেকে হ্যাপি রাখি, কিন্তু তুমি তো আমাকে এরকম প্রশ্ন করে কষ্ট দিলে। মীরা ওকে সরি বলে। তারপর মীরা অ্যাপস থেকে লগ আউট হয়ে যায়। পরের দিন মীরা অফিসে এসে ওর টিমের সাথে লাঞ্চ করছিল। তখন কিয়ং নিজে এসে ওদের সাথে লাঞ্চে জয়েন করে। এখানে দংনাম বলে তুমি আমাদের সাথে লাঞ্চ করছো, তোমার টিম কোথায়? কিয়ং বলে আমার টিমের সবাই সুশি খেতে গিয়েছে, কিন্তু আমি কাঁচা খাবার খাই না, তাই আমি ওদের সাথে যাইনি। তারপর ওরা সবাই লাঞ্চ করছিল। দংনাম মীরাকে বলে সামনের উইকেন্ডে ম্যানেজার আমাদের সবাইকে পিকনিকে নিয়ে যাবে, তুমি কি আমাদের সাথে যাবে? মীরা তো যেতে চাইছিল না, কারণ উইকেন্ডে ইউনহুর সাথে সময় কাটাতে চাইছিল। মিন মীরাকে বলে তোমার মনে আছে 2 বছর আগে যখন তুমি উইকেন্ডে ঘুরতে যাওনি, তখন কি হয়েছে? মীরা তখন 2 বছর আগের কথা মনে করে। মীরা সবার সাথে উইকেন্ডে ঘুরতে যায়নি, এর জন্য ম্যানেজার ওর উপর অনেক বেশি রেগে গিয়েছিল। ওর সাথে 2 সপ্তাহ কোনো কথা পর্যন্ত বলেনি। তারপর মীরা তো ম্যানেজারের পিছনে 2 সপ্তাহ ঘুরার পর ওনাকে মানাতে পেরেছিল। বর্তমানে মীরা কিয়ংকে বলে তুমিও কি ঘুরতে যাবে? আমরা দুজন যদি ঘুরতে না যাই তাহলে ম্যানেজার আর আমাদের উপর রাগ করে থাকবে না, কিন্তু আমি যদি একা না যাই তাহলে তো ম্যানেজার আমার উপর ভীষণ রেগে যাবে। কিয়ং বলে আমি তো ঘুরতে যাব। মীরা বলে উইকেন্ডে তুমি তোমার বাবা মায়ের সাথে সময় কাটাতে যাবে না? কিয়ং বলে আমি পরে ওনাদের সাথে দেখা করে নিব। মীরা তো এখানে কোনোভাবে কিয়ংকে রাজি করাতে পারে না। এই জন্য মীরা মনে মনে বলতে থাকে তুই একটা শয়তান। আর কোনো উপায় না পেয়ে মীরা ঘুরতে যেতে রাজি হয়। পরের দিন ওরা সবাই পিকনিক স্পটে চলে আসে। মীরা ইউনহুকে মিস করছিল, তাই সে ওর সাথে চ্যাটে কথা বলছিল। তারপর ম্যানেজার একটা কুইজ কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্ট করে। মীরা আর কিয়ং দুজনেই কুইজ কম্পিটিশনে জিতার জন্য আপ্রাণ চেষ্টা করে। ওদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত কিয়ংই কুইজ কম্পিটিশনে জিতে যায়। তারপর ওরা সবাই বিলের পাশে বসে গল্প করছিল। তখনই মীরার টিমমেট জুয়ের ফোনটা পানিতে পড়ে যায়। ফোনটা তো পানির স্রোতের সাথে ভেসে চলে যাচ্ছিল। ওরা দংনামকে ফোনটা তুলতে বলে, কিন্তু পানি এত ঠান্ডা ছিল যে দংনাম সাহস করে ফোনটা ওঠাতেই পারে না। তখনই কিয়ং তো হিরোর মতো এসে ফোনটা তুলে নেয় আর জুকে ওর ফোনটা ফিরিয়ে দেয়। সবাই তো কিয়ং এর এমন সাহস দেখে অবাক হয়ে যায়, আর কিয়ং এর এমন সাহস দেখে জুতো ওর প্রেমেই পড়ে যায়। তারপর রাতে ওরা সবাই একসাথে ডিনার করছিল। অফিসের সব মেয়ে স্টাফরা কিয়ংকে ঘিরে বসেছিল। সবাই কিয়ং এর উপর ফিদা, কিন্তু কিয়ং কাউকেই পাত্তা দেয় না। মীরা এসব দেখে বিদ্রুপ করে বলে ওর মতো ছেলের জন্য মেয়েরা এত পাগল। তারপর ওরা সবাই একসাথে মজা করে। কিয়ং তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই দংনাম ওকে রুমে নিয়ে শুয়ে দেয়। এদিকে ম্যানেজার মীরাকে গান গাইতে বলে। মীরা এত জোরে গান গাইছিল যে কিয়ং রুম থেকে বেরিয়ে আসে।
দংনাম বলে তুমি উঠে আসলে কেন? কিয়ং বলে এত জোরে শব্দ হচ্ছিল মনে হচ্ছিল পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। মীরা ওর কথা শুনে লজ্জায় পড়ে যায়। এবার পার্টি শেষে সবাই যে যার মতো ঘুমাতে চলে যায়। তবে মীরা বাহিরে চাঁদ দেখতে আসে। তখন সে দেখে কিয়ং আর জু পাশাপাশি বসে আছে। জু কিয়ং এর কাঁধে মাথা রেখে বসেছিল। মীরা তো এটা দেখে খুবই অবাক হয়ে যায় আর মনে করে কিয়ং আর জুয়ের মধ্যে সম্পর্ক আছে। যাই হোক, পরের দিন সকালে দেখা যায় সবাই আবারও শহরে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়েছিল। কিয়ং নিজের প্রাইভেট কার নিয়ে এসেছিল। দংনাম আর জু কিয়ং এর সঙ্গে যেতে চাইছিল, কিন্তু মীরা তো সবার সাথে বাসেই যেতে চাইছিল। ওদের জোড়াজোড়িতে মীরা কিয়ং এর গাড়িতে যেতে রাজি হয়। দংনাম আর জু পিছনের সিটে বসে পড়ে। মীরাকে বাধ্য হয়েই কিয়ং এর পাশে বসতে হয়। এবার মাঝ রাস্তায় জুয়ের তো ভমিটিং শুরু হয়, তাই দংনাম ওকে নিয়ে নেমে পড়ে। দংনাম বলে আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। মীরাও ওদের সাথে যেতে চাইছিল। কিয়ং বলে আমি তোমাকে স্টেশনে নামিয়ে দিব। মীরা বলে তোমার বাসা তো অন্য জায়গায়। কিয়ং বলে সমস্যা নেই, সেখানে আমার মিটিং আছে। মীরা বলে রবিবারও মিটিং? কিয়ং বলে হ্যাঁ। তারপর ওরা কাজ নিয়ে নিজেদের মাঝে অনেক কথাই বলে। কথা বলতে বলতে গাড়ি স্টেশনের সামনে চলে আসে। মীরা তাকে ধন্যবাদ জানিয়ে গাড়ি থেকে নেমে যাচ্ছিল, কিন্তু ও কিয়ংকে দেখে বুঝতে পারে ও কিছু বলতে চায়। মীরা বলে তুমি কি আমাকে কিছু বলতে চাও? কিয়ং বলে হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। মীরা তো ওর কথা শুনে একদম আকাশ থেকে পড়ে আর বলে আমি হয়তো ভুল শুনছি। কিয়ং বলে না, আমি তোমাকে সত্যি অনেক পছন্দ করি আর এটাই বলেছি। এভাবে রাস্তার মাঝখানে গাড়ি পার্ক করার জন্য পিছনে জ্যাম লেগে যায়। সবাই তো হর্ন বাজাতে থাকে। এই কারণে মীরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে যায়। কিয়ং বলে কালকে আবারও দেখা হবে। এটা বললেও গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বাসায় আসার পর মীরা তো কিয়ং এর বলা কথাগুলোই ভাবছিল। মীরা বলে ওর তো জুয়ের সাথে রিলেশন আছে, তারপরও ও আমাকে কেন প্রপোজাল করলো? তার মানে ও বাটপার, ও দুজনের সাথে সম্পর্ক রাখতে চায়। পরের দিন মীরা অফিসে এসে জুকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। জু বলে আমি ওকে প্রপোজাল করেছিলাম, কিন্তু ও তো আমাকে রিজেক্ট করে দিয়েছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি জু কিয়ংকে প্রপোজাল করে, কিন্তু কিয়ং ওকে মানা করে দেয়। জু সেখান থেকে চলে আসতে নিচ্ছিল, কিন্তু হঠাৎই ওর মাথা ঘুরতে থাকে, তাই সে কিয়ং এর কাঁধে মাথা দিয়ে বসেছিল। আর এটা দেখে মীরা অন্য কিছু ভেবে নিয়েছিল। বর্তমানে মীরা মনে মনে বলে তার মানে ও আমাকে যা বলেছে সেটা সত্যি। ওরা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই কিয়ং অফিসে আসে। জুতো ওকে দেখে লজ্জায় দংনামের পিছনে লুকিয়ে পড়ে। মীরাও লুকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। কিয়ংকে দেখে ফেলে। বেচারি আরো বেশি লজ্জায় পড়ে যায়। ও তখন চুল দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। তারপর থেকে ও সবসময় কিয়ংকে অ্যাভয়েড করতে শুরু করে। কিয়ং বলে কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? তুমি আমাকে এভাবে অ্যাভয়েড কেন করছো? তারপর বলে তোমার উত্তর কি? তোমার কি আরো সময় প্রয়োজন? তখন মীরার ফোনে ইউনহো মেসেজ দেয়। এটা দেখে কিয়ং বলে তোমার যদি কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে আমাকে বলে দিতে পারো, আমি তোমার উপর থেকে গিভ আপ করে নিব। মীরা তো আমতামতা করে বলে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে। কিয়ং বলে ঠিক আছে। কিয়ং এত তাড়াতাড়ি মেনে নিয়েছে দেখে মীরা তো অবাক হয়। বাসায় এসে মীরা এসব নিয়ে ভাবতে থাকে। তারপরও অ্যাপসে লগ ইন করে। মীরা ইউনহুর সাথে স্কেটিং করে। স্কেটিং শেষে মীরা ইউনহুকে বলে জানো আজকে আমাকে একজন প্রপোজাল করেছে, কিন্তু যখন আমি ওকে বললাম আমার বয়ফ্রেন্ড আছে ও তখন অনেক তাড়াতাড়ি বিষয়টা মেনে নিল। আমার কাছে বিষয়টা অনেক আজব লাগলো। ও কি আমাকে পছন্দ করে না? ইউনহু তো জেলাস হয়ে বলে আমি তোমার সাথে থাকা সত্ত্বেও তুমি অন্য কাউকে নিয়ে ভাবছো। অত রেগে সেখান থেকে চলে যায়। মীরা তখন তার রাগ ভাঙানোর চেষ্টা করে। পরের দিন মীরা জিয়ং এর সাথে পার্লারে যায়। মীরা দেখে দুজন মেয়ে ওয়েবটুন পড়ছে। মীরা ওয়েবটুনটা নিয়ে দেখে এটা ইউনহুর ওয়েবটুন। সেখানে লেখা আছে বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপে সবচেয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টার হলো ইউনহু। ওর সাথে ডেট করার পর সবার কাছে মনে হয় যেন বাস্তবে কারোর সাথে ডেট করছে। মীরা দেখে ও ইউনহুর সাথে যে যে স্পেশাল মুহূর্তগুলো কাটিয়েছে সে সবগুলো আগে থেকে ওয়েবটুনে লেখা আছে। ইউনহুকে যা যা বলছে সবকিছুই আগে থেকে ঠিক করা ছিল, মানে অ্যাপসে এগুলো আগে থেকে সেট করা ছিল, কিন্তু কিছু সময়ের জন্য মীরার কাছে এগুলো বাস্তবই মনে হচ্ছিল। এখন মীরা বুঝতে পারে ইউনহু ভার্চুয়াল ওয়ার্ল্ডের একটা ক্যারেক্টার মাত্র, ওর মধ্যে কোনো ফিলিংসই নেই। ও মীরার জন্য যেমন বাকি সবার সাথেও তেমনি ব্যবহার করে। এসব ভেবে মীরার মনটা তো প্রচন্ড খারাপ হয়ে যায়। যাই হোক, তারপর রাতের বেলা মীরা অ্যাপসে লগ ইন করে। ও ইউনহুর সাথে সময় কাটায়, কিন্তু ওর কাছে কোনো কিছুই ভালো লাগছিল না। ইউনহু বলে তোমার কি হয়েছে? তুমি কি আবার আমাকে ছেড়ে চলে যাবে? মীরা বলে আমি তোমাকে কিছু বলতে পারবো না। এটা বলে ও গাড়ি থেকে নেমে যায়। ইউনহু তো ওর পিছন পিছন আসে
আর বলে কি হয়েছে, আমি কি কোনো ভুল করেছি? মীরা বলে না, তুমি কোনো ভুল করনি, আমি ভুল করেছি। ইউনহুয়াকে কিস করার জন্য এগিয়ে যায়। মীরার তখন মনে পড়ে ইউনহু একটা ক্যারেক্টার, ও বাকি সবার সাথে ঠিক এমনটাই করেছে। এটা ভেবে সে মুখ ফিরিয়ে নেয়, তারপর বলে আমি চলে যাচ্ছি। এটা বললে সে এখান থেকে চলে যায়। পরের সিন আমরা মীরাকে ওর ভার্চুয়াল ওয়ার্ল্ডের বাড়িতে দেখি। মীরা বলে বয়ফ্রেন্ড অন ডিমান্ড একটা বাজে অ্যাপস, আমি এটা সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিব। তখনই ডেটিং ম্যানেজার সেখানে আসে। তোমার ইউনহুকে ভালো না লাগলে আমি তোমার জন্য অন্য বয়ফ্রেন্ড এনে দিচ্ছি। মীরা বলে তুমি আমাকে আটকাতে এসেছো তাই না, যাতে আমি সাবস্ক্রিপশন ক্যান্সেল না করি। ডেটিং ম্যানেজার আমতা আমতা করে বলে তোমার কি সমস্যা আমাকে বলতে পারো, আমরা দুজন মিলে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তারপর সে বলে তুমি কি চাও, ইউনহু শুধু তোমার থাকুক, শুধু তোমার সাথেই ডেট করো? মীরা বলে তুমি বলতে পারবে ও এখনো পর্যন্ত কতজনের সাথে ডেট করেছে? ডেটিং ম্যানেজার চেক করে বলে 12,344 জনের সাথে। এইটা শুনে মীরা তো আশ্চর্য হয়ে বলে তার মানে ও আমাকে যা যা বলেছে বাকি সবাইকেও তাই বলেছে। তারপর বলে আমি জানি ও একটা ক্যারেক্টার, এটা আমার ব্রেন মানতে পারলো, আমার মন কিছুতেই মানতে পারছে না। আমি জানি তুমি কিছুই করতে পারবে না। ডেটিং ম্যানেজার বলে এটার একটা সমাধান আছে, আমাদের অ্যাপে 900 জন না 901 জন ক্যারেক্টার আছে। 901 নাম্বার ক্যারেক্টার হলো ইয়ং, ও হচ্ছে কাস্টমাইজ ক্যারেক্টার। মীরা বলে সেটা আবার কি? ডেটিং ম্যানেজার বলে তুমি ওকে তোমার মতো কাস্টমাইজ করে নিতে পারবে, ও শুধু তোমারই থাকবে, তোমার সাথেই ডেট করবে, অন্য আর কারোর সাথে ডেট করবে না। তুমি যদি এটা চাও তাহলে আমি করে দিতে পারি। মীরা তো নিজের বাড়িতে বসে বসে এসব কিছু ভাবছিল। তখনই বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপস থেকে ওকে মেসেজ দেওয়া হয় যে আপনি কি রকম বয়ফ্রেন্ড চান আমাদেরকে বলুন, আমরা আপনাকে সেরকম বয়ফ্রেন্ডই কাস্টমাইজ করে দিব। মীরা তখন বলে দেয় ও কিরকম বয়ফ্রেন্ড চায়। তখন অ্যাপস থেকে তাকে কতগুলো প্রশ্ন করা হয়। মীরা সবগুলো আনসার সাবমিট করে দেয়। কিছুক্ষণ পর অ্যাপ থেকে বলা হয় আপনার কাস্টমাইজ বয়ফ্রেন্ড রেডি হয়ে গিয়েছে। মীরা অ্যাপসে লগ ইন করে, আর এখানে সে দেখে তার কাস্টমাইজ করা বয়ফ্রেন্ড দেখতে একদম কিয়ং এর মতো। এটা দেখে সে তো একদম হতভম্ব হয়ে যায়, আর ডেটিং ম্যানেজারকে বলে কোথাও একটা ভুল হয়েছে, আমার কাস্টমাইজ করা বয়ফ্রেন্ড এরকম হতেই পারে না। ডেটিং ম্যানেজার বলে কোথাও কোনো ভুল হয়নি, সবকিছু তো ঠিকই আছে, তুমি যেরকম বয়ফ্রেন্ড চেয়েছিলে আমরা ঠিক সেরকম ভাবেই কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছি। মীরা বলে না, এটা হতেই পারে না, তুমি ওকে চেঞ্জ করে দাও, অ্যাটলিস্ট ওর চেহারাটা তো বদলে দাও। ডেটিং ম্যানেজার বলে এটা একদমই সম্ভব না, তুমি ওকে একটা সুযোগ দিয়ে দেখো, দেখবে ও একদম তোমার মন জয় করে নিয়েছে। কিন্তু মীরা কিছুতেই রাজি হচ্ছিল না, ও তো অ্যাপস থেকে লগ আউট হয়ে যায়। পরের দিন মীরা অফিসে আসে, ও লিফটে ওঠার পর কিয়ং ও লিফটে ওঠে। মীরা তো ওকে দেখে ঘাবড়ে যায়। মীরা এখানে কিয়ং এর দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর কিয়ং বলে আমরা তো চলে এসেছি, তুমি যাবে না? মীরা তখন তার চিন্তা থেকে বেরিয়ে আসে, তারপর তাড়াতাড়ি লিফট থেকে বেরিয়ে যায়। তারপর মিটিং টাইমেও মীরা কিয়ং এর দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিল। মীরা মনে মনে বলে ও কিছুতেই আমার ড্রিম বয়ফ্রেন্ড হতে পারে না। আবার এটাও বলে ও তো দেখতে ভালোই হ্যান্ডসাম, আমি মনে মনে যেরকম বয়ফ্রেন্ড কল্পনা করতাম ওকেও দেখতে ঠিক সেরকমই লাগে। তারপরই আবার বলে ওঠে না না না, আমি এসব কি ভাবছি, এটা কিছুতেই হতে পারে না। মীরার এরকম আজব ব্যবহার দেখে কিয়ং বলে তোমার কি হয়েছে, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মীরা বলে না তেমন কিছু না, আমি শুধু তোমার চেহারা দেখছিলাম, তোমার চেহারাটা অনেক কমন। কিয়ং তো ওর এরকম কথার কোনো মানেই বুঝতে পারছিল না। তখনই ওদের টিমমেট লাঞ্চ নিয়ে আসে। কিয়ং মীরাকে লাঞ্চ এগিয়ে দেয়, কিন্তু মীরা তো তখনও কিয়ং এর দিকে তাকিয়েছিল, এমনকি সে ভুলে তো কিয়ং এর কফিটাও খেয়ে ফেলে। কিয়ং বলে এটা আমার কফি। মীরা তখন ওকে সরি বলে। তারপর রাতের বেলা মীরা জিয়ং এর সাথে দেখা করে। জিয়ংও তার মন মতো বয়ফ্রেন্ড খুঁজছিল, কিন্তু সে তো তার মনের মতো বয়ফ্রেন্ড খুঁজেই পাচ্ছিল না। মীরা বাসায় ফেরার সময় এটা নিয়ে ভাবছিল। মীরা মনে মনে বলে আমি কি বাস্তবে কখনো আমার মনের মতো বয়ফ্রেন্ড পাবো না? এসব ভেবে মীরা অ্যাপসে আবারও লগ ইন করে, আর বলে আমি ওকে একটা সুযোগ দিতে চাই, দেখি আমার মনের মতো হয় কিনা। আর হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হলো ভার্চুয়াল ওয়ার্ল্ডে মীরার কাস্টমাইজ করা বয়ফ্রেন্ডকে ইয়ং বলে ডাকবো, আর রিয়েল ওয়ার্ল্ডে আমাদের নায়ককে কিয়ং বলে ডাকবো। যদিও ওদের দুজনের চেহারা একই রকম, তাও তোমরা যেন গুলিয়ে না ফেলো, এই কারণে নামটা একটু চেঞ্জ করে দেওয়া হলো। যাই হোক, এবার ভার্চুয়াল ওয়ার্ল্ডে মীরা দেখে ওর গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। অত রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল।
তখনই ইয়ং সেখানে আসে আর বলে আমি দূর থেকে দেখলাম তোমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, তাই তোমাকে দেখতে আসলাম। আচ্ছা তুমি কি টুরিস্ট? মীরার তখন মনে পড়ে ওকে অ্যাপস থেকে জিজ্ঞাসা করা হয়েছিল ও কিভাবে ওর বয়ফ্রেন্ডের সাথে প্রথম দেখা করতে চায়। মীরা বলেছিল যে আমি একজন টুরিস্ট থাকবো আর আমার গাড়ি নষ্ট হয়ে গেলে আমার বয়ফ্রেন্ড আমাকে হিরোর মতো এসে বাঁচাবে। বর্তমানে মীরা বুঝতে পারে ও যেরকমটা চেয়েছে সেরকমই হয়েছে, তাই মীরা বলে হ্যাঁ আমি টুরিস্ট। ইয়ং বলে এখানে আশেপাশে কোনো হোটেল নেই, তুমি আমার সাথে চলো। মীরা তো এর আগে বাইকে ওঠেনি, তাই প্রথমবার বাইকে উঠতে সে অনেকটা ভয়ই পাচ্ছিল, কিন্তু উপায় না পেয়ে ও ইয়ং এর সাথে বাইকে উঠে পড়ে। তবে মীরা ইয়ং এর কাছ থেকে দূরত্ব বজায় রেখে বসেছিল। তবে ইয়ং যখন জোরে বাইক চালাতে শুরু করে মীরা তো ভয়ে ওকে জড়িয়ে ধরে। ইয়ং এটা দেখে হেসে ফেলে। মীরা মনে মনে বলে ওকে দেখতে কিয়ং এর মতো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমার তো ওর সাথে বাইক রাইড করতে ভালোই লাগছে। মীরা তো এখানে ইয়ং এর সাথে এই জার্নিটা খুবই এনজয় করে। তারপর ইয়ং মীরাকে একটা বারে নিয়ে আসে। ইয়ং এর ফ্রেন্ড মীরাকে ড্রিঙ্কস বানিয়ে দেয়। ইয়ং মীরাকে বলে তুমি এখানে ঘুরতে এসেছো কেন? মীরা বলে আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করেছে, তাই মন ভালো করার জন্য ঘুরতে এসেছি। তারপর ইয়ং মীরাকে থাকার জন্য একটা ঘর দেয়। মীরা যখনই ঘরে ঢুকে তখনই হঠাৎ কেউ ওর পায়ে ধরে ফেলে। এতে মীরা তো প্রচন্ড ভয় পেয়ে যায়। ও তখন লাইট জ্বালালে একটা মেয়েকে দেখতে পায়। আরেকটা বিষয় কি তোমরা খেয়াল করেছো, একটু আগে যে ইয়ং এর ফ্রেন্ড আর এখন এই মেয়েটা, এরা কিন্তু মীরার প্রতিটা ডেটিং টাইমে আলাদা আলাদা ক্যারেক্টারে ছিল। মানে ওরা প্রতিটা ডেটিং টাইমেই ছিল, শুধু আলাদা আলাদা ক্যারেক্টারে ছিল। যাক, এখানে মীরা জানতে পারে এই মেয়েটার নাম ইউরা আর ও হলো কোরিয়ান টুরিস্ট। ইউরার ক্যারেক্টারটা কিন্তু এখন অনেক খারুস টাইপের। হোটেলে নতুন একটা মেয়েকে দেখে ইউরা রেগে রুম থেকে বেরিয়ে যায়। মীরা তখন একা একা বসে ভাবে ইয়ং কেন আমাকে হোটেলে নিয়ে আসলো, ও কি আমার ফায়দা তুলতে চায়? তখন ইউরা ওকে ডিনার করতে ডাকে। ডিনার করার সময় মীরা ইয়ংকে বলে তুমি কি কাজ করো? ইয়ং বলে স্কেচিং করি। তখন মীরার মনে পড়ে ছোটবেলা থেকে ওর স্বপ্ন ছিল যে ওর বয়ফ্রেন্ড স্কেচিং করবে, তবে একটু বসি টাইপের হবে। মানে ওর বয়ফ্রেন্ড ট্যালেন্টেড আর শান্ত হবে, তবে ওর মধ্যে একটু বেপরোয়া ভাব থাকবে। বর্তমানে মীরা বলে আমি যেরকমটা চেয়েছি ঠিক সেরকমই বানিয়ে দিয়েছে। এটা ভেবে ও মনে মনে হাসতে থাকে। তারপরও অ্যাপস থেকে লগ আউট হয়ে যায়। পরের দিন অফিসে আসার পর মীরার তো কিয়ং এর সাথে দেখা হয়ে যায়। কিয়ংকে দেখে মীরার মনে অন্যরকম ফিলিংস হচ্ছিল। তারপর মীরা ওর টিমমেটদের সাথে গল্প করছিল। মিন বলে তুমি যাকে ভালোবাসো তাকে দেখলে তোমার হার্টবিট বেড়ে যাবে, মনে অন্যরকম ফিলিংস হবে। এসব শুনে মীরা কিয়ং এর দিকে তাকিয়ে থাকে। ওর মনে অন্যরকম একটা অনুভূতি জন্ম নিচ্ছিল। তখনই হঠাৎ করে কিয়ং মীরার দিকে তাকালে মীরা তো লজ্জা পেয়ে যায়। মীরা মনে মনে বলে আমি তো ভালো করেই জানি ইয়ং আর কিয়ং এক নয়, তাহলে কিয়ংকে দেখে আমার অন্যরকম ফিলিংস কেন হচ্ছে? রাতের বেলা মীরা বাড়িতে এসে আবারও অ্যাপসে লগ ইন করে। মীরা সি বিচে বসে বসে প্রকৃতি এনজয় করছিল। তখনই ইয়ং এসে ওকে টেনে পানিতে নিয়ে যায়। ওরা এখানে একসাথে অনেক মজা করে। এদিকে ইয়ং এর বন্ধু ইউরাকে পছন্দ করে, তাই ওকে পটানোর জন্য ওর সাথে সে ইয়োগা করছিল, কিন্তু বেচারার তো ইয়োগা করতে গিয়ে অবস্থাই খারাপ হয়ে যায়। এদিকে ইয়ং আর মীরা ওদের এই অবস্থা দেখে হাসতে থাকে। তারপর ইয়ং মীরাকে জঙ্গলের ভিতরে ঘোরাতে নিয়ে যায়। মীরা দেখে ইয়ং শুধু কাপল পিকচারগুলোই ড্রয়িং করে। এখানে ওরা নিজেদের মধ্যে অনেক গল্প করে। ইয়ং বলে রাত হয়ে আসছে, আমাদের ফিরতে হবে, চলো। ওরা গল্প করতে করতে সামনে এগুচ্ছিল, ততক্ষণে রাত হয়ে গিয়েছে। ইয়ং মীরাকে বলে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, আসলে আমি জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা ভুলে গিয়েছি। মীরা বলে আমি জানি তুমি মজা করছো। ইয়ং বলে না, আমি সত্যিই বলছি। তখনই হঠাৎ চারদিকে জড়ো হাওয়া বইতে থাকে। মীরার তখন মনে পড়ে ওকে অ্যাপস থেকে প্রশ্ন করা হয়েছিল ও কি রকম মুভি পছন্দ করে। মীরা উত্তর দিয়েছিল হরর মুভি। প্রেজেন্টে মীরা মনে মনে বলে আমি হরর মুভি পছন্দ করি, কিন্তু ভূত দেখতে চাই না। মীরা তো এখানে ভয় পেতে শুরু করে। তখনই হঠাৎ আওয়াজ শুনে মীরা তো ভয়ে ইয়ংকে জড়িয়ে ধরে। আসলে সেটা কোনো ভূত ছিল না, সেটা ছিল একটা কুকুর। ইয়ং কুকুরটাকে আদর করলে কুকুরটা সেখান থেকে চলে যায়। মীরাকে এভাবে ভয় পেতে দেখে ইয়ং তো হাসতে থাকে। তখনই চারদিকে অনেকগুলো জোনাকি পোকা উঠছিল। মীরা এটা দেখে অনেক খুশি হয়ে যায়।
মীরা আর ইয়ং একে অপরের দিকে তাকিয়ে থাকে। এতে মীরার হার্টবিট তো বেড়ে যায়। ও তাড়াতাড়ি অ্যাপস থেকে লগ আউট হয়ে যায়, কিন্তু কিছুতেই ওর হার্টবিট কমছিল না। পরের দিন সকালে মীরা আর কিয়ং অফিসে আসে। ম্যানেজার ওদেরকে কেবিনে ডাকে। ম্যানেজার মীরাকে বলে, তুমি কি মিস ইয়নকে অ্যাডের কথা বলেছিলে? মীরা বলে, না, আমি এখনো বলিনি। ম্যানেজার ওকে বকা দেয় আর বলে, তাড়াতাড়ি মিস ইয়নকে রাজি করাও। তারপর বলে, মীরা, তুমি মিস ইয়নের সাথে আর কিয়ং হানের সাথে কমিক ফেস্টিভ্যালে যাবে। তারপর ম্যানেজার কেবিন থেকে বের হওয়ার পর কিয়ং মীরাকে বলে, সেদিনের পর থেকে তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? এতে আমার খারাপ লাগছে। মীরা বলে, সেরকম বিষয় না। তারপর মীরা মিস ইয়নকে কল করে। মীরা ওনাকে অ্যাডের কথা বলে, কিন্তু উনি কিছুতেই কাজ করতে রাজি হচ্ছিল না। মিস ইয়নের অনেক বেশি কাজের প্রেসার ছিল। তখন উনি বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপের গ্যাজেটটা হাতে নেয়। সিন চেঞ্জ হলে আমরা মীরাকে দেখতে পাই। ও জিয়ং এর সাথে ডিনারে এসেছিল। জিয়ং তো এখানে শুধু নিজের ডেটের কথাই বলে যাচ্ছিল। এতে মীরা বিরক্ত হয় আর বলে, অন্য কিছু বল। জিয়ং রেগে যায় আর বলে, তুই যে সারাদিন তোর অফিসের কলিগকে নিয়ে বলিস। মীরা তো আমতা করে বলে, ও শুধু আমার কলিগ। জিয়ং বলে, ওর কথা শুনে তুই এত লজ্জা পাচ্ছিস কেন? তুই কি ওকে পছন্দ করিস? মীরা বলে, ও আমাকে প্রপোজাল করেছিল, কিন্তু আমি তো তাকে মানা করে দিয়েছি। এটা শুনে জিয়ং তো অবাক হয়ে বলে, এত বড় বিষয় তুই এখনো আমাকে বলিসনি? তাড়াতাড়ি ওর ছবিটা দেখা। মীরা কিয়ং এর ছবি দেখায়। জিয়ং তো ছবি দেখে বলে, ও তো দেখতে অনেক বেশি হ্যান্ডসাম, কিন্তু তোর টাইপের না। ওকে দেখে মনে হচ্ছে ও একটু খারুস টাইপের। মীরা বলে, সেজন্যই তো আমি তাকে মানা করে দিয়েছি। তারপর আমরা কমিক ফেস্টিভ্যালের দিন দেখতে পাই মীরা আর কিয়ং দুজনেই ফেস্টিভ্যালে চলে এসেছে। কিয়ং মীরাকে বলে, সেদিনের বিষয়টা নিয়ে তুমি কোনো আনকমফোর্টেবল ফিল করো না, আর আমাকে নিয়েও কোনো চিন্তা করো না। চলো ভিতরে যাই। তারপর অনুষ্ঠান শুরু হয়ে যায়। মিস ইয়ন অ্যাওয়ার্ড পায়, তবে উনি তো কথা বলতে গিয়ে উল্টাপাল্টা বলছিল। তখন মীরা ওনাকে ইশারায় চুপ করতে বলে। তারপর একে একে অনেকগুলো অ্যাওয়ার্ড দেওয়া হয়। সবাই ভেবেছিল হান কোনো অ্যাওয়ার্ড পাবে না, কিন্তু হানও শেষে বেস্ট কমিক রাইটারের অ্যাওয়ার্ড পেয়ে যায়। এতে সবাই অনেক খুশি হলেও মিস ইয়ন খুশি হয় না। মিস ইয়ন রাগ করে বাহিরে দাঁড়িয়েছিল। মীরা তখন ওনাকে মানানোর চেষ্টা করছিল। মীরা বলে, ও একটা বাচ্চা ছেলে, ওর উপর রাগ করে থাকবেন না, আর সে অ্যাওয়ার্ড পেলে তো আমাদের কোম্পানিরই নাম হবে। তখন মিস ইয়ন বলে, আগে তুমি সবসময় ওদের সাথে কম্পিটিশনে লেগে থাকতে, আর এখন কিনা তুমি এসব বলছো। এই শুনে মীরা তো আর কিছু বলতে পারে না, আর মিস ইয়নকে আবারও মানানোর চেষ্টা করে, কিন্তু মিস ইয়ন রেগে ওকে ধাক্কা দিলে ও পড়ে যেতে নেয়। ঠিক তখনই কিয়ং মীরাকে বাঁচিয়ে নেয়। তারপর কিয়ং মিস ইয়নকে মানিয়ে ভিতরে নিয়ে যায়। ওদের কোম্পানির দুজন অথর অ্যাওয়ার্ড পেয়েছে, তাই ওরা সবাই মিলে সেলিব্রেট করে। পার্টির মাঝখানে প্রডিউসার চু হানকে কল করে। এটা দেখে মিস ইয়ন তো রেগে যায়। এখানে তো ওদের দুজনের মধ্যে ঝগড়াই লেগে যায়। কেউ তো আর ওনাদেরকে থামাতেই পারছিল না। মিস ইয়ন বলে, তুমি আমার বাসায় গিয়ে সবসময় খাবার রেখে আসতে, তাই না? তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি তোমাকে পাত্তা দিইনি বলে তুমি আমার উপর এভাবে প্রতিশোধ নিচ্ছ। আমি ঠিক বলছি না? হান বলে, আমি আপনার জন্য খাবার রাখতাম না, বরং আপনার অ্যাসিস্ট্যান্ট সুয়ের জন্য রাখতাম। এটা শুনে মিস ইয়ন তো লজ্জায় পড়ে যায়। উনি তখন বলে, আমার বয়ফ্রেন্ড আছে। এটা বলে উনি সেখান থেকে চলে আসে। তারপর দেখা যায় মিস ইয়ন অনেক ড্রাঙ্ক ছিল, তাই মীরা ওনাকে হোটেলে নিয়ে আসে। তখন মিস ইয়নের ফোনে একটা কল আসে। মীরা কলটা রিসিভ করে বলে, আমি মিস ইয়নের ম্যানেজার, উনি ড্রাঙ্ক, তাই আমি ওনাকে হোটেলে নিয়ে এসেছি। লোকটা তখন জিজ্ঞাসা করে, ও কি এখন ঠিক আছে? মীরা বলে, হ্যাঁ, উনি এখন ঠিক আছে, কিন্তু আপনি কে? লোকটা বলে, আমি ওর বয়ফ্রেন্ড। মীরা তো এটা শুনে অবাক হয়ে যায়, কারণ মিস ইয়নের বয়ফ্রেন্ড আছে। ও সেটা প্রথমে বিশ্বাসই করেনি। তারপর মীরা মিস ইয়নকে বাসায় রেখে চলে আসে। তখন মিন ওকে মেসেজ করে বলে, তুমি কোথায়? আমরা তোমার জন্য অপেক্ষা করছি। মীরা বলে, আমি আসছি। তারপর মীরা রেস্টুরেন্টের বাইরে চলে আসে, কিন্তু ও দেখে জু কিয়ং এর অনেক কাছে গিয়ে কথা বলছে। এটা দেখে সে তো প্রচন্ড জেলাস হয়, তাই সে আর ভিতরে যায় না, সেখান থেকে চলে আসে। তারপর তো সে বিচের পাশে বসে ড্রিঙ্কস করছিল। তখনই ইয়ং ওকে কল করে বলে, তুমি কোথায়? আমি তোমার গাড়ি ঠিক করে ফেলেছি, তুমি গাড়ি ড্রাইভ করবে না? মীরা বলে, আমি এখন আসতে পারবো না। ইয়ং বলে, তাহলে আমি আসছি। মীরা বলে, তুমি তো এখানে আসতে পারবে না। ইয়ং বলে, শব্দ শুনে তো মনে হচ্ছে তুমি বিচের পাশে আছো, তাহলে আমি কেন আসতে পারবো না? মীরা তখন ওর কথা শুনে হেসে বলে, তুমি এখানে কিভাবে আসবে? ও বলার কিছুক্ষণের মধ্যেই একটা ছেলে সেখানে চলে আসে। মীরা দেখে ছেলেটা ইয়ং। ওকে দেখে মীরা অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে আসলে কি করে? মীরা তো ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই ফোনের ওপাশ থেকে ইয়ং ওকে ডাকছিল। এতে মীরা আরো অবাক হয়ে যায়। মীরা বুঝতে পারে ও ইয়ং না, বরং কিয়ং। কিয়ং বলে, তুমি এখানে কি করছো? মীরা বলে, না তেমন কিছু না, এমনিই বসেছিলাম।
কিয়ং বলে তুমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছো, চলো আমি তোমাকে হোটেলে পৌঁছে দেই। তারপর ওরা কথা বলতে বলতে হোটেলের দিকে যেতে থাকে। কিয়ং বলে তোমার বয়ফ্রেন্ডের সাথে সবকিছু ঠিক আছে? মীরা বলে হ্যাঁ। এভাবে কথা বলতে বলতে ওরা হোটেলে পৌঁছে যায়। এখানে কিয়ং তো মীরাকে ওর রুমে দিয়ে নিজ রুমে চলে যায়। মীরা ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু ওর ঘুমই আসছিল না। তখন মীরা দেখে দংনাম ওদের গ্রুপে মেসেজ করেছে। দংনাম বলে কিয়ং তুমি কোথায়? কিয়ং রিপ্লাই দেয় আমি আমার রুমে চলে এসেছি, তোমরা সবাই এনজয় করো। তখন দংনাম মেসেজ দেয় মীরা তুমি কোথায়? তুমি আসবে বলে তো আর আসলে না। মীরা বলে আমি অনেক ক্লান্ত তাই রুমে চলে এসেছি। কিয়ংও তার মেসেজ দেখতে পায় আর বলে ও আবারও মিথ্যা বলছে। ফ্ল্যাশব্যাকের সিনে আমরা দেখি মীরা মিস ইয়নকে নিয়ে চলে যাওয়ার পর কিয়ং মীরার জন্য অনেকক্ষণ ওয়েট করতে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও মীরা আসে না। কিয়ং মীরাকে কল করে কিন্তু কলও রিসিভ করে না। কিয়ং তখন মন খারাপ করে হোটেলে চলে আসে। ও ফ্রেশ হচ্ছিল, তখনই দংনাম ওকে কল করে আর বলে তুমি কোথায়? কিয়ং বলে আমি রুমে এসেছি। তখনই পাশ থেকে মিন বলে মীরা তো এখনো আসলো না, অনেকক্ষণ আগেই তো ও মিস ইয়নকে পৌঁছে দিয়েছে, তাহলে এখনো সে কেন আসছে না? কিয়ং যখন জানতে পারে মীরা বাকিদের সাথে নেই ও তখন চিন্তায় পড়ে যায়। তারপর তো কিয়ং হোটেলের আশেপাশে মীরাকে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে পেয়েও যায়। বর্তমানে কিয়ং মনে মনে বলে আমি জানি এটা ঠিক না, কিন্তু কেন আমি এখনো আশা ছাড়তে পারছি না। পরের দিন সকাল সকাল মিস ইয়ন তো মীরাকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে ব্যাক করার জন্য। মিস ইয়ন মীরাকে ব্রেকফাস্ট করার সুযোগও দেয়নি। মিস ইয়ন যখন জানতে পারে মীরা ওনার বয়ফ্রেন্ডের কল রিসিভ করেছে, উনি তখন ওর উপর অনেক রেগে যায়। মীরা তো বুঝতে পারছিল না ও কি ভুল করেছে। এদিকে কিয়ং বাকিদের সাথে ঘুরতে এসেছে। ও মনে মনে মীরাকেই খুঁজছিল। তখন মিন বলে মিস ইয়ন আর মীরা সকাল সকাল চলে গিয়েছে। এটা শুনে কিয়ং এর মনটা তো খারাপ হয়ে যায়। তারপর ওরা সবাই মিলে ব্রেকফাস্ট করতে যায়। অন্যদিকে মীরা নিজের বাসায় চলে এসেছে। ও বসে বসে টিভি দেখছিল। তখন দংনাম ওদের গ্রুপ পিকচারগুলো ওকে পাঠায়। মীরা দেখে ওরা সবাই অনেক মজা করছে। এখানে তো ও কিয়ং এর ছবিটা বারবার জুম করে দেখছিল। তখনই ইয়ং ওকে কল করে আর বলে সরি, আমি কালকে তোমার কাছে আসতে পারিনি, এখন তুমি কোথায়, তাড়াতাড়ি এসো। মীরা তো ইয়ং এর কলটা কেটে দিয়ে অ্যাপসে লগ ইন করে। তারপর ইয়ং এর সাথে দেখা করে। ইয়ং বলে তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? তারপর বলে আমি পুরো পৃথিবীটা ঘুরে দেখতে চাই, তুমি কি আমার সাথে যাবে? একসাথে অনেক মজা করব। তারপর মীরা আর ইয়ং পৃথিবীর বিভিন্ন জায়গায় ট্রাভেল করে। ওরা একসাথে অনেক মজা করে, কিন্তু না, আসলে তেমন কিছুই হচ্ছিল না। এই সব কিছুই মীরার কল্পনা ছিল। তারপর ইয়ং বলে তুমি কি আমার সাথে যাবে? মীরা ইয়ং এর মাঝে বারবার কিয়ংকেই দেখতে পাচ্ছিল। ওর মাথায় শুধু কিয়ং এর কথাই ঘুরছিল। মীরা তো এতে বিরক্ত হয়ে অ্যাপস থেকে লগ আউট হয়ে যায় আর বলে আমি জানি ওরা আলাদা ব্যক্তি, তারপরও কেন আমি শুধু কিয়ংকেই ভাবছি। পরের দিন অফিসে এসে মীরা বারবার কিয়ংকে দেখছিল, কিন্তু কিয়ং ওকে অ্যাভয়েড করছিল। এতে মীরার প্রচন্ড খারাপ লাগে, তাই ও লুকিয়ে লুকিয়ে কিয়ংকে দেখতে থাকে। মীরা দেখে কিয়ং ওর মেয়ে কলিকের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে মীরা তো তেল বেগুনে জ্বলতে থাকে আর মনে মনে বলতে থাকে আমি তো ওকে রিজেক্ট করেছি, তাহলে আমি কেন এভাবে ওকে লুকিয়ে দেখছি। যাক, কাজ শেষ করে মীরা ক্যাফেতে আসে জিয়ং এর সাথে দেখা করার জন্য, কিন্তু জিয়ং জ্যামে আটকে গিয়েছে, তাই ওর আসতে লেট হবে। মীরা ওয়েট করছিল। ও তখন হানকে সেই ক্যাফেতে দেখতে পায়। মীরা বলে তুমি এখানে কি করছো? হান বলে আমি কিয়ং এর সাথে মিটিং করতে এসেছি। তখনই মীরা কিয়ংকেও সেখানে দেখতে পায়। কিয়ংকে দেখে অত লজ্জায় পড়ে যায়। তারপর মনে মনে বলে আমি কেন ওর সামনে লজ্জা পাবো, আমি ওর সাথে কনফিডেন্টের সাথে চলবো। মীরা তো পুরোপুরি কনফিডেন্টের সাথে সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সামনে কাচের গ্লাস ছিল, ও সেটা দেখতেই পায় না। মীরা তো গ্লাসের সাথে জোরে ধাক্কা খায়। বেচারি ভাব দেখাতে গিয়ে মান সম্মানটাই চলে যায়। এখানে মীরা অনেক ব্যথা পেয়েছিল, কিন্তু সেটা সে কাউকে বুঝতে না দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে কিয়ং দেখে মীরা তাড়াহুড়া করে টেবিলের উপরে ওর টয়টা রেখে গিয়েছে। ফ্ল্যাশব্যাকের সিনে আমরা দেখি ক্রিসমাসের দিন ওদের অফিসে একটা প্রোগ্রাম হয়েছিল। সবাই একে অপরকে গিফট দিয়েছিল। কিয়ং ওর বক্সের ভিতরে একটা গিফট রেখেছিল, সেটা কোইন্সিডেন্টলি মীরার ভাগ্যেই পড়েছিল। আর মীরা তো টয়টা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। বর্তমানে কিয়ং টয়টা নিজের কাছে রেখে দেয়। এদিকে মীরা জিয়ং এর সাথে দেখা করার জন্য বাড়িতে চলে আসে। কাচের সাথে ধাক্কা খাওয়ার ফলে মীরার কপাল তো ফুলে গিয়েছিল।
জিয়ং তো ওর এই অবস্থা দেখে হাসতে থাকে। তবে মীরার তো চিন্তা ছিল যে ও কিভাবে অফিসে যাবে। তখন জিয়ং তার নতুন হেয়ার কাট করে দেয় যাতে ওর কপালের দাগটা দেখা না যায়। পরের দিন মীরা নতুন হেয়ার কাট নিয়ে অফিসে আসে। সবাই তো ওর নতুন লুক দেখে প্রশংসা করছিল। কেউ বুঝতেই পারে না যে ওর কপাল ফুলে গিয়েছে। মীরা তখন কিয়ং এর সামনে পড়ে যায়। লজ্জায় তো মুখ দেখে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর কিয়ং তার এরকম অবস্থা দেখে হাসতে থাকে। তারপর ওরা অনেক রাত ধরে কাজ করে। অফিসে কেউ ছিল না, শুধু মীরা আর কিয়ং ছিল। মীরার খুব ঠান্ডা লাগছিল, তাই কিয়ং ওর জন্য হিটার নিয়ে আসে। ওরা নিজেদের মাঝে কিছুক্ষণ গল্প করে। তারপর কাজ শেষ করে যে যার মতো বাড়িতে ফিরে যায়। কিয়ং তো মীরাকে ওর টয়টা ফিরিয়ে দিতে চাইছিল, কিন্তু পরে আর ওকে ফিরিয়ে না দিয়ে নিজের কাছে রেখে দেয়। এদিকে মীরা দেখে ওর নামে একটা লেটার এসেছে। মীরা লেটারটা রিসিভ করে বাসায় চলে আসে। অন্যদিকে কিয়ং ফ্রেশ হয়ে আসে ঘুমানোর জন্য। ওর তখন টয়টার উপর নজর যায়। কিয়ং টয়টা হাতে নিয়ে মীরার কথা ভেবে স্মাইল করে। এদিকে মীরা লেটারটা খুলে দেখে ইয়ং ওকে একটা ছবি পাঠিয়েছে, আবার সেটার পিছনে লিখে দিয়েছে আই লাইক ইউ। মীরা ছবিটা দেখছিল, তখন ওর ফোনে একটা মেসেজ আসে। মীরা দেখে ইয়ং ওকে একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিওতে ইয়ং নিজের মনের কথা ওকে জানিয়েছে, মানে ইয়ং মীরাকে প্রপোজাল করেছে আর কি। অন্যদিকে পরের দিন তো কিয়ং অফিসে যাওয়ার জন্য বের হয়। ও তখন ফোনে কিছু একটা দেখে হাসতে থাকে। এদিকে মীরাও অফিসে যাওয়ার জন্য বের হয়েছে। তখন ও দেখতে পায় ওর নোবেলটা সেকেন্ড পজিশনে চলে গিয়েছে আর কিয়ং এর নোবেলটা ফার্স্ট পজিশনে চলে এসেছে। এতে তার মনটা তো খারাপ হয়ে যায়। তখন ওর টিমমেটেরা ওকে সাপোর্ট করে। তারপর ম্যানেজার এসে মীরাকে বলে ঠিক করে কাজ করতে। কাজের জন্য মীরা তো মিস ইয়নের অ্যাসিস্ট্যান্টকে কল করে। অ্যাসিস্ট্যান্ট বলে উনি তো মনমরা হয়ে বসে আছে। মীরা বলে ঠিক আছে, আমি কালকে ওনার সাথে দেখা করব। পরের দিন মীরা মিস ইয়নের সাথে দেখা করতে আসে। মিস ইয়ন অনেক আপসেট ছিল, উনি কাজ করতে চাইছিল না। মীরা তখন ওনাকে কাজের জন্য অনেক মোটিভেট করে। মিস ইয়ন ওর কথায় মোটিভেট হয়ে কাজ করতে রাজি হয়। তারপর মীরা বলে চলেন, আজকে আমি আপনাকে ট্রিট দিব। এদিকে হান আর কিয়ং একসাথে ডিনার করতে এসেছে, কারণ ওদের ওয়েবটনটা ফার্স্ট পজিশনে চলে এসেছে। ওরা সেটারই সেলিব্রেশন করছিল। তখনই মীরা মিস ইয়নকে নিয়ে সেই রেস্টুরেন্টেই ডিনার করতে আসে। হান আর কিয়ংকে এখানে দেখে মিস ইয়ন মীরাকে নিয়ে চলে যাচ্ছিল। তখন মিস ইয়নের অ্যাসিস্ট্যান্ট সু সেখানে আসে আর বলে সরি, আমার আসতে দেরি হয়ে গিয়েছে। সুকে আবার হান পছন্দ করে। ওকে দেখে হান মিস ইয়নকে রিকোয়েস্ট করে যাতে ওদের সাথে ডিনার করে। মিস ইয়ন তো ওর জোড়াজোড়িতে রাজি হয়ে যায়। এখানে হান তো সুয়ের অনেক কেয়ার করছিল, যেটা দেখে মিস ইয়ন খুবই বিরক্ত হয়। তাই উনি সুকে বকা দেয়। সুয়ের তো এতে খারাপ লাগে, তাই সে ওয়াশরুমে চলে যায়। তখনই হান মিস ইয়নকে বলে আপনার যত রাগ সব আমার উপরে দেখান, তবে সুয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, ও কষ্ট পাবে। মিস ইয়ন বলে আমি তোমাকে ওর সাথে কথা বলার সুযোগ দিব যদি তুমি আমার কথা মতো চলো। হান তো ওর কথায় রাজি হয়ে যায়। তারপর ওরা সবাই হানের বাসায় ড্রিঙ্ক করতে আসে। এখানেও হান সুয়ের অনেক খেয়াল রাখছিল, যেটা দেখে মীরার আবার খুবই ভালো লাগে। ও বারবার কিয়ং এর দিকে তাকাচ্ছিল। ড্রিঙ্ক শেষ হয়ে যাওয়ায় মিস ইয়ন মীরা আর কিয়ংকে ড্রিঙ্কস কিনতে পাঠিয়ে দেয়। ড্রিঙ্ক কিনে আসার সময় মীরা কিয়ংকে বলে আমি তোমাকে একটা মিথ্যা বলেছি। কিয়ং বলে কি মিথ্যা? মীরা বলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, সেদিন আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, তাই তোমাকে মিথ্যে বলেছিলাম। কিয়ং বলে আমি বুঝতে পেরেছি, সরি তোমাকে আনকমফোর্টেবল ফিল করানোর জন্য। তারপরে বলে তোমার যেহেতু বয়ফ্রেন্ড নেই, তাহলে কি আমরা এখন থেকে শুরু করতে পারি? হঠাৎ করে এমন প্রশ্ন শুনে মীরা একটু আনকমফোর্ট ফিল করে। তবে মীরা কোনো উত্তর দেওয়ার আগেই হান উপর থেকে বলে তোমরা নিচে দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি এসো। মীরা তো তাকে কিছুই বলতে পারে না। তারপর ওরা সবাই মিলে ড্রিঙ্কস করে। মিস ইয়ন বলে আমি শুনেছি এ কয়দিন নাকি কিয়ং আর মীরা অফিসে অনেক রাত ধরে কাজ করেছে, অফিসে ওরা ছাড়া আর কেউই থাকে না। হান তো অবাক হয়ে কিয়ংকে বলে আমি তো তোমাকে দিনেই স্ক্রিপ্ট পাঠিয়ে দেই, তাহলে তুমি রাতে কাজ করো কেন? কিয়ং কিছু বলতে পারে না। তারপর হান কথায় কথায় বলে দেয় আর আগে তো কিয়ং ওর ড্রয়িং টিচারও ছিল। কিয়ং এর ড্রয়িং দেখতে অনেক সুন্দর ছিল। এই শুনে সবাই তো অনেক প্রশংসা করে। তারপর সবাই ড্রিঙ্ক করে যে যার মতো ঘুমিয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর মীরা ওর ফোনটা চার্জ দিতে সোফার কাছে আসে। সেখানে কিয়ং ঘুমিয়েছিল। মীরা তো ওর দিকে এক নজরে তাকিয়ে থাকে। তখনই হঠাৎ করে কিয়ং চোখ খুলে ফেলে। মীরা কিছু বলতে নিবে তার আগেই কিয়ং ওর কপালে হাত দিয়ে বলে তোমার ব্যথা কি ঠিক হয়েছে? মীরা বলে হ্যাঁ। পরের দিন সকালে মীরা জগিং করছিল। তখন ওর বারবার কিয়ং এর কথাই মনে আসছিল। তাই সে তার বান্ধবী জিয়ংকে কল করে বলে তুই কোথায়? আমি তোর জন্য ব্রেকফাস্ট কিনে নিয়ে আসছি।
জিয়ং বলে আমি তো অলরেডি শপিং মলে চলে এসেছি। ফোনে কথা বলতে বলতে জিয়ং শপিং মলে ওর ডেট পার্টনারকে দেখতে পায়। এই কারণে সে তো তাড়াতাড়ি লুকিয়ে পড়ে আর মীরাকে সব বলতে থাকে। মীরা এটা নিয়ে ওর সাথে মজা করে, তারপর কলটা কেটে দেয়। জিয়ং তো সেখান থেকে লুকিয়ে বের হওয়ার সময় টিভিতে বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপের অ্যাডভার্টাইজ দেখতে পায়। এদিকে মীরা অফিসে চলে আসে। ওর লিফটে ওঠার পর ওয়েট তো বেশি হয়ে যায়, তাই ওর লিফট থেকে নেমে পড়ে। ওর সাথে সাথে কিয়ংও লিফট থেকে নেমে পড়ে আর রোমান্টিক ওয়েতে বলতে থাকে আমি তোমার সাথে যাব। এটা শুনে মীরা তো লজ্জায় একদম টমেটোর মতো লাল হয়ে যায়। তারপর মীরা লাইব্রেরিতে কাজ করছিল, তখন কিয়ং সেখানে আসে। মীরা বলে তুমি আমার পিছন পিছন আসছো কেন? কিয়ং ওর আরো কাছে যেতে থাকে। এমন মনে হচ্ছিল যে কিয়ং এখানেই মীরাকে কিস করে দিবে। এই ভেবে মীরা তো লজ্জায় চোখটা বন্ধ করে ফেলে, কিন্তু না, আসলে তেমন কিছুই না। কিয়ং মীরার পিছনের সেলফ থেকে একটা বই নেয় আর বলে আমি এটা নিতেই এসেছি। তারপরও মীরাকে কফি দেয়। মীরা অবাক হয়ে বলে তুমি আমার জন্য এটা এনেছো? কিয়ং বলে হ্যাঁ। তারপর বলে তোমাকে আগের হেয়ার কাটেই বেশি সুন্দর লাগে। মীরা তোর কাছ থেকে এরকম প্রশংসা পেয়ে লজ্জা পাচ্ছিল, ওর অন্যরকম ফিল হচ্ছিল। যাই হোক, কাজ শেষ হলে মীরা যখন বাসায় যাচ্ছিল তখন কিয়ং ওকে টয়টা ফিরিয়ে দেয় আর বলে তুমি সেদিন এটা রেখে গিয়েছিলে। মীরা তো টয়টা ফিরে পেয়ে খুবই খুশি হয়। তখনই কিয়ং বলে আসলে এটা আমারই গিফট, সেদিন অফিসে গিফট বক্সে আমি এটা রেখেছিলাম। এটা শুনে মীরা তো কিছুটা অবাক হয়। তারপর গিফটের জন্য ওকে ধন্যবাদ বলে। এবার তারা একে অপরকে গুড বাই বলে যে যার মতো বাসায় চলে যায়। মীরা বাসায় এসে কিয়ং এর কথাই ভাবছিল, তখন কিয়ং ওকে মেসেজ করে বলে গুড নাইট। মীরা তো ওর থেকে মেসেজ পেয়ে প্রচন্ড খুশি হয়ে যায়। বেচারি তো এক্সাইটমেন্টের ঠেলায় সারা রাত ঘুমাতেই পারে না। বুঝুন কি অবস্থা। পরের দিন তো সে সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে নেয় অফিসে যাওয়ার জন্য। তখন ওর মনে পড়ে কিয়ং ওকে বলেছিল তোমাকে আগের হেয়ার কাটই বেশি সুন্দর লাগে। তাই মীরা সামনে দিয়ে ফলসিয়ার লাগায়, তারপর চুলগুলোকে আরো সুন্দর করতে গিয়ে উল্টো বাঁকা করে ফেলে। শেষে আর উপায় না পেয়ে মাথায় একটা ক্যাপ পরে অফিসে চলে আসে। অফিসে আসার পর সবাই ওকে জিজ্ঞাসা করে তুমি ক্যাপ কেন পরেছো? মীরা বলে নতুন স্টাইল ট্রাই করলাম। তারপর সে দেখে কিয়ং তার টিমকে নিয়ে মিটিং করছে। তখন মীরা মিনের থেকে জানতে পারে কিয়ং এর ওয়েবটুনে এখন ভিডিও গেম তৈরি করা হবে আর কিয়ং চেষ্টা করে যাচ্ছে যাতে হান বেস্ট কমিক রাইটার হতে পারে। এইসব শুনে মীরা তো মিস ইয়নের কাছে আসে আর ওনার সাথে জান প্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করছিল, কিন্তু মিস ইয়ন ফোন দেখাই ব্যস্ত ছিল। তাই মীরা ওনাকে বকা দেয় আর ভালোভাবে কাজ করতে বলে, কারণ মীরা কাজ নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল। কাজ শেষে মীরা আর কিয়ং একসাথে অফিস থেকে বের হয়। কিয়ং বলে তুমি কি নিজেকে আমার সামনে অসুন্দর প্রমাণ করার জন্য ক্যাপ পরে এসেছো? মীরা বলে আরে না না, তেমন কিছুই না। কিয়ং বলে তুমি তো সাবওয়েতে যাও, আজকে আমিও তোমার সাথে যাব। মীরা তো ঘাবড়ে যায় আর বলে না, আজকে আমাকে বাসে যেতে হবে। এটা বলেও তাড়াহুড়া করে একটা বাসে উঠে পড়ে। বাস তো চলতে শুরু করে। তখন মীরা ড্রাইভারের থেকে জানতে পারে এটা অন্য একটা জায়গার বাস। বেচারি আবারও ভালোভাবে একটা বাস খেয়ে গেল। অন্যদিকে আমরা জিয়ংকে দেখতে পাই, সেও বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপের ক্যারেক্টারের সাথে ডেটিং করছিল। এভাবে ডেটিং করতে ওর কাছে তো খুবই ভালো লাগছিল। পরের দিন মেরি ক্রিসমাস ডে ছিল। মীরার টিমমেটরা ঘুরতে যাওয়ার প্ল্যান করে, কিন্তু মীরার অনেক কাজ আছে, তাইও যেতে পারবে না। দংনাম কিয়ংকে বলে তুমিও কি আজকে অনেক রাত অব্দি কাজ করবে? কিয়ং বলে হ্যাঁ। দংনাম বলে বেচারা তোমরা কাজের চাপে লাইফটাকে এনজয়ও করতে পারো না। তারপর রাতের বেলা মীরার কিয়ং একাই অফিসে ছিল। মীরার তখন মনে পড়ে হান বলেছিল যে ও দিনেই কিয়ংকে স্ক্রিপ্ট দিয়ে দেয়। তাই মীরা কিয়ংকে বলে হান তোমাকে এখন স্ক্রিপ্ট দেয়নি? কিয়ং বলে হ্যাঁ দিয়ে দিয়েছে। মীরা বলে তাহলে তুমি কেন এত রাত অব্দি অফিসে থাকো? কিয়ং বলে কারণ আমি এখানেই থাকতে চাই। এই শুনে মীরা কি বলবে বুঝতে পারছিল না, তাই আর কিছু না বলে সে নিজের ডেস্কে চলে আসে। কাজ শেষ করে মীরা কিয়ং এর ডেস্কের দিকে তাকালে ওকে দেখতে পায় না। তখন হঠাৎই অফিসের লাইটগুলো বন্ধ হয়ে যায়। তখনই মীরা দেখে স্ন্যাক বারে সুন্দর করে লাইটিং করা। ও তখন সেখানে গেলে দেখে ক্রিসমাস ট্রি সুন্দর করে সাজানো হয়েছে। তখনই কিয়ং সেখানে ওর জন্য একটা কেক নিয়ে আসে আর ওকে উইশ করে। ফ্ল্যাশব্যাকের সিনে আমরা দেখতে পাই কিয়ং শুনেছিল মীরা ওর টিমমেটদের সাথে বলেছিল ক্রিসমাস ট্রিটা সুন্দর করে সাজালে ভালো লাগে। এটা শুনে কিয়ং মীরার জন্য এত কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে। তারপর ওরা দুজন অফিস থেকে বেরিয়ে আসে। মীরা কিয়ংকে ধন্যবাদ বলে
ক্রিসমাস ডেতে ওকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। কিয়ং মীরাকে বলে, আজকেও কি তুমি বাসে যাবে? মীরা বলে না। ওরা কথা বলতে বলতে রাস্তার মধ্যে হাঁটতে থাকে। মীরা বলে, অভিনন্দন, কারণ তোমার ওয়েবটুন এখন গেমে ট্রান্সফার হচ্ছে। তারপর বলে, তুমি সবকিছু কত সুন্দর করে করতে পারো, তোমাকে দেখে মনে হয় না তুমি এত সুন্দর কাজ করো। ওরা তো কথা বলতে বলতে সামনে এগিয়ে যাচ্ছিল, তখনই রাস্তায় আর্টিস্টদের পোস্টার দেখতে পায়। মীরা বলে, ওনার আর্টগুলো তোমার আর্টের মতোই হয়। কিয়ং বলে, ওনার সামনে একটা আর্ট এক্সিবিশন আছে, তুমি কি আমার সাথে সেটা দেখতে যাবে? মীরা তো চুপ করে থাকে। কিয়ং বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পরে জানিয়ে দিও। এবার সামনে ওরা একটা স্ট্রিট ফুডের দোকান দেখতে পায়। ওরা দুজনই সেখানে খাবার খেতে যায়। মীরা কিয়ংকে বলে, তুমি এখন আর ড্রয়িং করো না কেন? তুমি তো অনেক সুন্দর ড্রয়িং করতে পারো। কিয়ং বলে, কারণ আমি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি। তারপর স্টেশনে আসার পর কিয়ং মীরাকে একটা লেটার দেয় আর বলে, এটা পরে দেখো। বাসায় এসে মীরা কিয়ং এর লেটারটা ওপেন করে, যেখানে লেখা ছিল, আমরা কি একদিন ডিনারে যেতে পারি, শুধু আমি আর তুমি। মীরা কিয়ং আর ইয়ং এর লেটার হাতে নিয়ে ভাবতে থাকে ও এখন কি করবে। তখন কিয়ং ওকে মেসেজ দেয় আর জিজ্ঞাসা করে, তুমি কি ঠিকভাবে বাসায় পৌঁছেছো? মীরা ওকে রিপ্লাই দেয় হ্যাঁ। একই সময় ইয়ং ওকে মেসেজ দেয় আর বলে, আমি আর কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করব। মীরা তখন অ্যাপসে লগ ইন করে। ভার্চুয়াল ওয়ার্ল্ডে ইয়ং মীরাকে দেখে বলে, ফাইনালি তুমি আসলে। তারপর বলে, তোমাকে আমার ফিলিংস বলে দেওয়ার পর থেকে তুমি আমার সাথে অন্যরকম ব্যবহার করছো। মীরা তো ওর কথার কোনো উত্তরই দেয় না, তাই ইয়ং কথার প্রসঙ্গটা পাল্টে নেয়। এবার মীরা ইয়ং এর ড্রয়িং গুলো দেখছিল, তখনই ইয়ং বলে ওঠে, চলো আমি তোমার ড্রয়িং করে দেই। তারপর ইয়ং মীরার ছবি ড্রয়িং করছিল, কিন্তু মীরা খুবই আনকমফোর্টেবল ফিল করছিল। ইয়ং এর ফেস দেখে মীরার তো বারবার কিয়ং এর সাথে কাটানোর সময়গুলোর কথাই মনে পড়ছিল। এই কারণে মীরা ইয়ংকে সরি বলে, সাথে এটাও বলে, আমি আর এখানে আসতে পারবো না। ইয়ং বলে, কেন? মীরা বলে, আমি বললে তুমি বুঝতে পারবে না, শুধু এতটুকু জেনে রাখো যে আমার অন্য কারোর প্রতি ফিলিংস আছে। ইয়ং বলে, তুমি কি তাকে পছন্দ করো? মীরা বলে, আমি জানি না। ইয়ং বলে, তুমি নিজেই নিজের ফিলিংস সম্পর্কে জানো না। তারপর বলে, তুমি আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গিয়েছো। মীরার মনে পড়ে ব্রেকআপের সময় জুন একই কথা বলেছিল। ইয়ং মীরাকে আরো বলে, আমার প্রতি তোমার ফিলিংস বদলে গিয়েছে, তুমি যাকে পছন্দ করো তারও তো ফিলিংস বদলে যেতে পারে। ও যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো তোমাকে হার্ট করবে, কিন্তু আমি কখনোই চেঞ্জ হব না আর তোমাকে হার্টও করব না। এবার ইয়ং তো মীরার হাতটা ধরে বলে, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। সিন চেঞ্জ হলে আমরা অফিসের সিন দেখতে পাই। কিয়ং বারবার মীরার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু মীরা ওকে অ্যাভয়েড করছিল। কিয়ং মীরাকে বলে, কিছু কি হয়েছে? মীরা বলে, সরি, আমি আসলে কাজে মনোযোগ দিতে চাই। কিয়ং বলে, মানে? মীরা বলে, এখন থেকে আমরা দূরে দূরে থাকবো, যে যার কাজে মনোযোগ দিব। এটা বলে সে চলে যায়। কিয়ং তো ওর এরকম কথায় খুবই কষ্ট পায়। তারপর ওরা সবাই মিটিং এ জয়েন করে। মিটিং এর টপিক ছিল যে ওয়েবটুন ক্যারেক্টারের চোখের কালার কি হবে। কিয়ং তো লাল কালার সিলেক্ট করে, কিন্তু মীরার সেটা পছন্দ হয় না। কিয়ং মীরাকে বলে, এটা অপছন্দ হওয়ার কারণ কি? তোমাকে তো আগেই ম্যানেজার বলে দিয়েছে কেন চোখের কালার লাল দেওয়া হয়েছে, তুমি কি পেপারগুলো পড়োনি? মীরা বলে, না, আমি পড়িনি। কিয়ং বলে, তাহলে শিউন না হয়েই বলে দিলে তোমার এটা পছন্দ না, নাকি তুমি আগে থেকেই পছন্দ করতে না? আগে থেকেই কি ঘৃণা করতে নাকি? মীরা বলে, হ্যাঁ, আমি কখনই পছন্দ করিনি, আগে থেকেই ঘৃণা করতাম। আসলে ওরা একজন আরেকজনকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছিল। মীরার কথা শুনে কিয়ং এর প্রচন্ড খারাপ লাগে আর সে সেখান থেকে চলে যায়। এদিকে মীরারও অনেক খারাপ লাগছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই মীরা ইয়ং এর হাত ছাড়িয়ে নেয় আর বলে, আমি সত্যি কিয়ংকে পছন্দ করি, আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত ওর সাথেই থাকতে চাই। ইয়ং বলে, আমি তোমাকে এইসবে জড়াতে দিতে চাই না, কারণ আমি চাই না তুমি দ্বিতীয়বার কষ্ট পাও। একদিন না একদিন ও বদলে যাবে, তখন তুমি আবারও কষ্ট পাবে। মীরার তখন ওর অতীতের কথা মনে পড়ে। জুনের সাথে ওর ব্রেকআপ হওয়ার পর ওর অনেক বেশি কষ্ট হয়েছিল। জুনের থেকে মুভ অন করতে ওর অনেক দিন সময় লেগেছিল। এসব মনে করে মীরা চিন্তায় পড়ে যায়। ইয়ং বলে, তুমি ভয় পাচ্ছ, ভবিষ্যতে কিন্তু এরকম আবারও হতে পারে। বর্তমানে মীরা এসব মনে করে প্রচন্ড কান্না করছিল। আসলে ওর নিজের জীবনে অন্য কাউকে দ্বিতীয়বার সুযোগ দিতে ভয় পাচ্ছিল। সে ভয় পাচ্ছিল যে কিয়ং যদি তাকে আবার কষ্ট দেয়, যেরকমটা জুনের সাথে ব্রেকআপ হওয়ার পর সে পেয়েছিল। এজন্যই ও কিয়ংকে কোনো সুযোগই দিতে চায় না। আসলে এই বিষয়টার মাধ্যমে পরিচালক কিন্তু আমাদের বড় একটা শিক্ষা দিয়েছে। যেমন মীরা কিন্তু ইয়ং এর কথায়, মানে একটা এআই ক্যারেক্টারের কথায় ম্যানিপুলেট হয়েছে। এখান থেকে বোঝা যায় যে ভবিষ্যতে আমরা এআই এর উপর এতটাই নির্ভর হয়ে যাব যে এআই আমাদের ইমোশনগুলোকে কন্ট্রোল করবে।
এআই এর যেমন কিছু ভালো দিক রয়েছে, ঠিক তেমনি কিছু খারাপ দিকও রয়েছে। তাই আমাদের উচিত নিজেদের ইমোশনকে গুরুত্ব দেওয়া, এআই এর উপর অতিরিক্ত ডিপেন্ড না হওয়াই ভালো। যাই হোক, এদিকে আমরা কিয়ংকে দেখতে পাই। তার তো মনটা খুবই খারাপ ছিল। ও মীরার সাথে কাটানোর সময়গুলোর কথাই মনে করছিল। এসব নিয়ে ও অনেক বেশি আপসেট হয়ে যায়। সে তো ঠিকভাবে নিজের কাজেও মনোযোগ দিতে পারছিল না। এমনকি আর্ট এক্সিবিশন দেখার জন্য সে 2টো টিকিটও কিনেছিল। অন্যদিকে মীরাও অনেক আপসেট ছিল। সে সবসময় কিয়ংকে মিস করত। এভাবেই কিছুদিন কেটে যায়। কিছুদিন পর ওরা দুজন ওদের কোম্পানির পার্টিতে অ্যাটেন্ড করে। পার্টির শেষে মীরা কোনো গাড়ি পাচ্ছিল না। তখন দংনাম বলে, মীরা তুমি আমাদের সাথে আসো। মীরা ওদের সাথে গাড়িতে উঠে পড়ে। সেই গাড়িতে কিয়ংও ছিল। দংনাম নিজের লোকেশনে নেমে পড়ে। তারপর মীরাও ওর লোকেশনে চলে আসে। ও যখন গাড়ি থেকে নামতেই নিচ্ছিল, কিয়ং ওকে ছাতা দেয় আর বলে, বাইরে অনেক তুষারপাত হচ্ছে, এটা নিয়ে যাও, তা না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। কিন্তু মীরা তো ওর থেকে ছাতাটা নেয় না আর বলে, এখান থেকে আমার বাসা কাছেই। তারপর সে মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই কিয়ং ওর কাছে দৌড়ে আসে আর ওকে ছাতাটা নিতে বলে। কিন্তু মীরা কিছুতেই ছাতাটা নিতে চাচ্ছিল না। কিয়ং বলে, আমি তো শুধু তোমাকে প্রটেক্ট করার জন্যই ছাতাটা দিতে চাচ্ছিলাম, তুমি তোমাকে পছন্দ করো না, তাহলে ছাতা নিতে সমস্যা কোথায়? মীরা তোর কথা শুনে খুবই কষ্ট পায় আর কান্না করে বলে, তোমার কখনো মনে হয়নি যে আমারও মন আছে, আমারও কষ্ট হতে পারে? তোমার কি মনে হয় আমাদের ডেট করা ঠিক হবে? কিয়ং বলে, কেন ঠিক হবে না? মীরা বলে, তুমি কি কখনো ভেবে দেখেছো যদি তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে? আমার কতটা কষ্ট হবে? আমি যে কষ্ট একবার পেয়েছি সেটা আর পেতে চাই না। কিয়ং বলে, আমরা তো এখনো ডেটই শুরু করিনি, তাহলে এখানে শেষ হওয়ার কথা কোথা থেকে আসছে? মীরা বলে, শুরু হলে একদিন শেষ হবেই, তুমিও একদিন চেঞ্জ হয়ে যাবে, তখন আমি আবারও কষ্ট পাবো। কিয়ং বলে, তার মানে তুমি ভয় পাচ্ছ যে আমি চেঞ্জ হয়ে যাব? এখানে কিয়ং তো কান্না করে দেয় আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি হয়তো সেটা কোনোদিন বুঝতেই পারোনি। মীরা কিয়ং এর কান্না দেখে তার চোখের জল মুছে দেয় আর কিয়ং তো আবেগ আপ্লুত হয়ে মীরাকে কিসই করে ফেলে। মীরাও নিজেকে ধরে রাখতে পারে না, সেও তাকে কিস ব্যাক করে। কিয়ং মীরাকে ওর বাসার সামনে পৌঁছে দেয়। যাওয়ার আগে ওকে একটা খাম দিয়ে বলে, এটার মধ্যে আর্ট এক্সিবিশনের ইনভিটেশন কার্ডটা রয়েছে, কালকেই আর্ট এক্সিবিশনের লাস্ট দিন, আমি তোমার জন্য সেখানে ওয়েট করব। ওরা তো একজন আরেকজনকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। ওরা দুজনেই মনে মনে অনেক খুশি ছিল, কিন্তু কিয়ং দ্বিধায় ছিল যে মীরা সত্যি সত্যি ওকে মন থেকে মেনে নিবে কিনা। মীরা যদি ওকে মেনে নেয় তাহলে কালকে আর্ট এক্সিবিশনে আসবে। এদিকে মীরাও কিছুটা কনফিউজড ছিল। যাই হোক, পরের দিন কিয়ং তো আর্ট এক্সিবিশনে চলে এসেছে। ও মনে মনে মীরাকে খুঁজছিল, কিন্তু সে তো এখানে মীরাকে কোথাও খুঁজে পায় না। তাই সে মন খারাপ করে বাইরে চলে আসে। তখনই কিয়ং রাস্তার অপর পাশে মীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে। মীরাকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। তারপর সিগন্যাল দেওয়ার পর মীরা দৌড়ে কিয়ং এর কাছে আসে। এর থেকে বোঝা যায় মীরা ফাইনালি ওকে মন থেকে মেনে নিয়েছে। এখন থেকে ওরা অফিসিয়ালি ডেট শুরু করবে। তারপর আর্ট এক্সিবিশন দেখা শেষ করে ওরা তো হরর মুভি দেখতে আসে। কিয়ং তো হরর মুভি দেখে ভয় পাচ্ছিল। তখন মীরা ওকে সাহস দেয় আর বলে, আমি তোমাকে প্রটেক্ট করব। তারপর ওরা একসাথে অনেক জায়গায় ঘুরে স্কেটিং করে। এভাবে ওরা অনেক সুন্দর সময় কাটায়। অফিসের লাঞ্চ টাইমে ওরা সবাইকে লুকিয়ে আলাদা লাঞ্চ করতে চলে আসে। মীরা তো কিয়ং এর জন্য বাসা থেকে লাঞ্চ বানিয়ে নিয়ে এসেছিল। কিয়ং সেটা খাওয়ার পর বুঝতে পারে যে এটা খুবই বাজে হয়েছে, কিন্তু ও মীরাকে কিছুই বলে না, উল্টো বলে অনেক মজা হয়েছে। মীরা যখন নিজের রান্না করা খাবার টেস্ট করে তখন বুঝতে পারে এটা কতটা বাজে হয়েছে। তাই সে কিয়ংকে বলে, তোমার আর এটা খেতে হবে না, তুমি আমাকে এতক্ষণ বললে না কেন যে এটা খেতে অনেক বাজে হয়েছে? কিয়ং বলে, কোথায় বাজে হয়েছে, অনেক মজা হয়েছে। যাক, তারপর লিফটের মধ্যে ওরা সবাইকে লুকিয়ে একজন আরেকজনের হাত ধরে থাকে। কাজ শেষ হলে ওরা তো ডিনার করতে যায়। তারপর কিয়ং মীরাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। মীরা তো ইশারায় ওকে কিস করতে বলে। কিয়ংও তাকে কিস করে দেয়। এদিকে আমরা মিস ইয়নকে দেখতে পাই। উনি ওনার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল। আসলে ওনার বাস্তব কোনো বয়ফ্রেন্ড ছিল না, উনি নিজেও বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপে ডেট ক্যারেক্টারের সাথে ডেট করছিল আর কি। এভাবে উনি ডেট করে খুবই খুশি ছিল। ওনাকে এত খুশি দেখে ওনার অ্যাসিস্ট্যান্ট সু অনেক অবাক হয়। সু অনলাইনে একটা গল্প করছিল যেটা কিনা জিয়ং লিখেছে। তখন আমরা জিয়ংকে দেখতে পাই। ও অলরেডি বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপের অর্ধেক ক্যারেক্টারের সাথে ডেট করে ফেলেছে।
ফেলেছে। ডেটিং ম্যানেজার খুবই চিন্তায় ছিল, ও যদি এভাবে ডেট করতে থাকে তাহলে 2-3 মাসের মধ্যে সকল ক্যারেক্টার শেষ হয়ে যাবে। কিন্তু জিয়ং এভাবে ডেট করে অনেক হ্যাপি ছিল, কারণ ও বাস্তবে ওর মনের মতো কোনো ডেট পার্টনারই খুঁজে পাচ্ছিল না। সেটা এখন সে অ্যাপে পাচ্ছে। সে তো বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপের ডেটিং এক্সপিরিয়েন্স থেকেই একটা গল্প লিখেছিল, যেটা অনলাইনে এখন ভাইরাল হয়ে গিয়েছে। তারপর আমরা অফিসের সিন দেখতে পাই। মিন মীরাকে বলে, উইকেন্ডে তুই কি করবি? মীরা বলে, খাবো আর বাসায় বসে কমিক পড়বো। ওদের কথার মাঝখানে কিয়ং সেখানে চলে আসে। মিন কিয়ংকে বলে, তুমি উইকেন্ডে কি করবে? কিয়ং বলে, আমিও খাবো আর বাসায় বসে কমিক পড়বো। মীরা আর কিয়ং এর একই রকম উত্তর শুনে মিন তো অবাক হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না যে ওরা দুজন আসলে ডেট করছে। মিন কিছু বুঝতে পারেনি দেখে মীরা তো কিছুটা স্বস্তি পায়। ও তখন জিনিসগুলো নিয়ে স্টোরেজ রুমে চলে আসে। ওর পিছন পিছন কিয়ং সেখানে আসে। মীরা বলে, তুমি আবার আমার পিছনে পিছনে আসলে কেন? কেউ দেখে ফেলবে তো। আগে আমি বের হব, তারপর তুমি যাবে। তখনই বক্সের সাথে উস্টা খেয়ে পড়ে যেতে গেলে কিয়ং তাকে ধরে ফেলে। এখানে তো মীরার পায়ে থেকে জুতো খুলে গিয়েছিল। কিয়ং ওকে আবারও জুতো পরিয়ে দেয়। মীরা তখন তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। তারপর সে কাজ করছিল। তখন কিয়ং ওকে মেসেজ দিয়ে যান। মীরা ওর মেসেজ দেখে কাশতে শুরু করে। মীরা ওকে মেসেজ দিয়ে বলে, আমাকে এভাবে বিরক্ত করতে তোমার ভালো লাগছে তাই না? কিয়ং বলে, চলো আজকে একসাথে ডিনার করতে যাই। মীরা বলে, আমার মিস ইয়নের সাথে মিটিং আছে, আমি যেতে পারবো না, তুমি একাই চলে যাও। কিয়ং বলে, মিটিং শেষে আমি তোমাকে রিসিভ করে নিব। তারপর মীরা মিস ইয়নের সাথে মিটিং করতে যায়। মীরা মিস ইয়নকে বলে, আমাদের কিছু করতে হবে, আমাদের ওয়েবটুনে নতুন কিছু আনতে হবে। মানুষ এখন আর আমাদের ওয়েবটুন পছন্দ করছে না। মিটিং শেষে মীরা কিয়ং এর সাথে দেখা করে। সেখানেও মীরা অফিসের কাজ করছিল। মীরা একটা জিনিস বুঝতে পারছিল না। তখন কিয়ং ওকে বুঝিয়ে দেয়। মীরা বলে, তুমি ভুলে যেও না, তুমি আমার কম্পিটিটর। কিয়ং বলে, তুমি এত কিউট কেন? আমি কি তোমার ছবি ড্রয়িং করতে পারি? মীরার মনে পড়ে ওকে সেম কথাটা ইয়ংও বলেছিল। মীরা বলে, হ্যাঁ। এদিকে মিস ইয়ন কাজ নিয়ে অনেক ফার্স্টেড ছিল। উনি তখন নিজেকে রিল্যাক্স করতে অ্যাপে লগ ইন করে আর ওনার ভার্চুয়াল বয়ফ্রেন্ডের সাথে কিছু সুন্দর সময় কাটায়। অন্যদিকে মীরা ও টিমের সাথে ডিনারে এসেছিল। কিয়ংও ওদের সাথেই ছিল। সেখানে বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপের ডিভাইস দেখে সবাই এটা নিয়ে কথা বলছিল। কিয়ং বলে, এইটা আবার কেউ ইউজ করে নাকি? ওর কথা থেকে বোঝা যায় যে ওর এই অ্যাপসটা একদমই পছন্দ না। মীরা তো ওর কথা শুনে ঘাবড়ে যায়। ডিনার শেষে দংনাম বলে, চলো আমরা ড্রিঙ্ক করতে যাই। আর মীরাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের সাথে যাবে? মীরা বলে, না, আমার কাজ আছে, আমি এখন যেতে পারবো না। দংনাম বলে, কিয়ং তুমি আমাদের সাথে চলো। কিয়ং বলে, না, আমার অফিসে কাজ আছে। দংনাম বলে, তোমার আবার কিসের কাজ? তুমি তো ওয়েবটুনের এপিসোড পাবলিশ করে দিয়েছো, এই যে হান পোস্ট করলো। কিয়ং তো আর কোনো বাহানা দিতে পারে না। এবার দংনাম জোর করে কিয়ংকে ওদের সাথে নিয়ে যায়। এদিকে মীরার তো মনটা অনেক খারাপ হয়ে যায়। বেচারিকে একা একা এখন অনেক রাত ধরে অফিসে কাজ করতে হবে। কিছুক্ষণ পর কিয়ং ড্রাং হয়ে এসে মীরাকে ওর নাম ধরে ডাকতে থাকে। অফিসে আরো একজন স্টাফ ছিল। স্টাফ মীরাকে বলে, তুমি কি কিছু শুনতে পেলে? মীরা বলে, না। তারপর তো মীরা লুকিয়ে কিয়ংকে রেস্ট রুমে রেখে আসে আর বলে, তুমি এখানে রেস্ট নাও। তারপর ও নিজের কাজ করতে চলে আসে। কাজ শেষ করে মীরা কিয়ংকে নিয়ে অফিস থেকে বের হয়। ততক্ষণে কিয়ং এর নেশাও কিছুটা কমে গিয়েছে। কিয়ং মীরাকে ওর বাসের সামনে নামিয়ে দেয়। মীরা বলে, তুমি কিছু ভুলে যাচ্ছ না তো? কিয়ং তখন ওর গালে একটা কিস করে। মীরা বলে, শুধু এতটুকুই? তখন তো কিয়ং ওর লিপসে কিস করে দেয়। মীরা ওকে কিস ব্যাক করে। তো ভালোবাসা দেখলে। যাই হোক, এবার বাসায় আসার পর ওরা দুজন চ্যাটিং এ কথা বলতে থাকে। কথা শেষ করে মীরা দেখে ওর ওয়েবটুন ফার্স্ট র্যাঙ্কে চলে এসেছে। এটা দেখে সে প্রচন্ড খুশি হয়ে যায়। মীরা তখন মিস ইয়নকে কল করে বলে, আপনার মাথায় এত ভালো আইডিয়া কিভাবে আসলো? সত্যি আমি অনেক প্রাউড ফিল করি আপনার সাথে কাজ করে। মিস ইয়নের সাথে কথা শেষ হওয়ার পর কিয়ং মীরাকে মেসেজ দিয়ে অভিনন্দন জানায়। মীরা এতে আরো বেশি খুশি হয়ে যায়। পরের দিন সকালে হান কিয়ংকে বলে, আমি এখন কি করব? আমার ওয়েবটুন সেকেন্ড র্যাঙ্কে চলে গিয়েছে। কিয়ং বলে, ভালো করে কাজ করো। এটা বললে সে সেখান থেকে চলে আসে। অন্যদিকে মীরা জিয়ং এর সাথে শপিং এ এসেছিল। শপিং শেষ করে ও তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর কিয়ংও ওর বাড়িতে চলে আসে। তারপর ওরা দুজন একসাথে নোবেল পড়ছিল। নোবেল পড়তে পড়তে মীরার তো খিদে লেগে যায়। তাই কিয়ং ওর জন্য রান্না করতে যায়। রান্না করতে গিয়ে ওদের তো রোমান্স শুরু হয়ে যায়।
পরের সিনে আমরা মিনকে দেখতে পাই। ও যখন কাজ করছিল তখনই ওর কাছে ওর অফিসের একজন স্টাফ দৌড়ে আসে আর বলে, বস দেখুন, আমাদের অ্যাপের একজন সাবস্ক্রাইবার 2 মাসে 220 জন ক্যারেক্টারের সাথে অলরেডি ডেট করে ফেলেছে। আমরা দেখি এটা আর কেউ না, বরং জিয়ং ছিল। মিন তো এটা দেখে চিন্তায় পড়ে যায়। এদিকে অফিসে তো মীরা আর কিয়ং এর রোমান্স ভালোই চলছিল। কিয়ং ওকে একটা বই দেয় যেটার মধ্যে সে মীরার পোর্ট্রেট এঁকে দিয়েছিল। মীরা যখন তার ছবিটা দেখছিল তখন জু বলে, দেখো মীরা, একটা আর্টিকেল বের হয়েছে। মীরা বলে, কি আর্টিকেল? জু বলে, তুমি নিজেই দেখে নাও। এবার মীরা দেখে সবাই বলছে যে লেখক মিস ইয়ন বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপের একজন ক্যারেক্টারকে কপি করে নিজের ওয়েবটুনে লিখেছে। উনি বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপের সিনগুলো হুবহুব কপি করেছে। এটা নিয়ে আর্টিকেল বের হয়েছে। সবাই তো এটা নিয়ে কন্ট্রোভার্সি করছিল। মীরা মিস ইয়নকে কল করে, কিন্তু ওনার ফোনটা তখন বন্ধ দেখায়। ম্যানেজার এইসব দেখে অনেক রেগে যায় আর মীরাকে বলে এইসব কিছু ঠিক করতে। এবার চারদিকে তো এই ব্যাপারটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছিল। মীরা মিস ইয়নের বাড়িতে আসে ওনার সাথে দেখা করতে। তখন সু বলে, উনি তো বাড়িতে নেই, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা এখন কি করব? এদিকে হান কিয়ং এর সাথে ছিল। হান বলে, তার মানে উনি কপি করে ফার্স্ট র্যাঙ্কে এসেছে। তারপরও কত কনফিডেন্স ছিল। সাথে তো সে এটাও বলে, এখন যদি ওনাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয় তাহলে তো সুয়েরও কাজ চলে যাবে, সে তো জবলেস হয়ে পড়বে। কিন্তু আমি ওকে জবলেস হতে দিব না, আমি এখনই কিছু করব। কিয়ং ওকে না করছিল উল্টাপাল্টা কিছু করতে, কিন্তু হান সুকে মেসেজ দিয়ে বলে, মিস ইয়ন বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপস থেকে কপি করেছে, এজন্য ওনার কাজ চলে যেতে পারে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে নতুন জব খুঁজে দিব। সু ওকে রেগে রিপ্লাই দেয় যে আমার তোমার কাজের কোনো দরকার নেই, আর মিস ইয়ন কিছুই কপি করেনি। হান ওর মেসেজ দেখে পুরো বেকুব হয়ে যায়। তখনই কিয়ং বলে, আমি তোমাকে বলেছি না কিছু না করতে। অন্যদিকে মীরা মিস ইয়নের জন্য ওয়েট করছিল। তখনই কিয়ং ওকে কল করে। মীরা বলে, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? কিয়ং বলে, হ্যাঁ অবশ্যই, তুমি বলো কি হেল্প। মীরা বলে, আমার বাসায় আমার স্টাডি টেবিলের ড্রয়ারে একটা পেন ড্রাইভ রয়েছে। মিস ইয়ন যা যা করেছে সেটার মধ্যে সেগুলোর কপি করা আছে। তুমি আমার বাসায় গিয়ে পেন ড্রাইভটা থেকে সেগুলো আমাকে সেন্ড করো। কিয়ং বলে, ঠিক আছে। কিছুক্ষণ পর কিয়ং মীরার বাসায় চলে আসে। ও তো পেন ড্রাইভটা খুঁজতে থাকে। এদিকে মীরার মনে পড়ে ওর ড্রয়ারে বয়ফ্রেন্ড অন ডিমান্ডের রোল বক্সটা রয়েছে আর পেন ড্রাইভের মধ্যে অ্যাপসের রিভিউ ফাইলগুলো রয়েছে। এটা মনে পড়ার পর সে তো তাড়াতাড়ি কিয়ংকে কল দিতে থাকে আর বাসার দিকে দৌড়ে যেতে থাকে। অন্যদিকে কিয়ং পেন ড্রাইভটা পেয়ে যায়, সাথে বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপসের টুল বক্সটাও দেখতে পায়, কিন্তু ও সেটা নিয়ে বেশি একটা মাথা ঘামায় না। কিয়ং পেন ড্রাইভটা নিয়ে ফাইলগুলো দেখছিল, তখনই সেটার মধ্যে একটা রিভিউ ফাইল দেখতে পায়। সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিন আমরা দেখতে পাই মীরা দৌড়ে বাসায় আসে আর কিয়ংকে বলে, তুমি আমার ফোন রিসিভ করছিলে না কেন? কিয়ং বলে, আমি তোমার ঘরটা ক্লিন করছিলাম। মীরাকে এভাবে হাঁপাতে দেখে কিয়ং ওকে শান্ত হতে বলে আর বলে, কি হয়েছে? মীরা বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিয়ং বলে, কিন্তু কেন? মীরা বলে, সবকিছু নিয়ে। কিয়ং তখন ওকে জড়িয়ে ধরে আর কমফোর্ট করে। মীরা মনে মনে বলে, আমি ওকে বলতে পারছি না যে কেন আমি ভয় পাচ্ছি। ওকে সত্যিটা বলার মতো সাহস আমার মধ্যে নেই। তারপর কিয়ং মীরাকে ঘুম পাড়িয়ে দিয়ে কিচেন রুমে পানি খেতে আসে। ও তখন মীরার একটা ছবি দেখতে পায় যেটা ইয়ং মীরাকে তুলে দিয়েছিল। ছবির পিছনে আমি তোমাকে পছন্দ করি লেখাটাও কিয়ং দেখে ফেলে। ও তো মীরার ফোনে ইয়ং এর প্রপোজাল করা ভিডিওটাও দেখতে পায়। এটা দেখে ও তো একদম অবাক হয়ে যায়। পরের দিন সকালে মীরা যখন ঘুম থেকে ওঠে তখন কিয়ংকে কোথাও দেখতে পায় না। তখনই কিয়ং দরজা খুলে ভিতরে আসে। মীরা বলে, তুমি কোথায় গিয়েছিলে? কিয়ং বলে, স্টোর থেকে ব্রেকফাস্ট আনতে গিয়েছিলাম। তারপর ওরা একসাথে ব্রেকফাস্ট করে। কিয়ং অনেক বেশি আপসেট ছিল। তখনই ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই কিয়ং মীরার ফোনে ওই ভিডিও দেখার পর কিয়ং অ্যাপসে লগ ইন করে। ও নিজেকে অন্য একটা জায়গায় দেখতে পায়। মীরা যেহেতু অ্যাপসের সাবস্ক্রাইবার ছিল তাই ভার্চুয়াল ওয়ার্ল্ডে কিয়ং এর চেহারা দেখা যাচ্ছে না। ওকে দেখতে মীরার মতোই লাগছিল। এসবে কিয়ং খুবই অবাক হয়। তখন ইয়ং সেখানে আসে আর বলে, তুমি ফাইনালি এতদিন পর আসলে। কিয়ং নিজের মতো আরেকজনকে দেখে একদম হতভম্ব হয়ে যায়। তখনই সিস্টেম ওকে বলে, মীরা, আপনি যদি আবার ডেট শুরু করতে চান তাহলে আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে। এখান থেকে সিনটা বর্তমানে চলে আসে। এখানে কিয়ং
এসব কিছু নিয়ে ভাবছিল। ও তো খুবই মনমরা ছিল। ব্রেকফাস্ট শেষে কিয়ং চলে যাচ্ছিল, তখন মীরার ফোনে ইয়ং এর মেসেজ আসে, যেখানে লেখা ছিল তুমি এত তাড়াতাড়ি চলে গেলে কেন। মীরা ওর মেসেজ দেখে তো অবাক। মীরা কিয়ংকে বলে কালকের রাতে আমি ঘুমিয়ে যাওয়ার পর কিছু কি হয়েছে। কিয়ং বলে আমি তোমার বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপসটা দেখে ফেলেছি, আমি এখন সবকিছুই জানি, ওই ছেলেটাকেও দেখে ফেলেছি। মীরা তো এই শুনে ঘাবড়ে যায় আর বলে তুমি যেরকম ভাবছো এরকম কিছুই না, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না, তোমার সাথে ওই ছেলেটা মানে ইয়ং এর কোনো কানেকশন নেই। তোমার কি মিস্টার মিনের কথা মনে আছে? উনি আমাকে বলেছিলেন যাতে আমি অ্যাপসটা ইউজ করে ওনাকে রিভিউ দেই, তার জন্যই আমি অ্যাপসে লগ ইন করি। তারপর থেকে আমি এটা ইউজ করি আর আমি ইয়ংকে বানিয়েছিলাম। কিয়ং বলে যে কিনা দেখতে হুবহুব আমার মতো, তাই না? মীরা বলে এটা একটা কোইন্সিডেন্স, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। তুমি কি আমার উপর রাগ করে আছো? আমি তোমার কাছে এতদিন বিষয়টা লুকিয়ে গিয়েছি, কারণ আমি তোমাকে কিভাবে বলবো সেটাই বুঝতে পারছিলাম না। বিষয়টা আমার কাছেও অনেক অকওয়ার্ড লাগছিল। কিং বলে আমি এখন নিজের ফিলিংস বুঝতে পারছি না, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এই বলে তো সেখান থেকে চলে যায়। ও চলে যাওয়ার পর মীরা তাড়াতাড়ি বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপসে আবারও সাবস্ক্রিপশন কিনে লগ ইন করে। ইয়ং তো ওকে দেখে অবাক হয়। মীরা ওকে সবটা খুলে বলে আর ওকে জিজ্ঞাসা করে তুমি কি ওকে কিছু বলেছিলে? ইয়ং বলে না, আমি ওকে কিছুই বলিনি। কি বলবো, তুমি তো আগেই আমাকে রিজেক্ট করে দিয়েছো। সাথে সে এটাও বলে ও তো সেই ছেলেটা যাকে কিনা তুমি ভালোবাসো। মীরা বলে হ্যাঁ। তারপর বলে ও তোমাকে দেখে কেমন রিয়াকশন দিয়েছে। ইয়ং বলে ও আমাকে দেখে একদম ভূত দেখার মতো চমকে গিয়েছিল। মীরা তো অ্যাপস থেকে লগ আউট হয়ে যায়। তখনই সুওকে কল করে বলে ম্যানেজার তো মিস ইয়নের সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করতে চেয়েছে, এর জন্য ম্যাডাম অনেক বেশি রেগে গিয়েছে, উনি রেগে কোম্পানিতে চলে গিয়েছে। আমি জানি না উনি এখন কি করবে। এটা শুনে মীরা তো তাড়াতাড়ি করে কোম্পানির দিকে যেতে থাকে। এদিকে মিস ইউন কোম্পানিতে এসে ম্যানেজারের সাথে চিল্লাচিল্লি করতে থাকে। সবাই তো ওনাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই মীরা তাড়াহুড়া করে কোম্পানিতে আসে আর মিস ইয়নকে শান্ত করে। মিস ইয়ন চোয়ের কার্টুন নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে আসছিল। মীরা তখন ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করে আর বলে আমি ম্যানেজারকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব, আপনি প্লিজ যাবেন না। জোরাজুরি করতে গিয়ে চোয়ের কার্টুনটা ভেঙে যায়। সবাই এতে অনেক ভয় পেয়ে যায়, কারণ ওরা ভেবেছিল এটা নিয়ে মিস ইয়ন অনেক বেশি রিয়েক্ট করবে। ঠিক সে সময় কিয়ন কোম্পানিতে আসে। মিস ইয়ন কোনো রকম রিয়েক্ট না করে ভাঙা কার্টুনটা নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জোরাজুরি করার সময় মীরার আঙ্গুল কেটে গিয়েছে। কিয়ং সেটা দেখতে পায়। তারপর মীরা ওর হাতে মেডিসিন লাগাচ্ছিল, কিন্তু ঠিকভাবে লাগাতেই পারছিল না। কিয়ং তখন ওর হাতে ব্যান্ডেজটা লাগিয়ে দেয়। মীরা বলে সকালের বিষয়টা। কিয়ং বলে তুমি তো অলরেডি আমাকে সবকিছু এক্সপ্লেন করেছো। মীরা বলে তুমি আমার উপর রেগে নেই। কিয়ং কিছু বলতে নিবে তার আগে বাকিরা সেখানে চলে আসে। দংনাম বলে মীরা তুমি ঠিক আছো? চলো আমরা লাঞ্চ করতে যাই, তাহলে তোমার ভালো লাগবে। জো কিয়ংকে বলে তুমিও আমাদের সাথে চলো। কিয়ং বলে না, আমার মিটিং আছে। এটা বলে সে এখান থেকে চলে আসে। মীরা ওর পিছন পিছন আসে আর বলে তুমি কি সত্যি আমার উপর রেগে নেই? কিয়ং অন্যদিকে তাকিয়ে কথা বলছিল। মীরা ওর গালে হাত রেখে বলে আমার চোখের দিকে তাকাও। কিয়ং ওকে এড়িয়ে যাওয়ার জন্য বলে আমার হানের সাথে মিটিং আছে, ও আমার জন্য ওয়েট করছে, আমাকে এখন যেতে হবে। এটা বলে সে চলে যায়। মীরা তখন মনে মনে বলে আমার কেন মনে হচ্ছে আমি পুরনো কিয়ংকে দেখছি, যে কিনা সবসময় আমাকে এড়িয়ে যেত, আমার থেকে দূরে দূরে থাকতো। আসলে কিয়ং মীরাকে অ্যাভয়েড করছে কারণ ও পুরো বিষয়টা এত সহজে মেনিয়ে নিতে পারছিল না। ওর মনে হচ্ছিল মীরা ইয়ংকে ভালোবাসে, ওকে না। এদিকে মীরা মনে মনে বলে যাই হয়ে যাক আমি রিলেশনটাকে নর্মাল রাখবো। ও তো কিয়ংকে মেসেজ দেয় আর জিজ্ঞাসা করে তুমি কি লাঞ্চ করেছো? যাই হোক, তারপর রাতের বেলা মীরা কাজ শেষ করার পর দেখে কিয়ং তখনও ওকে মেসেজের রিপ্লাই দেয়নি। মীরা তখন ওকে আবারও মেসেজ দেয় তুমি কি অনেক ব্যস্ত? মীরার তখন মনে পড়ে ও জিয়নকে ওর আর কিয়ং এর রিলেশনশিপের কথাটা বলেছিল। মীরা কিয়ংকে অনেকগুলো মেসেজ দিচ্ছিল, যেটা দেখে জিয়ং বলে তোকে যদি কেউ সত্যিকারের ভালোবাসে তাহলে সে তোর প্রতি অনেক কেয়ারিং হবে, সবসময় তোর আগে পিছে ঘুরবে। মীরা বলে এটা তো ড্রামাটিক। জিয়ন বলে না, ও যদি তোর সত্যিকারে কেয়ার করে তাহলে সে সবসময় তোকে নিয়ে চিন্তা করবে, ওই তোকে মেসেজ দিবে। তুই তোর আগে রিলেশনশিপের কথা ভুলে গিয়েছিস, এখন তোর একটু সাবধান হওয়া উচিত। বর্তমানে মীরা তো জিয়ং এর এসব কথাকে পাত্তা না দিয়ে নিজেই আগে কিয়ংকে মেসেজ দিতে থাকে। এদিকে কিয়ং হানের সাথে ডিনার করছিল, ওর ফোনে নোটিফিকেশন আসতে থাকে। কিয়ং মীরার মেসেজ সিন করতে নিবে, তখনই হান বলে তুমি কি কারোর সাথে ডেট করছো? কিয়ং ফোনটা অফ করে দেয় আর বলে তুমি জানলে কিভাবে? হান বলে আমি বোকা না, আমি সবকিছুই খেয়াল করেছি। তুমি অনেক রাত অব্দি মীরার সাথে অফিসে থাকো, তুমি
মীরার সাথে ডেট করছো তাই না? কিন্তু তোমাকে দেখে অনেক আপসেট লাগছে। তোমাদের ভিতরে কি কিছু হয়েছে? মীরা কি তোমার সাথে রাগ করেছে, নাকি তুমি ওর সাথে রুডলি ব্যবহার করছো? কিয়ং বলে, মানুষ অন্যের সঙ্গে কেন রুড বিহেভিয়ার করে? আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিন আমরা মীরাকে দেখতে পাই। মীরা দেখে কিয়ং এখনো ওর মেসেজের রিপ্লাই দেয়নি। মীরা তো ওকে কল করতে নিয়েছিল। তখনই ও কল্পনা করে জিয়ং বলেছে, তুই এতটা নির্লজ্জ যে নিজেই আগ বাড়িয়ে কল করছিস, একটু তো ধৈর্য ধর। এটা কল্পনা করে মীরা আর কল দেয় না। তারপর ঘুমানোর সময় মীরা কিয়ংকে মেসেজ দেয়, আমি ঘুমিয়ে পড়েছি। মীরার তখন মনে পড়ে ইয়ং তাকে বলেছিল যদি কখনো সে বদলে যায় আর তার জন্য যদি তুমি কষ্ট পাও, তাহলে তুমি আমার কাছে চলে এসো, আমি তোমার জন্য কখনই বদলাবো না। এদিকে কিয়ং মীরাকে রিপ্লাই দেয় ওকে গুড নাইট। ওর এরকম রিপ্লাই দেখে মীরার মনটা খারাপ হয়ে যায়। এদিকে কিয়ংও দেখে মীরা ওকে আর কোনো মেসেজই দেয়নি। তখন ওর মনে পড়ে হান ওকে বলেছিল মানুষ তার সাথেই রুড বিহেভিয়ার করে যাকে সে ভালোবাসে। তুমি মীরাকে অনেক ভালোবাসো, তাই ওর সামনে গেলে তোমার অস্বস্তিকর লাগছে, তুমি ওর সাথে রুড বিহেভিয়ার করছো। পরের দিন দেখা যায় অফিসে আসার পর মীরা আর কিয়ং এর দেখা হয়। ওরা শুধু একজন আরেকজনকে জিজ্ঞাসা করে ব্রেকফাস্ট করেছে কিনা। এর বাইরে ওরা আর একটা কথাও বলে না। ওদের দুজনের মধ্যে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়েছে। এভাবে ওদের মধ্যে আস্তে আস্তে দূরত্ব তৈরি হতে থাকে। অন্যদিকে মিস ইয়ন বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপসের গ্যাজেটটা বিক্রি করতে এসেছিল। তখনই ওনার এআই বয়ফ্রেন্ডের সাথে কাটানোর সময়গুলো কথা মনে পড়তে থাকে। এইসব ভেবে উনি তো আর গ্যাজেটটা বিক্রি করতে পারে না। উনি আবার অ্যাপসে লগ ইন করে। মিস ইয়ন ওনার বয়ফ্রেন্ডকে নিজের সকল কষ্টের কথা বলতে থাকে। মিস ইয়নের বয়ফ্রেন্ড ওনাকে সান্ত্বনা দিতে থাকে। এতে ওনার মনটা কিছুটা ভালো হয়ে যায়। এদিকে মীরা ম্যানেজারের সাথে কথা বলে যাতে করে মিস ইয়নের কন্ট্রাক্ট ক্যান্সেল না করে। ম্যানেজার ওর কথায় রাজি হয়ে যায় আর মিস ইয়নকে একটা সুযোগ দেয়। মীরা তো ম্যানেজারের রুম থেকে বের হওয়ার পর কিয়ংকে ওর ডেস্কে দেখতে পায় না, তাই ও কাজ করার জন্য বাহিরে চলে যায়। কিছুক্ষণ পর কিয়ং মিটিং শেষ করে আসে। ও তখন দংনামকে মীরার কথা জিজ্ঞাসা করে। দংনাম বলে ও তো অনেক আগেই চলে গিয়েছে। এটা শুনে কিয়ং মন খারাপ করে অফিস থেকে বের হয়ে যায়। ও চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মীরা অফিসে আসে। ওকে দেখে দংনাম বলে, তুমি বাড়িতে যাওনি? মীরা বলে, না, আমি বাইরে কাজ করতে গিয়েছি। মীরাও তাকে জিজ্ঞাসা করে কিয়ং কোথায়। দংনাম বলে ও তো চলে গিয়েছে। এইটা শুনে মীরাও মন খারাপ করে অফিস থেকে বের হয়ে যায় আর মনে মনে বলে, যখন আমরা প্রথম ডেট করতাম ও আমাকে না বলে কখনোই অফিস থেকে যেত না। এখন তো ও আমাকে একটা মেসেজ করেও বলেনি। ইয়ং ঠিকই বলেছিল, ও সত্যি অনেক বদলে গিয়েছে। অন্যদিকে কিয়ং নিজের বাড়ির দিকে যাচ্ছিল আর বারবার ফোন দেখছিল যে মীরা ওকে কোনো মেসেজ দেয় কিনা। কিয়ংও বলতে থাকে ও একা একা বাড়িতে চলে গেল, কিন্তু আমাকে একবারও বলল না। এতক্ষণ হয়ে গেল আমাকে একটা মেসেজ বা কল কিছুই করেনি। ওরা তো দুজনই নিজেদের মতো করে দুজনকে ভুল বুঝছিল। তারপর বাড়ি আসার পর মীরা বয়ফ্রেন্ড অন ডিমান্ড সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করতে যাচ্ছিল। তখনই ওর মনে পড়ে ইয়ং বলেছিল ওর সাথে যদি কখনো তোমার ঝামেলা হয় তাহলে তুমি আমাকে বলো, আমি সবকিছু ঠিক করতে তোমাকে হেল্প করব। এসব ভেবে মীরা তো সাবস্ক্রিপশনটা আর ক্যান্সেল করে না, ও অ্যাপসে লগ ইন করে। মীরা ইয়ংকে বলে ও আমায় এড়িয়ে চলছে, আমাকে কোনো কল বা মেসেজ করছে না। ইয়ং বলে, ধরো আমি তোমাকে প্রপোজাল করলাম, আমরা এখন রিলেশনশিপে আছি। হঠাৎ এরকম জিনিস ঘটে গেল যেটা আমি কখনোই অ্যাকসেপ্ট করতে পারিনি। তখন আমার পক্ষে সেটা মেনে নেওয়া এত সহজ হবে না। মীরা বলে, এখন আমি কি করব? ইয়ং বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বুঝাচ্ছি। ইয়ং তো মীরাকে অন্য একটা জায়গায় নিয়ে আসে। মীরা বুঝতে পারছিল না যে ইয়ং কি করতে চাচ্ছে। তখনই ইয়ং কিয়ং এর মতো লুক নিয়ে সেখানে চলে আসে আর মীরার কাছে গিয়ে বলে, আমাকে দেখে কি তোমার হার্টবিট বেড়ে গিয়েছে? মীরা ইয়ংকে বলে, সেটা তুমি কিভাবে বুঝলে? ইয়ং বলে, তুমি এমন একটা লোক নিয়ে ওর কাছে যাও যাতে ওর হার্টবিট বেড়ে যায়, যাতে সে বুঝতে পারে ও সত্যি তোমাকে অনেক ভালোবাসে। ইয়ং এর কথায় মীরা তো পরের দিন অনেক সুন্দর করে সেজেগুজে অফিসে চলে আসে। সবাই তো ওর নতুন লুক দেখে একদম ইমপ্রেস হয়ে যায়। মিন বলে, আজকে কি তোমারও ইন্টারভিউ আছে? মীরা বলে, কিসের ইন্টারভিউ? মিন বলে, সামনে কম্পিটিশনের জন্য আমাদের ম্যানেজারের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। ওদের কথার মাঝখানে কিয়ং তো ড্রেসিং লুকে সেখানে চলে আসে। ওর এরকম হট লুক দেখে সব মেয়েরা তো একদম ফিদা হয়ে যায়। মীরা নিজেও ওর এরকম লুক দেখে একদম টাসকি খেয়ে যায়, কিন্তু কিয়ং ওর দিকে তেমন একটা নজর দেয় না। এত ওর মনটা একটু খারাপ হয়ে যায়। আসলে কিয়ং মীরার দিকে ভালোভাবেই খেয়াল করেছিল, যেটা মীরা বুঝতে পারেনি। মীরার এ নতুন লুক দেখে
কিয়ংও পুরা ইমপ্রেস হয়ে গিয়েছিল, কিন্তু এসব তো আর মীরা জানে না। তাই সে আবারও ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে কিয়ংকে বলে, তোমার আইডিয়া তো কোনো কাজেই লাগেনি, উল্টো আমার টাকাগুলো খরচ হলো। ইয়ং বলে, এবার তুমি হার্টলেস হয়ে ওর সামনে যাবে যাতে ও তোমাকে ভালোভাবে নোটিস করে। আর এখানে একটা মজার বিষয় হলো, আমরা যখন চ্যাটজিপিটিকে কোনো প্রশ্ন করি ও তখন আমাদেরকে এভাবে উল্টাপাল্টা উত্তর দেয়। ঠিক তেমনি ইয়ং মীরাকে এরকম আজব আজব আইডিয়া দিচ্ছিল রিলেশনশিপ ঠিক করার জন্য। যাই হোক, ইয়ং এর কথা মতো মীরা তো হার্টলেসের মতো একটা ভাব নিয়ে অফিসে চলে আসে। মিনের গায়ে একটা পোকা পড়েছিল, এটার জন্য সবাই তো ভয় পাচ্ছিল, কিন্তু মীরা ভয় না পেয়ে খুব সহজেই পোকাটাকে মেরে দেয়। কিয়ং তো ওর এরকম আচরণ দেখে কিছুটা অবাকই হয়, তবে মনে মনে হাসতেও থাকে। তারপর কিয়ং আর হান মিনের সাথে মিটিং করতে যায়। মিনের কাছে কাস্টমাইজ বয়ফ্রেন্ডের ফাইল দেখে হান বলে, এটা কি? মিন বলে, কাস্টমাইজ বয়ফ্রেন্ড আমাদের স্পেশাল সাবস্ক্রাইবারদের জন্য এটা একটা গিফট। আমরা তাদের পছন্দ মতো তাদেরকে বয়ফ্রেন্ড বানিয়ে দেই, বলতে পারো তাদের স্বপ্নের রাজকুমার। হান বলে, সবাই কি তাদের কাস্টমাইজ বয়ফ্রেন্ডকে পছন্দ করে? মিন বলে, অনেকের কাছে তাদের বয়ফ্রেন্ডের থেকেও কাস্টমাইজ করা বয়ফ্রেন্ড অনেক বেটার মনে হয়, কিন্তু অনেকের কাছে কাস্টমাইজ বয়ফ্রেন্ড ভালোই লাগে না। হান বলে, কেন? মিন বলে, কারণ তারা আগে থেকেই জানে তাদের কাস্টমাইজ বয়ফ্রেন্ড ওদেরকে ভালোবাসবে, তাই তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলে। আর বাস্তব পৃথিবীর মতো রিয়েলিস্টিক ভালোবাসা তো ভার্চুয়াল ওয়ার্ল্ডে দেওয়া সম্ভব না, তাই অনেকের কাছে এটা খুব একটা ভালো লাগে না। এই জন্য আমরা এটাকে আরো ইমপ্রুভ করতে চাচ্ছি। মিটিং শেষে কিয়ং আর হান গাড়িতে করে যাচ্ছিল। এখানে হান বলতে থাকে, ইস, আমি যদি জানতে পারতাম সুয়ের স্বপ্নের রাজকুমার কেমন, আমি যদি ওর পছন্দ সম্পর্কে জানতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিয়ং বলে, তুমি যদি জানতে পারো ওর স্বপ্নের রাজকুমার দেখতে তোমার মতো, তাহলে তোমার কেমন লাগবে? হান বলে, আমি তো খুশিতে পাগলই হয়ে যাব যে ওর স্বপ্নের রাজকুমার দেখতে আমার মতো। কিয়ং ওর কথা শুনে বুঝতে পারে মীরা আসলে ওকেই ভালোবাসে, এই জন্য মীরার কাস্টমাইজ করা বয়ফ্রেন্ড দেখতে ঠিক ওর মতোই। মীরা সবসময় শুধু ওকেই ভালোবেসেছে, কোনো এআই ক্যারেক্টারকে ভালোবাসেনি। কিয়ং এটাও বুঝতে পারে সে শুধুই এতদিন মীরাকে ভুল বুঝে এসেছে, তাই সে হানকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে তাড়াতাড়ি করে অফিসে চলে আসে, কিন্তু মীরাকে অফিসের কোথাও খুঁজে পায় না। দংনাম বলে, অত স্ন্যাক্স খাওয়ার জন্য ক্যাফেতে গিয়েছে। এটা শুনে কিয়ং দৌড়ে ক্যাফের সামনে চলে আসে আর মীরাকে দেখে জড়িয়ে ধরে। এভাবে হঠাৎ করে জড়িয়ে ধরায় মীরা তো কিছুটা অবাক হয়, কিন্তু জড়িয়ে ধরায় ওর হার্টবিটটা বেড়ে যায়। কিয়ং বলে, আমি কি কিস করতে পারি? মীরা বলে, হ্যাঁ, আমি তো এটাই চাই। কিয়ং তোর সাথে সাথে ওকে কিস করে দেয়, আর ফাইনালি ওদের মধ্যে সকল ভুল বুঝাবুঝি শেষে তারা আবারও এক হয়ে যায়। এদিকে মিন ওদের স্পেশাল সাবস্ক্রাইবার মানে জিয়ং এর সাথে মিটিং করতে আসে। জিয়ংকে দেখে মিন তো পুরাই ফিদা হয়ে যায়। জিয়ং এর কাছেও মিনকে খুবই ভালো লাগে। এখান থেকে বোঝা যায় ওদের মধ্যে সামনে হয়তো কিছু একটা হতে চলেছে। পরের সিনে আমরা দেখতে পাই মীরা আর ওর কোম্পানির সবাই মিলে কাজ করছে, কারণ আজকে ওদের কোম্পানিতে একটা বড় ইভেন্ট আছে। কাজের ফাঁকে মীরা আর কিয়ং রোমান্স করছিল, তখনই হঠাৎ দংনাম সেখানে চলে আসে। ওকে দেখে মীরা তো কিয়ংকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ধাক্কা খেয়ে বেচারা কিয়ং তো নিচেই পড়ে যায়, আর ওর উপর বড় একটা র্যাকও পড়ে যায়। এতে কিয়ং হাতে অনেক ব্যথা পায়। দংনাম ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। এদিকে মীরা কিয়ং এর কাছে যাচ্ছিল না, কারণ ওর মনে হচ্ছে এই সব কিছুর জন্য সে নিজেই দায়ী। কিন্তু পরে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে কান্না করতে করতে হসপিটালে চলে আসে। মীরা হসপিটালের চারদিকে কিয়ংকে খুঁজছিল আর জোরে জোরে কান্না করছিল। ওর কান্না দেখে সেখানে থাকা সবাই তো খুবই বিরক্ত হয়। মীরাকে এভাবে কান্না করতে দেখে দংনাম বলে, কি হয়েছে তোমার? ঠিক তখনই সেখানে কিয়ং আসে। মীরা ওকে দেখে জড়িয়ে ধরে আর বলে, তুমি ঠিক আছো? তুমি আমার জন্য ব্যথা পেয়েছো? দংনাম তো অবাক হয়ে বলে, তার মানে তোমাদের দুজনের মধ্যে কিছু চলছে, তাই না? আমি যেটা ভাবছি সেটাই সত্যি। তোমরা এখন নিজেদেরকে সময় দাও, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু পরে আমাকে সত্যিটা বলবে। এটা বলে সেখান থেকে চলে যায়। এদিকে মীরা কিয়ংকে সরি বলে। কিয়ং বলে, আরে সরি বলতে হবে না, এটা তো শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল। মীরা বলে, আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আমাদের রিলেশনশিপটা সবার কাছ থেকে লুকিয়ে যেতে চাই, কারণ কেউ যদি আমাদের ভালোবাসার নজর দিয়ে দেয় তাহলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এরকমটা করেছি। কিয়ং বলে, আমিও অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছি তুমি হয়তো আমাকে না ইয়ংকে ভালোবাসো, কিন্তু এখন আমি বুঝতে পারলাম তুমি সত্যি আমাকে অনেক ভালোবাসো। মীরা বলে, আমি তোমার কাছ থেকে একটা বিষয় লুকিয়ে গিয়েছি। তুমি বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপসের টুল বক্সটা পাওয়ার পরও আমি আবার অ্যাপসে লগ ইন করেছি। কিয়ং বলে, কেন? মীরা বলে, আমি জানতে চেয়েছিলাম তোমার আর ইয়ং এর মধ্যে কি কথা হয়েছে, আর এটাও জানতে চেয়েছি
পেরেছি তুমি কি সত্যি আমাকে ভালোবাসো কিনা। ও আমাকে হেল্প করেছে আমাদের সম্পর্কটা ঠিক করার জন্য। কিয়ং তো মীরার হাত ধরে বলে, এখন থেকে আমরা সবসময় একসাথেই থাকবো, কোনো কিছুই আমাদেরকে আর আলাদা করতে পারবে না। মীরাও খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। তারপর রাতের বেলা ম্যানেজার কোম্পানির সবাইকে ডিনারে ইনভাইট করে, কারণ উনি আমেরিকাতে চলে যাবে। ম্যানেজার বলে, আমি শুনেছি মীরা আর কিয়ং এর মধ্যে নাকি রিলেশনশিপ রয়েছে। আজকে মীরা আর কিয়ং ওদের রিলেশনশিপের কথাটা সবাইকে বলে দেয়, কিন্তু ম্যানেজার কিছুতেই ওদের কথা বিশ্বাস করছিল না, আর বলে, তোমরা তো সবসময় একজন আরেকজনের পিছে লেগেই থাকতে, দুজন দুজনের শত্রু ছিলে, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা কিভাবে সম্ভব হলো। সবাই তো এটা নিয়ে অনেক হাসাহাসি করে। তখনই হান আর মিস ইয়ন সেখানে আসে। ম্যানেজার আর হানের সাথে মিস ইয়নের সম্পর্কটাও ঠিক হয়ে যায়। তারপর তারা সবাই মিলে একসাথে ডিনার করে। মীরা আর কিয়ং তো সবাইকে লুকিয়ে একে অপরের হাত ধরছিল, আর ওরা দুজন চুটিয়ে প্রেম করছিল। বাড়িতে এসে মীরা শেষবারের মতো অ্যাপসে লগ ইন করে আর ইয়ংকে বিদায় জানায়। তারপর সে একবারের মতো অ্যাপস থেকে লগ আউট হয়ে যায়। পরের দিন মীরা আর কিয়ং ডেটে যায়। ওরা দুজন একসাথে অনেক হ্যাপি ছিল, আর তাদের এরকম একটা হ্যাপি এন্ডিং এর মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।